আমান আমাদের সঙ্গে আজকে রয়েছে এবং আমান হ্যালো 920 কি শোনা হয়? জি, শোনা হয়। আচ্ছা, তাহলে তো আপনি বেসিক নিয়ম সম্পর্কে কিছু জানেন যে আমাদের হ্যালো 920 তে যারা আসে তারা এখানে প্রথমে তাদের বয়সটা এবং কোথায় থাকে এটা একটু বলে। তো আপনি আপনার বয়সটা একটু বলবেন? আমার বয়স 23। 23 চলছে এই মুহূর্তে। আপনি থাকছেন কোথায়? বর্তমানে ফার্ম গেটে থাকি। বর্তমানে ফার্ম গেটে থাকেন। আমান আজকে আছে তার জীবনের গল্প বলার জন্য। 23 বছরের যুবক এবং তিনি ফার্ম গেটে থাকেন। ঢাকার ফার্ম গেট অনেকেই চিনবেন। তার জীবনের গল্প আজকে আমরা এখানে প্রচার করছি। আমান, আমরা ছোটবেলা থেকে শুরু করি। কোথা থেকে শুরু করবেন জি, আপনি? ছোটবেলা থেকেই। জি, শুরু করুন। আমি তখন কেবল বুঝে উঠতে শুরু করেছি। তো বুঝে ওঠার পর থেকে আমি অনেক কষ্টের সম্মুখীন হয়েছি। খাবার দাবারের কষ্ট, ঘুমানোর কষ্ট, এসব কষ্টগুলো আমাদের পরিবারে প্রতিনিয়ত হতো। আমরা 7 ভাই বোন ছিলাম। 7 ভাই বোন 7 ছিলেন। ভাই বোনের মধ্যে আমি 5 নাম্বার। আচ্ছা। আমার বাবা একসময় চাকরি করতো, মাদ্রাসার টিচার ছিলেন উনি। আচ্ছা আচ্ছা। তো 96-তে যখন অনেকগুলো মাদ্রাসা বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়, আমার বাবার মাদ্রাসাটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, কোথায় ছিল আপনাদের গ্রামের বাড়ি সেই গ্রামের সময়? বাড়ি ছিল জালকাঠিতে, রাজাপুর থানায়। ওখানেই থাকতেন? ওখানেই থাকতাম। আচ্ছা। তো 3 বেলা ঠিক মতো খাবার পেতাম না, অনেক কষ্ট করতাম। মাঝে মাঝে দেখা যেত আমি বিভিন্ন জায়গায় ঘুরতাম। আমার ফ্রেন্ড ছোটবেলায় যে আমার সাথে চলতো, বশির নাম, ওকে নিয়ে বিভিন্ন জায়গায় যাইতাম এবং মানুষের গাছের আম, জাম্বুরা, কলা এগুলো চুরি করে তারপরে খাইতাম, যেহেতু ভাত নাই। অথবা দেখা যেত সারাদিনে ভাত হতো না? ভাত হতো, এক বেলা রান্না করতো। যদি কোনোদিন আমি দুষ্টুমি করে ধরা পড়তাম, সেদিন আমার মা করতো কি, ওই ভাতের হাঁড়িটা আলমারির ভিতরে তালা দিয়ে রাখতো, ভাত ছিত না, না খেয়ে থাকতে হতো। আচ্ছা আচ্ছা। তো মাঝে মাঝে এমনও হতো যে আমার মা ভাত রান্না করেন নাই, ঘরে চাল নেই, গম ছিল, সে গম সিদ্ধ করে খাইতো। অথবা একদিনের ঘটনা আমি বলি, সেদিন ঘরে চাল ছিল না, আটা ছিল। মা করলেন কি, ওই পানি দিয়ে আটা জাল দিয়ে ঝাউয়ের মতো করে সবাইকে খাওয়ালেন। আমি ছোট, আমি বাইরে ছিলাম। আমি ঘরে এসে দেখলাম যে আমার জন্য রাখা হয়নি, পাতিলের একদম নিচে অল্প একটু লেগে আছে। রাগে আমি করলাম কি, ওই পাতিলটা নিয়ে ঘরের পাশে আবার নোংরা, মানে পানি ময়লা টয়লা ফেলা হয় ড্রেনের মতো, ওখানে আমি করলাম কি, ওই হাঁড়িটা নিয়ে চুবিয়ে দিলাম, যাতে আমি যেহেতু খাইতে পারি নাই, বাকি যতটুকু আছে অন্য কেউ যাতে না খাইতে পারে। ঠিকমতো আমরা ঘুমাবো তাও পারতাম না, দেখা যেত উঠে ভালো একটা মশারি নাই। বুঝে ওঠা পর্যন্ত আমার মনে পড়ে না যে আমার বাবা আমাকে কোনোদিন একটা নতুন কাপড় কিনে দিয়েছেন, এটা আমার মনে পড়ে না। এটা কোন বয়স পর্যন্ত? ওই বুঝে ওঠার সময় বুঝলাম। তো মানুষের কাপড় চুপড় পুরাতন, যারা আশেপাশে ছিল ওরা পুরাতন যে কাপড়গুলো দিত সেগুলো পরতাম আমরা। এই অবস্থায় আমার বড় ভাইকে আমার বাবা মাদ্রাসায় ভর্তি করে দিলেন। ওখানে খাবার দাবার সব ফ্রি আর কি, কিন্তু ওনার বই, কাপড় চুপড় এগুলো তো দিতে হবে, তাই না? এগুলো আমার বাবাকে দেখতাম যে তার অনেক ছাত্র ছিল, ওই ছাত্ররা বিভিন্ন জায়গায় চাকরি করত, বিভিন্ন দেশে থাকতো। উনি ওনার ছাত্রদের কাছে গিয়ে বলতেন যে আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, আমি ওকে কিতাব কিনে দিতে পারতেছি না, কিতাবের জন্য পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তোমরা একটু হেল্প করো। তো আমার বাবা ওদের কাছ থেকে হেল্প এনে আমার ভাইকে পাঠাতেন। 1 বছর পরে আমাকেও ওই মাদ্রাসায় ভর্তি করে দেন, মক্তবে। তখন আপনার বয়স কত? তখন 6-7 বছর হবে। 6 থেকে 7 বছর। জি, ভর্তি হই এবং ওখানে আমার ক্লাসে ছাত্র ছিল 110 জন। তো ওই 110 জনের ভিতরে বার্ষিক পরীক্ষায় আমার রোল নাম্বার হয় 1। বা আপনি প্রচন্ড মেধাবী ছিলেন, বোঝা যাচ্ছে আর কি। ওকে, তারপর? ওখানে ওই মক্তবে পড়া অবস্থায় আমার একটা ফ্রেন্ড ছিল, অনেক সুন্দর। তো ওই ছেলেটার সাথে আমি প্রায় ঝগড়া লাগতো আমার। আমি লক্ষ্য করতাম যে ওই ছেলেটাকে হুজুর অনেক বেশি আদর করে, কারণ আমি কালো, হ্যাংলা, এই কারণে আমাকে হুজুর একটু চোখে দেখতে পারে না, আদর করে। কিন্তু আমি ওই ছেলেটার সাথে ঝগড়া করার কারণে হুজুর একদিন আমাকে কি করেন, ওনাদের অফিস রুমে নিয়ে আমাকে 2 হাত বেঁধে ফ্যানের সাথে জুড়িয়ে ফ্যান ছেড়ে দিয়ে আমি ঘুরছি আর আমাকে পিটাচ্ছে লাঠি দিয়ে। এই ধরনের অত্যাচার করা হয়? হ্যাঁ, এই ধরনের অত্যাচার মাদ্রাসায় করা হয়। এখনো কিছু কিছু মাদ্রাসা আছে, কিছু কিছু জায়গা আছে যেখানে এরকম অত্যাচার করা হয় বাচ্চাদেরকে। আপনি ওখানে 7 বছর বয়সে ভর্তি হলেন। ওখানে কি কোনো ক্লাসে ভর্তি হয়েছিলেন নাকি আপনি? মক্তব, ওটাকে বলে মক্তব, মানে কায়দা, আমপাড়া, কোরআন শরীফ আর কি সহি শুদ্ধভাবে পড়তে শেখানো হয়। শুধু কোরআন শরীফটা সহি শুদ্ধভাবে পড়তে শেখানো হয়? আচ্ছা, ওখানে আপনি কত বছর শিক্ষা নিয়েছেন? ওখানে ওই 1 বছর। 1 বছরই? 1 বছরের মধ্যে আপনি এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হলেন? এরপরে আমি ওখানেই হেফজখানা থাকে, আমি ওখান থেকে যেহেতু কোরআন শরীফ দেখে পড়তে পারি, খুব ভালোভাবে পারি, সবার থেকে ভালো ছাত্র, সাথে সাথে আমাকে কি করে হাফিজি মাদ্রাসায়, ওখানেই হেফজখানায় আমাকে ট্রান্সফার করা হয়। আমি হেফজখানায় চলে যাই। আচ্ছা। হেফজখানায় 1 বছর পরেই আমার প্রায় 12 বার কোরআন শরীফ পড়া মুখস্থ হয়ে যায়।
ওখানে ঘুমানোর সিস্টেম ছিল যে ছোট বড় জি। সব বয়সীরাই পাশাপাশি ঘুমাতো। হ্যাঁ, একবারে গায়ের সাথে গা লেগে যায়, এরকম গা- অবস্থা। গায়ের সাথে গা লেগে ফ্লোরে ঘুমাতো। হ্যাঁ, হ্যাঁ। হঠাৎ একদিন রাতে আমার ঘুম ভেঙে যায়, টের পেলাম যে আমার শরীরে আরেকজনের হাতড়ে বেরাচ্ছে পুরো শরীরটা। আমি তো কিছু বলি না, হঠাৎ লক্ষ্য করলাম যে আমার যে লজ্জা স্থান সেখানেও হাত দিছে। তো দেওয়ার পরে আমি ঘুম ভেঙে মোড় দেই, সাথে সাথে ও হাতটা সরিয়ে ফেলে। আমার তো মনের ভিতরে একটা সন্দেহ জাগলো। আমি করলাম কি, দিনের বেলা একটা লাঠি এনে আমার ট্রাঙ্কের পিছনে লুকিয়ে রাখলাম, যে আজকে রাতে যদি ও কিছু করতে চায় তাহলে আমি ওকে পিটাবো। এই ওটা কে ছিল? আমার ক্লাসেই Classmate? ক্লাসমেট, ক্লাসমেট, মানে আপনার সে কত বছরের বড়? 6-7 বছরের বড়। 6 থেকে 7 বছরের বড়। তার মানে আপনার বয়স যদি 8 হয়ে থাকে তাহলে ওর বয়স হচ্ছে 14 থেকে জি। 15 বছর। জি, জি, জি। আচ্ছা। তো আমি লাঠি এনে রাখি আমার ট্যাঙ্কের পিছনে। পরের দিন রাতে এসে একই অবস্থা। এরকম করার পরে আমি অপেক্ষা করতেছিলাম পরবর্তী স্টেপ দেখার জন্য। তো এক পর্যায়ে দেখলাম যে আমার পরনে যে লুঙ্গি ছিল সে লুঙ্গিটা খুলে ফেলছে। খুলে ফেললেই আমি সাথে সাথে উঠে যাই, উঠে চিল্লি শুরু করি। সবাই জেগে যায় এবং আমি আমার ট্যাঙ্কের পেছনে লাঠিটা এনে ওকে পিটাই। 2-3টা পিটান দেই, পরে সবাই আশেপাশে উঠে আমাকে ধরলে ওরা আর পিটাইতে দেয় না। পরে আমি অন্য রুমে থাকি ওই রাতে। পরে সকালবেলা যখন হুজুর আসে বাসা থেকে, হুজুর আসার পরে আমি বিচার দেওয়ার আগেই ও গিয়ে হুজুরের কাছে বিচার দেয় যে হুজুর এরকম আমাকে শুধু ও আমাকে এরকম অপমান করছে এবং আমার নামে অপবাদ ছড়াচ্ছে যে আমার সাথে খারাপ কাজ করতে চাইছিল, সবঙ্গামিতে করতে ও কি চাইছিল। পড়তো? ও হেফজখানায় পড়তো। ও কি কোরআনের হাফেজ ছিল? ও হেফজও পড়তো আমার সাথে। মানে আপনার সাথেই পড়তো আর কি? ওর ও হয়তো- হ্যাঁ, আমার থেকে বেশি মুখস্থ হয়েছিল, আমার 1 বছর আগের ছিল। কয়েক পারা বেশি মুখস্থ ছিল, কয়েকবার মুখস্থ মানে ও ছিল। সমকামী ছিল আপনার কথা অনুসারে? জি। ওকে। বিচার দেওয়ার কারণে আমি বললাম যে হুজুর দেখেন আমার তো কোনো দোষ নাই, আমি কিছু করি না, ও আমাকে এরকম খারাপ কাজ করতে আসছে দেখে না আমি ওকে পিটাইছি। তুই পিটাইলি কেন? তুই আইন নিজের হাতে নিলি কেন? তুই আমাকে বিচার দিতি, তুই ওকে পিটাইছিস কেন? এই জন্য হুজুর আমাকে হাত পা বেঁধে, হুজুর ওই হেফজখানায় আমাকে পিটায়। কিভাবে পিটায়? হাত পা বেঁধে আমাকে শুয়ে আমি শুধু মোড়াই আর উনি পিটায় লাঠি দিয়ে, ওহো। এই হেফজখানায় থাকা অবস্থায়। ইতিমধ্যে আমার বড় ভাই ওখান থেকে চিটাগাং চলে যায়। আপনার বড় ভাই তো ওখানে ছিল বড় জন্মনে, ভাই ওখানে চলনায় ছিল। তো উনি কোনো হেল্প করেনি বা কোনো উনি কিছু? ওই ঘটনা তো ওই রাতের পরে সকালেই ঘটছে, উনি কোনো হেল্প করতে পারে নাই, আর ওনাকে আমি লজ্জায় বলিও নাই। হ্যাঁ, আচ্ছা। পরে উনি ওখান থেকে চট্টগ্রাম চলে যায় পড়াশোনা করার জন্য, যে ওখানে অনেক কষ্ট হচ্ছে থাকার, কোনো কাজ করতে পারতেছে না। চিটাগাং গিয়ে মানুষের বস্তা টেনে ধান কেটে দিত, দিয়ে ওখানে পড়াশোনা করতো। তো আমি ওখান থেকে চলনাই থেকে পরে চলে আসি বাড়িতে এসে আমি কাউকে এই ঘটনা বলি না, এই জীবনের প্রথম এই প্রকাশ করলাম। আপনার ভাই চিটাগংয়ে চলে গেল চিটাগংয়ে চলে গেল, এবং আমি গিয়ে বাড়ি ওখানে চলে কায়িক গেলাম। পরিশ্রম করে পড়াশোনা করতেছিল। তো কেন উনি চিটাগংয়ে চলে গেল? উনি চলে গেল যে ওখানে ওনার ক্লাসে আরেকটা, ওখানে যে প্রিন্সিপাল, ওনার যে ওখানে যে প্রধান, ওনার ছেলে ওখানে পড়াশোনা করতো। তো দেখা যেত আমার ভাই অনেক পড়াশোনা করতো এবং ওর থেকে ভালো মেধাবী ছিল, কিন্তু হুজুররা ওকে কি করতো, ও যেহেতু প্রধানের ছেলে এই হিসেবে ওকে একটু হেল্প করতো পরীক্ষায় যাতে সিরিয়াল আগাই থাকতে পারে। ওই ঘটনাটা আমার বড় ভাইয়ের ভিতরে অনেক দাগ কাটে, যে আমি এত পড়াশোনা করি, আমি ফার্স্ট হওয়ার যোগ্য, সেখানে আমি ফার্স্ট না হয় ও ফার্স্ট হচ্ছে, তো নিশ্চয়ই কোনো কারণ আছে। তো একদিন ও করে কি, ছোট টেপ রেকর্ডার হুজুরের রুমে রেখে দেয়, যে ওই ছেলেটা ঢোকার আগে প্রধানের ছেলেটা যে হুজুরে আর ওই ছেলে কি বলে যেটা শোনার জন্য। তো শুনতে পাইলো যে প্রশ্ন ফাঁস করে দিচ্ছিল বা এরকম কিছু একটা? হ্যাঁ, এরকম কিছু একটা। তখন আর কি ও ওখান থেকে মানে এখানে থাকলে তো আমার উন্নতি হবে না। উন্নতি হবে না, চিটাগাং চলে যায়। চিটাগাং গিয়ে পড়াশোনা করে, পরে 1 বছর পরে সে আমাকে নিয়ে যায়, নিয়ে নাজিরহাটে একটি মাদ্রাসায় আমাকে ভর্তি করে দেয়। ওকে ফাইন, আমি এই জায়গাটায় আসবো, তবে তার আগে জানতে চাই যে আপনি বাড়িতে ফিরে আসার কথা বলছিলেন, জি। তারপর? রোজার আগে চলে আসি। বন্ধ একবারই হয়ে চলে যায়। আসলেন? হ্যাঁ, একবারই চলে আসি। মানে আর পড়বেন না না, ওখানে? আর ওখানে পড়বো না। কত পারা তখন আপনার মুখস্থ? 12 পারা। তখন আপনার 12 পারা মুখস্থ। মানে 12 পারা মুখস্থ হওয়ার পরে কি বাকিটুকু কমপ্লিট করেছিলেন আপনি? জি না, ওখানে আর কমপ্লিট করা হয়নি। পরবর্তীতে কমপ্লিট করেছিলেন? পরবর্তীতে করেছি। তার মানে আপনি কোরআনের হাফেজ। জি। খুবই ভালো, আলহামদুলিল্লাহ। ওকে, তারপর চলুন। বাড়িতে চলে আসি, রোজার পরে বড় ভাই চলে আসে। এখন আমিও বাইরের সাথে পড়তে যে যাব, চিটাগাং যাব, কিভাবে যাব, টাকাটা কোথায় পাবো? আমার বাবা তো দিতে পারতেছেন না। বাবা আমাকে করলেন কি, আমি তো এক জায়গায় যাচ্ছি, তুমি ঈদের দিন বাতকাটি আমাদের বাড়ি থেকে একটু দূরে, ওখানে ওনার অনেক ছাত্র, ওখানে একটা মাদ্রাসায় উনি পড়াতেন, তো ওখানে যাও ঈদের দিন। তো ওরা যে ঈদের সময় ফেতরা টাকা দেয় আর কি, তো ওরা যে টাকাগুলো দেবে ওই ঈদের মাঠে যাবা, যাওয়ার পরে উনি আগে বলে দিচ্ছেন ওনার ছাত্রকে যে তুমি ওর সাথে যে আগে কথা বলবা, যে উনি আমার আব্বা পাঠাইছে। আমি ওনার কাছে যে কথা বললাম, বলার পরে ঈদের মাঠে উনি নিয়ে গেলেন। ঈদের মাঠে উনি ঘোষণা করে দিলেন যে ইউসুফ মাওলানার ছেলে আসছে, তো আপনারা যে যা পারেন ওকে দেন। তো আমি দাঁড়িয়ে তারপর ঈদ মাঠ থেকে টাকা তুললাম 1000 টাকার মতো।
ওই টাকা নিয়ে আমি বড় ভাইয়ের সাথে চিটাগাং চলে যাই। ওইখান থেকে যখন বলে আসলেন বা বাড়িতে এসে বললেন যে আপনি ওখানে জি, পড়বেন না, জি। তখন জিজ্ঞেস করেনি কেন আসলে, কি বলেছিলেন? যে আমার একা, আমি ওখানে কেউ নাই, আমি একা কিভাবে পড়বো। মানে পুরো আসল কারণটা তো বলা সম্ভব হয়নি। বলা এই জীবনে প্রথম প্রকাশ করলাম। প্রথম আপনি হ্যালো 8920 শ্রোতাদেরকে বলছেন। জি, এখন তো আমার এই ঘটনা প্রিয় শ্রোতা, আমরা মাঝে মাঝেই এ ধরনের যে চাইল্ড অ্যাবিউজ যেটা হয়, ফ্যামিলিতে হোক, ইনস্টিটিউশনে হোক, এগুলোর উপরে আমরা হ্যালো 8920 খুবই সেন্সিটিভ কিছু পর্ব প্রচার করি। আপনাদের কাছ থেকে মাঝে মাঝে আমরা খুব বেশি বিরূপ প্রতিক্রিয়া পাই এগুলোর উপরে। অনেকেই বলেন যে সেক্স নিয়ে এত কথা বলার দরকারটা কি, শারীরিক সম্পর্ক নিয়ে এত কথা বলার দরকারটা কি। হ্যালো 8920 আজকে নিয়ে যতগুলো পর্ব প্রচার করেছে, আমরা হলফ করে আমাদের কনফিডেন্টের জায়গাটা থেকে বলতে পারি যে আমরা আজ পর্যন্ত এমন কোনো পর্ব প্রচার করিনি যেখান থেকে কোনো মানুষ চাইলে কোনো কিছু শিখতে পারবে না। আমরা বারবারই বলি, আপনি চাইলে পরিসংখ্যান দেখতে পারেন যে শিশুদের উপরে যে যৌন নির্যাতন হয় সেটার পরিসংখ্যান রীতিমতো ভয়াবহ। এবং এখানে একেবারে রক্তের কানেকশন আছে এরকম সম্পর্কের মানুষ থেকে শুরু করে, বন্ধু বান্ধব থেকে শুরু করে, সবাই যে কি ন্যাক্কারজনক ভাবে, কি নির্মম ভাবে দায়ী, সেটা যারা স্টাডি করেন, এগুলো নিয়ে রিসার্চ হয়, সেই রিসার্চগুলো যদি আপনি ঘেটে দেখেন তাহলে আপনি দেখবেন যে পরিসংখ্যান রীতিমতো ভয়াবহ। আমি ঠিক একই কথা বারবার বলি। যাই হোক, আমি ফিরে যেতে চাই আপনার কাছে। সেটা হচ্ছে যে আপনি এই টাকাটা নিয়ে চট্টগ্রামে চলে গেলেন এবং কোন ভাইয়ের মাদ্রাসায় সাথে পড়লেন? চট্টগ্রামে চলে যাই। চলে যাওয়ার পরে ভাই আমাকে চট্টগ্রাম নাজিরহাট মাদ্রাসায় ভর্তি করাই দেন, হেফজখানায়। আবার আমি ওই যে 10 পারা পড়েছিলাম, ওটা ওদের কাছে বেশি শুদ্ধ মনে হয় না। Okay. ওরা আবার শুরু থেকে আমাকে পড়ানো শুরু করে। মনে করেন আমি 1 পারা মুখস্থ করেছি, ওই 1 পারা আমি শোনাচ্ছি, হঠাৎ পড়তে পড়তে আমার একটা ভুল হয়ে গেল। ভুল হলে কোনো কথা নাই, পিটানো শুরু হয়ে যায়। বড় ব্যাট নিয়ে বসে থাকে, তো ভুল হওয়ার সাথে সাথে পিটানো শুরু করে। যতক্ষণে আমি নিজে বারবার করে ঠিক না করছি, ততক্ষণ ব্যাট পিঠে পড়তেই থাকে। এখানে আমি একটু থামাচ্ছি আপনাকে। আমি ঠিক জানি না মাদ্রাসা কালচার সম্পর্কে, আমার খুব ধারণা নেই। আপনি এখন কোরআনের হাফেজ, আপনাকে দেখে আমার কিছুটা হলেও ভালো লাগছে যে আমার বাবারই ইচ্ছা ছিল যে ওখানে উনিভাবে আমাকে পড়াবেন। আমি একটা মাদ্রাসায় 10 দিন থাকার সুযোগ পেয়েছিলাম এবং সেখানে আমি দেখেছি এই কালচারটা, এটা যে কতটা নির্মম হতে পারে, কতটা ভয়াবহ হতে পারে। সামান্য একটা ছোট কারণকে কেন্দ্র করে ছোট ছোট বাচ্চাদের গায়ে যেভাবে হাত তোলা হয়, এটা রীতিমতো ভয়াবহ। আমি জানি না যে এখন কিন্তু স্কুলে মারা নিষেধ, শিক্ষকদের কিন্তু গায়ে হাত তোলা নিষেধ, এবং এটাও জানি না মাদ্রাসাতেও এখন ঠিক সেভাবে করা হচ্ছে কিনা। তবে ও যেটা বলছে সেটা সত্য, তবে সব মাদ্রাসার চিত্র যে একরকম সেটা আমরা হলফ করে বলতে পারি না। ওকে, তারপরে ওদের নিয়ম কানুন ছিল অনেক করা। ওখানে সবচেয়ে ক্ষুধায় কষ্ট করতে হতো বেশি। সকাল 10টায় 1 প্লেট ভাত আর পানি ডাল, আর বিকেলে 5 মিশালি সবজি আর 1 প্লেট ভাত, এটা শুধু খাওয়ানো হতো। রাত্রে কিছু খেতে পেতাম না, দুপুরেও খেতে পেতাম না। তো অনেক কষ্ট হতো, অনেক কান্নাকাটি করতাম। এমনি বাড়িতেও খাওয়া দাওয়া করি নাই, তারপরে আবার মাদ্রাসায় দিল, সেখানেও খাওয়ার কষ্ট। এই খাবারগুলো কোথা থেকে জুটতো মাদ্রাসায়? মাদ্রাসায় খাবারগুলো জুটে বিভিন্ন লোকের দান, অনুদান, তারপর বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা তুলে, কোরবানির চামড়া। এই জন্য জিজ্ঞেস করলাম যে আমার অভিজ্ঞতা আছে, সেই জন্য জিজ্ঞেস করলাম। জাকাত ফিতরার টাকা। এবং একটা দেখা গেল ছাগল দিয়ে গেল, ওই ছাগলের মাংসটা ওই দিন জুটলো, তারপরে বছরে কেউ দেয়নি, সারা বছর কোনো মাংস নেই। জি না, রাইট, এটাই হচ্ছে চিত্র, প্রিয় শ্রোতা। ওকে, তারপরে একদিন গোসল করার জন্য টাইম ছিল 20 মিনিট। ওই 6 তলায় থাকতাম, 6 তলা থেকে নিচ তলায় এসে গোসল করে আবার 20 মিনিটের উপরে যেতে হতো। ঘটনাক্রমে একদিন আমার 1-1.5 মিনিট দেরি হয়ে যায়। আর দেরি হলে ওখানে টাইম শেষ হওয়ার সাথে সাথে 2 জন গেটের 2 পাশে দাঁড়িয়ে থাকতো ব্যাট নিয়ে। যে 1 মিনিট পরে ঢুকবে তাকে পিটানো শুরু হতো, কোনো কথা শুনতো না। দেরি হয়েছে, শুধু পিটানো শুরু। তো একদিন এরকম আমার দেরি হয়ে যায়, যখন গেট দিয়ে ঢুকি তখন আমাকে অনেক মারে। আমি অনেক কান্নাকাটি করি, এমনকি বাথরুমে ঢুকেও, বাথরুমে বসে বসেও আমি অনেক কান্নাকাটি করছি, যাতে হুজুরা না দেখে, আমার ক্লাসমেটরা না দেখে। এবং শেষ পর্যায়ে 22 দিন ওখানে থাকার পরে আমি ওখান থেকে, আমি যে পথে গিয়েছিলাম, যাওয়ার সময় পথটা আমি মনে রাখছি, রেলগাড়িতে চড়ে, লঞ্চে চড়ে, সেখান থেকে আবার সেই অবস্থায় আমি বাড়িতে চলে আসি। মানে পিটুনি সহ্য করতে না পেরে? না, পিটুনি সহ্য করতে না পেরে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে এসে 2 দিন থাকার পরে আমাকে আমার বাবা জোরাজুরি করে, মা জোরাজুরি করে যে তুই মাদ্রাসা ছেড়ে কেন এসেছিস বাড়িতে, তোর একটা মুখে আমরা কিভাবে খাবার তুলে দেবো, তুই যা, মাদ্রাসায় যা। আমি বললাম যে না, আমি ওখানে পড়াশোনা করবো না। তারপরও তারা জোর করে বললো যে না, তোকে যেতেই হবে। আমি বলছি ঠিক আছে, টাকা দেন। তো যেহেতু ঘরে টাকা নেই, আব্বা তার এক ছাত্রের কাছে গেল, যা ওনার কাছ থেকে 100 টাকা নিয়ে আসে, আইসা আমার হাতে দিয়ে বলে যে তুই 100 টাকা নিয়ে আবার যা। আমি চট্টগ্রামে যাওয়ার কথা বলে, আমি তখন চরনায় মাহফিল চলছিল, আমি সেই মাহফিলে যাই। মাহফিলে গিয়ে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা, যার সাথে পড়ছিলাম, ও ওখানে আতর বিক্রি করতো। বললাম যে দেখ এই অবস্থা, তো চিটাগাং থেকেও চলে আসছি, বাড়ি থেকেও চলে আসছি, আমি এখন যাবো কোথায়? কয় তুই আমার সাথে আমাদের বাড়িতে যাবি, নোয়াখালী। আমি বললাম যে ঠিক আছে যাবো। কয় তুই তাহলে আতর বিক্রি কর, আমি মাহফিল শেষ হলে একসাথে তোকে নিয়ে যাব আমাদের দেশে।
প্রিয় শ্রোতা, ঠিক এই জায়গাটিতে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমরা 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। 3 মিনিট পরে ঠিক আমরা আবারও ফিরে আসবো। এই ফাঁকে সবাইকে বলছি আমাদের ফেসবুকে চলে আসার জন্য, আমাদের ফেসবুকে জয়েন করে আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাওয়ার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আবারও বলছি facebook.com/HELLO8920। খুবই ছোট্ট একটা বিরতি, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি, একটু পরেই ফিরছি, সাথেই থাকবেন। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. ভালোবাসার পথে আসে শত বাধা, কখনো দূর দিগন্তের মতো সীমাহীন অনিশ্চয়তা, কখনো এক আকাশ দূরত্ব, কখনো অপেক্ষার তীব্র কষ্টময় প্রহর। দূরত্ব, অপেক্ষা, অনিশ্চয়তার শত বাধা পেরিয়ে তাই তৈরি হয় কাছে আসার অনবদ্য কিছু গল্প। প্রিয় শ্রোতা, কাছে আসার সেই সব গল্প জানতে রেডি থাকুন, কারণ শীঘ্রই শুরু হচ্ছে। না, কি শুরু হচ্ছে সেটা তো আপাতত বলা যাবে না, শুধু বলবো বিস্তারিত জানতে চোখ রাখুন পত্রিকায়। সকালটা শুরু অ্যালার্ম ক্লকের শব্দে। ব্রেকফাস্ট করে ভার্সিটিতে, তারপর ক্লাস, এক্সাম, ল্যাব, ফ্রেন্ডের সাথে হ্যাং আউট। সারাদিনের এই জার্নিতে চুল প্রতিদিনই হারায় তার স্বাভাবিক প্রাণ, হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক, বিবর্ণ, এক কথায় ড্যামেজড। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ারে আছে কেরাটিন অ্যাক্টিভ। চুলের পুরনো প্রাণ ফিরিয়ে আনতে, ড্যামেজড চুলের কোষের গভীরে পৌঁছে চুলে যোগায় প্রয়োজনীয় প্রোটিন, যা ল্যাব টেস্ট দ্বারা পরীক্ষিত। আর আপনি থাকুন চুল নিয়ে চিন্তামুক্ত। দেখ, আমার ফেয়ারনেস বেড়ে গেছে। বেড়ে গেছে? এখন কমে যাবে। কমে যাবে কেন? তেল চিটচিটে শীতের ক্রিম, ফেয়ারনেস বাড়বে না, করে কমবে। এবছর কোন উল্টা বাড়বে। তেল চিটচিটে শীতের ক্রিম ফেয়ারনেস ছিনিয়ে নেয়। ব্যবহার করুন ফেয়ার এন্ড লাভলি উইন্টার ফেয়ারনেস ক্রিম, যা শীতে ফেয়ারনেস বাড়ায়, দেয় ময়েশ্চারাইজারের কোমলতা। তোর ফেয়ারনেস কমার বদলে যে বেড়ে গেছে না। ফেয়ার এন্ড লাভলি উইন্টার ফেয়ারনেস ক্রিম। ঘন কালো প্রাণশক্তিতে ভরপুর চুল পেতে চাই ইমামি আমলা প্লাস হেয়ার অয়েল। একমাত্র এতেই আছে আমলা ছাড়াও জবা, বাদাম, অ্যালোভেরা নির্যাসের গুণ, যা চুল পড়া বন্ধ করে, চুলে আনে প্রাণের ছোঁয়া। সুন্দর চুলের জন্য বেছে নাও ইমামি আমলা প্লাস হেয়ার অয়েল, কারণ এখন সময় এগিয়ে যাবার। সকালটা শুরু অ্যালার্ম ক্লকের শব্দে। ব্রেকফাস্ট করে ভার্সিটিতে, তারপর ক্লাস, এক্সাম, ল্যাব, ফ্রেন্ডের সাথে হ্যাং আউট। সারাদিনের এই জার্নিতে চুল প্রতিদিনই হারায় তার স্বাভাবিক প্রাণ, হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক, বিবর্ণ, এক কথায় ড্যামেজড। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ারে আছে কেরাটিন অ্যাক্টিভ। চুলের পুরনো প্রাণ ফিরিয়ে আনতে, ড্যামেজড চুলের কোষের গভীরে পৌঁছে চুলে যোগায় প্রয়োজনীয় প্রোটিন, যা ল্যাব টেস্ট দ্বারা পরীক্ষিত। আর আপনি থাকুন চুল নিয়ে চিন্তামুক্ত। দেখ, আমার ফেয়ারনেস বেড়ে গেছে। বেড়ে গেছে? এখন কমে যাবে। কমে যাবে কেন? তেল চিটচিটে শীতের ক্রিম, ফেয়ারনেস বাড়বে না, করে কমবে। এবছর কোন উল্টা বাড়বে। তেল চিটচিটে শীতের ক্রিম ফেয়ারনেস ছিনিয়ে নেয়। ব্যবহার করুন ফেয়ার এন্ড লাভলি উইন্টার ফেয়ারনেস ক্রিম, যা শীতে ফেয়ারনেস বাড়ায়, দেয় ময়েশ্চারাইজারের কোমলতা। তোর ফেয়ারনেস কমার বদলে যে বেড়ে গেছে না। ফেয়ার এন্ড লাভলি উইন্টার ফেয়ারনেস ক্রিম। আই সাইফ, সামনে তো আমাদের সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে, তো তোর প্রস্তুতি কেমন? ওটা নিয়ে আমার কোনো টেনশন নেই। কেন? কারণ আমার আছে জুপিটার সৃজনশীল মাধ্যমিক গাইড। জুপিটার কি আছে এতে? জুপিটারে আছে পাঠ্য বইয়ের বিষয় ভিত্তিক সবচেয়ে বেশি প্রশ্ন উত্তর, যা অভিনব কৌশলে রচিত এবং আয়ত্ত করা অনেক সহজ। শুধু তাই নয়, জুপিটার গাইড থেকে শতভাগ প্রশ্ন কমন পড়ার নিশ্চয়তাও রয়েছে। তাহলে তো জুপিটার গাইড সংগ্রহ করে টেনশন মুক্ত হতে হয়। জুপিটার সৃজনশীল মাধ্যমিক গাইড, শিক্ষায় জ্বলে উঠুক বাংলাদেশ। সকালটা শুরু অ্যালার্ম ক্লকের শব্দে। ব্রেকফাস্ট করে ভার্সিটিতে, তারপর ক্লাস, এক্সাম, ল্যাব, ফ্রেন্ডের সাথে হ্যাং আউট। সারাদিনের এই জার্নিতে চুল প্রতিদিনই হারায় তার স্বাভাবিক প্রাণ, হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক, বিবর্ণ, এক কথায় ড্যামেজড। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ারে আছে কেরাটিন অ্যাক্টিভ। চুলের পুরনো প্রাণ ফিরিয়ে আনতে, ড্যামেজড চুলের কোষের গভীরে পৌঁছে চুলে যোগায় প্রয়োজনীয় প্রোটিন, যা ল্যাব টেস্ট দ্বারা পরীক্ষিত। আর আপনি থাকুন চুল নিয়ে চিন্তামুক্ত। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স
হ্যালো 8920-তে আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজি শাকিল ও খালিদুল লোবান। এবং প্রিয় শ্রোতা, আজকে অতিথি হয়ে রয়েছেন আমাদের সঙ্গে আমান তার জীবনের গল্পে এমন একটি জায়গাতে রয়েছেন, সেখান থেকে আমরা ফিরতে চাই এবং আপনাকে আশ্বস্ত করতে চাই আমানের এই গল্পটি আজকের এই নতুন বছরে আপনাকে অন্যরকম একটি ভুবনে নিয়ে যাবে, অন্যরকম একটা উদ্দীপনায় আপনাকে নিয়ে দাঁড় করিয়ে দেবে, এবং আশা করছি পুরো সময়টুকুতেই আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় শ্রোতা, আমরা আমানের কাছে ফিরতে চাই। ফেরার আগে আপনাকে বলছি, আপনি চলে আসুন আমাদের ফেসবুকে আমানকে দেখার জন্য। আমানকে নিয়ে একটি স্টুডিও পিকচার আমরা ওখানে দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যাওয়ার পর অবশ্যই লাইক দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি hello 8920 মেম্বার হয়ে যাবেন। আচ্ছা, এবার আমরা ঠিক ওই জায়গাটা থেকে ফিরতে চাই। আমান, হ্যাঁ। আমি বন্ধুর কাছ থেকে আতর নিয়ে আতর বিক্রি করতেছি দাঁড়ায় দাঁড়ায়। তারপরে হঠাৎ একটা দুঃসম্পর্কের চাচা আমাদের গ্রামের, ওনার সাথে দেখা। উনি আবার নরসিংদী একটা মক্তবে পড়াইতেন। উনি দেখে বলে যে, কি ব্যাপার, তুমি এখানে আতর বিক্রি করতেছো কেন, কি অবস্থা তোমার? আমি বললাম যে আমি তো এরকম মাদ্রাসায় গেছিলাম, মাদ্রাসা থেকে চলে আসছি, পরে বাড়ি গেছিলাম, বাড়ি থেকেও চলে আসছি। এখন আমি আমার ফ্রেন্ডের আতর বিক্রি করতেছি, আমি ওর সাথে ওদের দেশের নোয়াখালীতে চলে যাব। তখন কাকা বললেন যে, তুই আমার সাথে নরসিংদী যাবি? আমি বললাম যে ঠিক আছে, যাব। তখন উনি ওই মাহফিলের শেষে, মোনাজাতের শেষে লঞ্চে করে আমাকে ঢাকায় আনলেন। ঢাকা থেকে বাসে করে আমাকে নরসিংদী নিয়ে আমাকে একটা মাদ্রাসায় রাখলেন, ওখানে 6 মাসের মতো রাখার পরে ওখানে আবার আমি একটু আপনি বোধহয় খুব দ্রুত যাচ্ছেন, এই কারণে যে আপনাকে খুব দ্রুত বলে শেষ করতে হবে এরকম কিছু ফিল করছে। নট লাইক দিস, আপনি আপনার মতো করে একদম আরামসে বলুন, যেটা একদম মন খুলে দিল খুলে বলা। এক, 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে এই যে সময়টাতে আপনি ওখানে গেলেন, বন্ধুর সাথে আপনি আতর বিক্রি করলেন, তার চাচার সাথে আপনি চলে গেলেন নরসিংদী, রাইট? তার চাচা না, আমার দুঃসম্পর্কের চাচা। আপনার দুঃসম্পর্কের চাচা ওখানে, তার মানে আপনার ফ্যামিলি সম্পর্কে উনি কিছুটা হলেও জানতো। আচ্ছা, তো এই যে চলে গেলেন ওনার সাথে, বাড়িতে তো কেউ জানলো না, এবং ওখানে গিয়ে আপনি কতদিন থেকেছিলেন? 6 মাস। তো এই 6 মাস কিভাবে দিন কাটালেন, এটা একটু আমাদেরকে বলুন। এবং একই সাথে এই সময়টাতে আপনার বাড়িতে কি জানতো, আপনার সম্পর্কে যোগাযোগ করেছিল কিনা, ডিটেল। আমার চাচা চিঠি দিয়ে জানিয়েছিলেন যে আমি ওনার সাথে আছি নরসিংদীতে, আমাকে ওখানে খালপাড় মাদ্রাসায় আবার হেফজখানায় ভর্তি করে দেন। আমি খালপাড় মাদ্রাসায় হেফজখানায় পড়তে থাকি। এই অবস্থায় আমি তো ছোট, মাদ্রাসায় কি করা হতো, কোনো বাবুর্চি ছিল না, ছাত্রদের নিজেদের রান্না করে খেতে হতো। মাঝে মাঝে রান্না করতাম, আমার যেদিন ডিউটি পড়তো সেদিন রান্না করতাম। আর সবচেয়ে যে বড় ব্যাপারটা সেটা হচ্ছে যে, তো ওখানে যারা হুজুর, তাদের খেদমত করতে হতো, পানি এনে দেওয়া, উজুর পানি, ঘুমানোর সময় মাথা টিপে দেওয়া, হাত পা টিপে দেওয়া, এই কাজটা করতে হতো। তো এটা আমার কাছে খুব জঘন্য লাগতো, আমি এটা করতে চাইতাম না। না করতে চাইতে হুজুর আমাকে দেখতে পারতো না, আদর করতো না, হয়তো সামান্য ভুল গেলে আমাকে মারতো। তারপরে রাতে ঘুমাতাম ওখানে, বড় এবং ছোট সবাই পাশাপাশি। তো রাতে বড়রা ডিস্টার্ব করতো, ঘুমাতে পারতাম না। এরকম বিভিন্ন রকমের যন্ত্রণার কারণে আমি চাচার কাছে গিয়ে বলি যে, চাচা আমি ওখানে পড়বো না, আমাকে অন্য একটা মাদ্রাসায় ভর্তি করাই দেন। চাচা বললো যে, আমি পারবো না, তুই যেমনি পারিস যা। আচ্ছা, আমি করলাম কি, চাচার সাথে রাগ করে আমি ঢাকায় চলে আসি। এই আমার ঢাকায় আসা। কত সালে এটা? এটা 99-তে হবে। 99-তে। এবং তখন আপনার বয়স সর্বসাকুল্যে 8-9 হবে। 8-9, ওকে। ঢাকায় এসে গুলিস্তান নামি। গুলিস্তান নেমে তখন রাত হয়ে যায়। রাত হয়ে গেলে আমি পুরানা পল্টনের সচিবালয়ের পাশে যে রাস্তা, ওই রাস্তার পাশে আমি ঘুমিয়ে পড়ি। কোথাও যাওয়ার জায়গা নেই, কই যাব, কাউকে চিনি না। সকাল হয়ে গেছে, তখন সকালবেলা আমি ঘুমানো অবস্থায় হঠাৎ দেখি আমাকে লাথি দিল কে যেন। তো চোখ মেলে আমি অবাক হয়ে যাই, দেখি যে কয়েকটা ছেলে আমার বয়সেই। ওরা বলল যে, কি ব্যাপার, এই যে নতুন আমদানি মনে হচ্ছে। কোথায় ছিলেন আপনি এই সময়টাতে? পুরানা পল্টনের। আপনি ঘুমাচ্ছিলেন, ফুটপাতে ঘুমাচ্ছিলেন। আপনি যে ঢাকাতে আসলেন, আপনার কোনো উদ্দেশ্য ছিল নাকি এমনিতেই? যেহেতু আমার চাচা আমাকে বলল যে, তুই যেখানে পারিস যা, আমি তোকে অন্য কোথাও ভর্তি করাতে পারবো না, চাচার সাথে রাগ করে আমি ঢাকায় চলে আসি। মানে কোনো উদ্দেশ্য ছিল না, যেদিকে চোখ যায় তার মানে ঢাকার দিকে চোখ গেছে, ঢাকায় চলে এসেছেন। ওকে, তারপর কি হলো? পরে ওরা আমাকে তুলে বলল যে, কিরে তুই কোত্থেকে আসলি? পরে ওদেরকে বললাম এই অবস্থা। বলে, তুই আমাদের সাথে কাগজ কুড়াবি? আমি বললাম হ্যাঁ ঠিক আছে কুড়াবো, যেহেতু আমার পেটে কিছু নাই, আমি ক্ষুধার্ত। পরে ওরা ওদের কাছে ওই নষ্ট রুটি বিস্কুট ছিল, ওটা দিল, আমি খাইলাম। খাওয়ার পরে ওদের সাথে পল্টনে, তারপরে সচিবালয়ের আশেপাশে, পেটস ক্লাবের ওদিকে বিভিন্ন জায়গায় ওদের সাথে কাগজ কুড়াতাম, ঘুরতাম। তারপরে মাঝে মাঝে আমরা কাগজ কুড়িয়ে যখন ভালো বড় বড় রেস্টুরেন্টের পাশ দিয়ে যেতাম, বিরিয়ানির ঘ্রাণ আসতো নাকে, মুরগি যে বলে গ্রিল, ওগুলোর ঘ্রাণ আসতো, আমরা দাঁড়িয়ে পড়তাম। একদিনের ঘটনা, সেদিন আমি একা ছিলাম,
আমি এরকম যেতে যেতে হঠাৎ ওই রকম অবস্থা ওখানে দাঁড়াইয়া যাই। দাঁড়াইয়া গেলে তো আমি ওগুলো দেখি, ওদিকে চায়া থাকি লোভাতুর দৃষ্টিতে যে কি সুন্দর খাবার, আমি যদি একটু খেতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো। তো আমি তাকিয়ে থাকি, হঠাৎ করে এক কর্মচারী বের হয়ে আমার গায়ে ময়লা পানি দিয়ে কয়, যা টোকাইয়ের বাচ্চা, যা ভাগ এখান থেকে। আমি চলে আসি এবং অনেক কষ্ট পাই এবং কান্না করি। পরে ওদের সাথে ঘুরি, ওরা ওই কাগজ বিক্রি করে রুটি, পচা কলা এইসব খায়, রাস্তার পাশে ঘুমায়, ওদের সাথে ঘুমাই। যেহেতু আমার আপন কেউ নাই, আমি একা, কাউকে বলতেও পারি না কষ্টের কথা। তো একদিন এভাবে ওদের সাথে প্রায় 6 মাস আমি ওদের সাথে ছিলাম, টোকাইদের সাথে। আপনি একটু আমাকে বলবেন যে ওই সময়টাতে যখন আপনি ঢাকায় পাড়া দিলেন তখন আপনি কত পাড়া কোরআনের হাফেজ? তখন আমার 15 পাড়া হয়েছে। 15 পাড়া হয়ে গেছে। আপনার মাথায় কি এটা কাজ করেছে যে কোনো মসজিদে গিয়ে কোনো মুয়াজ্জিনের কাছে? হ্যাঁ, মসজিদে আমি বাইতুল মুকাররম মুয়াজ্জিনের কাছে গিয়ে বলছি। তারপর সদরঘাটে একটা এতিমখানা আছে, হাঁটতে হাঁটতে ওখানে গেছি। আশেপাশে যত মাদ্রাসা আছে সবার কাছে গিয়ে বলছি যে হুজুর আমার তো এরকম, আমি তো এত পড়া পড়ছি, আমি আপনাদের মাদ্রাসায় পড়তে চাই, আমাকে ভর্তি করান। ওরা বললো যে আমরা অভিভাবক ছাড়া কাউকে ভর্তি করাই না। তখন আমি ওদের সাথে ঘুরতে ঘুরতে দেখা গেল যে আমি প্রায় ভুলেই গেছি আমি কি পড়েছিলাম। 6টা মাস আপনি ওদের সাথে ঘুরেছেন। এই 6টা মাসের আরো খন্ড খন্ড ঘটনা কি আছে বলেন তো, শুনতে চাই। একদিন সচিবালয়ের পাশে একটা উদ্যান আছে, ওটার নাম আমার মনে নাই। ওই উদ্যানে একদিন বেঞ্চের উপরে শুয়েছিলাম। তো কয়েকটা ছেলে কোথায় কি করে জানি না, ওরা এসে আমাকে দেখে যে আমার হাতে বস্তা, আমি টেবিলের উপরে শুয়ে আছি। পরে ওরা আমাকে ওখান থেকে মেরে থাবড়াইয়া তারপরে আমাকে উঠে দিয়ে বলে, যা টোকের বাচ্চা, তুই এই একটা নোংরা করতে আসছিস, দৌড়া। তো আমি ওখান থেকে চলে এলাম। আর একদিন দেখা গেল যে আমি রাস্তার পাশে ঘুমিয়ে আছি, মানে ইট মাথায় দিয়ে ঘুমাতাম। পরে আমার গার উপরে পাড়া দিয়ে মানুষ চলে যেত, কোনো কিছু করতো না। এরকম অবস্থার ভিতরে আমি ছিলাম। একদিন সকালবেলা, সেদিন আমি ঘুমাইছিলাম একা, নয়াপল্টনে অ্যাকুরিয়ামের দোকান, সে দোকানটা এখন নাই। তো আমি ওটার পাশে ঘুমিয়েছিলাম। তো ওই অ্যাকুরিয়ামের দোকানের মালিক এসে আমাকে দেখে বললো, কিরে তোর তো অন্য সব টোকারের মতো দেখায় না, তোর তো অন্যরকম লাগে, তুই কি আমার দোকানে কাজ করবি? আমি বললাম, জি আমি আপনার দোকানে কাজ করব। বললো যে আয় আমার দোকানে কাজ কর, তুই অ্যাকুরিয়াম মুছবি, আর এই মাছের যে পানিগুলো অ্যাকুরিয়ামের সেগুলো পরিবর্তন করবি, আর যে অনেক দূর থেকে কাঠ আনতে হয় এই কাঠ আইনে দিবি আর গ্লাস আইনে দিবি। অ্যাকুরিয়াম তৈরি করে ওরা, ওদের জন্য এই কাজটা করতে হতো। তো আমি ওনার কথায় রাজি হয়ে গেলাম যে আমি টোকাই রাস্তায় রাস্তায় ঘুরবো, তার চেয়ে দোকানে কাজ করি, সেটাই তো ভালো, তাই না? আমি দোকানে কাজ করার জন্য রাজি হয়ে যাই। দোকানে কাজ করি 6-7 মাস। ওই আমি করতাম কি, ওই কাজ করা অবস্থায় আর একটা লেবার ছিল যে অ্যাকুরিয়াম তৈরি করতো, ওকে হেল্প করতাম। প্রায় আমি ওকে বসাই রেখা, ও যখন বসতো দোকানে তখন আমি রাস্তার পাশে পত্রিকা টানাইতো, আমি সেই পত্রিকা পড়ার জন্য রাস্তার পাশে দাঁড়াই দাঁড়িয়ে পত্রিকা পড়তাম। একদিন সকালবেলা 10টার দিকে ও দোকানে বসা ছিল, আমার যে দায়িত্ব ছিল যে গ্লাস মুছে পানি চেঞ্জ করে মাছের, তারপরে আমি যাব, এটা না করে আমি ভুলে চলে যাই যায়া পত্রিকা পড়তে, ওই ছোট ছোট ছড়া। তো আমি ওই ছড়া পড়তে পড়তে আমি ভুলে যাই যে আমার কাজ পড়ে রয়েছে, আমি করি না। যখন আমার চেতনা আসে আমি ফিরে আসি দোকানে, এসে দেখি দোকানের মালিক দাঁড়িয়ে আছে এবং তার চেহারা অন্যরকম ভয়ঙ্কর এবং চোখ লাল, এবং আমাকে জিজ্ঞেস করলো যে তুই গেছিলি কই? আমি বললাম যে দেখেন আমি তো ওখানে পত্রিকা পড়ার জন্য গেছিলাম। তো তুই গ্লাস মুসলি না কেন? আমি বললাম যে আমার তো মনে নাই টোকাই, তোরে আমি রাস্তা থেকে তুইলে দোকানে নিয়েছি কাজ করার জন্য, আর তুই এটা ভুলে গেলি। এই বলে এই গালিগুলো দিয়ে উনি আমাকে ওই অ্যাকুরিয়াম বানানোর যে কাঠ, ওই কাঠ উনি হাতে নিলেন, নিয়ে আমাকে পিটানো শুরু করলেন। আমি এত জোরে চিল্লাচ্ছিলাম তখন যে মা, বাবা আমাকে বাঁচান, আপনারা একটু ধরেন, আমাকে বাঁচান, আমি মরে যাব, এত মারলে আমি বাঁচবো না, আমাকে প্লিজ আমাকে বাঁচান। কেউ এগিয়ে আসে না, উনি আমাকে পিটাতে থাকেন। পিটানোর এক পর্যায়ে আমার এই যে হাত, যে ছোটবেলার যে ফাটার দাগ না এখনো আছে, এটা এখনো যায় না, উনি আমাকে হাত ফাটাইয়ে ফেলেন এবং আমার ঠোঁট কাইটে যায়, আমার শরীর রক্তাক্ত হয়ে যায়। উনি আমাকে তবু আমাকে মারতে থাকেন। মারার এক পর্যায়ে আমি মাটিতে লুটে পড়ি। এই সময়টাতে কি আপনি বাড়িতে যোগাযোগ করেছিলেন? না। একটা বছর আপনার বাড়ি থেকে কোনো খোঁজ খবর নেই, আপনি করেননি যোগাযোগ? কেন করেননি? বাড়িতে কিছু নাই, বাড়িতে গেলে কষ্ট করতে হবে, না খায় থাকতে হবে, এই জন্য। পরে আমি সারাদিন কাঁদতে থাকি,
সারাদিন কান্নার পরে সন্ধ্যাবেলায় যখন একটু স্বাভাবিক হই তখন আমি ওই দোকানে বসি, অ্যাকোয়ারিয়ামের সামনে বসি। বসার পরে একটা কাস্টমার আসে, আইসে দেখে যে আমি কান্না করতেছি, আমার চোখ থেকে জোর জোর করে পানি পড়ছে। তখন ওই লোকটার নাম আপেল, তিনি আমাকে বললেন যে কিরে ব্যাপার, তুই কাঁদছিস কেন? আমি বললাম যে দেখেন, আমি পত্রিকা পড়তেছিলাম তো সকালে আমার অ্যাকোয়ারিয়াম মুছতে মনে নাই, সেই কারণে উনি আমাকে অনেক মারছে। পরে বলে যে তুই আমার বাসায় যাবি, আমার বাসায় কাজ করবি বা আমার বাসায় থাকবি, টুকটাক কাজ করবি, আর তোকে আমি পাশে মাদ্রাসায় ভর্তি করাই দেবো। আমি তো মানে হঠাৎ আমি কান্না বন্ধ করে ফেলি। আমি কই তাই তো, হ্যাঁ আমি যাবো, আমি মাদ্রাসায় পড়বো। আপনার সম্পর্কে কোনো কিছু জেনেছিল? উনি কিভাবে জানে যে আপনি মাদ্রাসায় পড়েন? ময়লা একটা পাঞ্জাবি পরা ছিল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর লুঙ্গি পরা ছিল। তো দেখা পরে উনি যখন কাঁদতেছিল, আমি জিজ্ঞেস করলো যে কেন কাঁদছিস? আমি বললাম যে পড়ার জন্য কাঁদছি। তুই কি পড়ছিস? আমি বললাম যে এরকম পড়ছিলাম তো, 15 পারা মুখস্থ হয়েছিল কোরআন শরীফের, আর বাংলা তো ছোটকাল থেকে এমনিতেই পড়তে পারতাম। আচ্ছা আচ্ছা। আমি বললো যে ঠিক আছে চল আমার বাসায় চল, যাবি? বাড়ি কোথায় কিছু জিজ্ঞেস করতো না, কিছু জিজ্ঞেস করে নাই। তুমি উনি আবার একটু মানে মাস্তান টাইপের, ওনার সাথে 2টা বডিগার্ডও ছিল তখন। আচ্ছা। তো বললো যে এই তুই ওরে মারলি যে, কেন মারলি? বললো যে এরকম এরকম, ও তো কাজ করে না ঠিক মতো। ঠিক আছে, তোর দোকানেও থাকবে না, ও কালকে থেকে আমার বাসায় চলে যাবে, আমি ওকে নিয়ে যাবো। যে আপনার যখন এত দয়া, তাহলে আপনি নিয়ে যান। পরে উনি বললো ঠিক আছে, আমি কালকে এসে ওকে নিয়ে যাবো। পরদিন সন্ধ্যায় উনি আর ওই 2টা ছেলে ওরা আসে, আইসে আমাকে ওনার বাসায় নিয়ে যায়। বাসাটা কোথায় ছিল? বাসাটা ছিল পুরান ঢাকার নবাবপুর রোডের, ওনার বোনের বাসা ছিল ওটা। আমাকে বাসার কাজের ছেলে হিসেবে আমাকে ওখানে দেয়, এবং ওনার বোন আমাকে দিয়ে ঘর মোছানো, ঘর ঝাড়ু দেয়া, দূর থেকে ওয়াসা থেকে পানি আনতে হতো, পানি আনা, তারপরে বাজার করা, সবগুলো আমাকে প্রতিনিয়ত করাতেন, আমি করতাম। এবং আমি তো ঠিকমতো খাওয়াটা পেতাম ওখানে, এই জন্য আমি কাজগুলো করতাম। এভাবে 1টা বছর আমি কাজ করি ওখানে। ওই সময় কি আপনাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়? না, ওখানে আমি এত পিড়াপিড়ি করি, উনি আমার মাদ্রাসায় ভর্তি করে না, বলে যে এই করবো এই করবো এই করবো, এরকম করতে করতে আমাকে 1টা বছর কাজ করায়। আর ওই ওনার আপা আমাকে বিভিন্ন জায়গায় বেড়াতে যায়, নিয়ে যায়। মানুষ জিজ্ঞেস করে যে সাথে এই ছেলেটাকে, তখন উনি পরিচয় করায় দেয় যে আমার বাসার কাজের ছেলে। তো আমি যখন এই কাজের ছেলে সব কথাটা শুনি, তখন আমার কাছে অনেক অনেক খারাপ লাগে। তখন ওখানে থাকা অবস্থায় একদিন কি হয়, উনি এবং ওনার সাথে 2টা যে ছেলে থাকে ওরা বাসায় আসে। তো ওই দিনই আবার ওনার বাসায় আর একটা কাজের মেয়ে থাকে, যে রান্না বান্না করে। ওই কাজের মেয়েটা টাকা জমায় কিছু, ওই টাকাগুলো একটা ব্যাগে রাখে, ওই টাকাগুলো হারাইয়া যায়। ওই যে ছেলে 2টা আসে, পরবর্তীতে ওরা জানতে পারে যে ওই ছেলে 2টাই টাকা নিয়েছিল। আপনার সাথে কি আচরণ করেছিল? যখন টাকা হারাইয়া যায়, তখন ওই মেয়েটা বলে যে তুই টাকা চুরি করেছিস। যখন আমাকে চোর বলে, তুই চোর, হ্যাঁ তুই রাস্তা থেকে আসছিস, তুই চোর, তুই টাকা চুরি করেছিস, তখন আমি এই কথা শুনে আমি অনেক কষ্ট পাই যে আমি চুরি করি নাই, তারপর আমাকে চোর বললো। বাসার আশেপাশে নিচে সবাইকে বলে দিছে যে আমাদের বাসায় যে ছেলেটা আসছে ও আমার টাকা চুরি করছে। আমি করলাম কি, অনেক কষ্ট পাইলাম। এবং আমি তখন ছোট মনে যা আসছে আমি তাই করছি। তখন আমার মনে হয়েছে যে আমি চুরি করি নাই, তারপর আমাকে চোর বলছে, তো আমি আসলে থাকবো না, আমি আত্মহত্যা করব। একদম ডিসিশন নিয়ে ফেলি তখন যে আমি আজকে রাত্রে আত্মহত্যা করব। এই জন্য আমি করি কি, নিচে দোকানে গিয়ে একটা বেলেট আনি, বেলেট এনে আমার হাতটা কেটে ফেলি, আঙ্গুলটা এখান থেকে কেটে ফেলি। কাটলে অনেক রক্ত পড়ে, ওই রক্ত দিয়ে আমি সাদা কাগজে আমি লিখি, মা আমাকে মাফ করে দিও, এরকম লিখি। আর টপ টপ রক্ত নিচে ফ্লোরে পড়তে থাকে ভিতরের রুমে। তো ওই কাজের মেয়েটা হঠাৎ এসে ওই নিচে ফ্লোরে রক্ত দেখে ও মানে দিশেহারা হয়ে যায়, ভয় পেয়ে যায়। আর ওই দিন ওই যে আন্টির বাসায় ছিলাম, ওই আন্টি আবার চাকরি করতো, ওই দিন ওনার নাইট ডিউটি ছিল, উনি বাসায় ছিলেন না। আর ও লোকটা তো বাসায় কখন আসে কখন আসে না। তো ওই কাজের মেয়েটা পাশে ওনার বড় বোনের বাসা ছিল, ওই বাসায় ফোন করে যে এই অবস্থা করছে ছেলেটা, ও এখন আত্মহত্যা করবে, আমার তো ভয় লাগতেছে। পরে ওই বাসা থেকে বলে যে ঠিক আছে ওকে এই বাসায় নিয়ে আয়। আমাকে ওই বাসায় নিয়ে ছোট্ট একটা রুমে আটকে রাখে সারা রাত। পরে সকালবেলা ওই লোকটা আসে, ওই আপেল লোকটা আসে, আইসা ওনার কোমরের বেল্ট খুলে আমাকে প্রচন্ড মারে, পিঠে আমাকে অজ্ঞান করে ফেলে। আমি অজ্ঞান হয়ে যাই, তারপর পিটিয়েছে কিনা আমি জানি না। যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি ফার্মেসিতে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। আমাকে ডাক্তার থেকে ওষুধ খাওয়াইছে। পরে আমি কাজ করতে থাকি। একদিন আমাকে রুটি আনতে পাঠায়, ওই দিন সকালে সবাই তুন্দুর রুটি দিয়ে নাস্তা করবে, বাসায় নাস্তা তৈরি করে নাই। 20টা তুন্দুর রুটি আনতে পাঠাইছে দোকানে।
আমি তন্দুরি রুটি আনতে গেছি, তো 20টা তন্দুরি রুটি সকালবেলা বানাইতে এমনি কাস্টমার থাকে দোকানে, পার্সেল দিতে একটু দেরি হয়, তো ওখানে দেরি হয়েছে। আমি তো দেরি করি নাই, রুটি দিতে দেরি করছে, এই জন্য আমি আসছি। আসার পরে আমাকে ওই লোকটা বললো, কি রে তুই এত দেরি করলি কেন? আমি বললাম যে দেখেন মামা ডাকতাম, মামা আমি দেরি করি নাই, ওরা রুটি দিতে দেরি করছে। কয় ওরা দেরি করছে, তুই দেরি করছিস, এ বইলে আমাকে চড়াইতে শুরু করে, আমার মুখে চড়ায়। এক পর্যায়ে আমার মাথা ধরে ওনার বাসার যে পিলার, ওই পিলারের সাথে তাকাইতে থাকে। আমি মা মা করে চিল্লাই যে মা আমাকে মেরে ফেললো, আমি বাঁচবো না, আমাকে বাঁচান। আমার কান্না দেখে আমি একসময় পরে যখন ছেড়ে দেয় আমি পায়ে পড়ি, মামা আমাকে মাফ করে দেন, আমি আর করবো না, আমাকে মারেন না, আর আমাকে আপনি মাফ করে দেন, প্লিজ আমাকে মাফ করে দেন। তখন উনি আমাকে ছাড়ে না, তারপর আবার ধরে উঠে যখন টাকাইতে যায়, তখন ওনার বড় বোন দেখে, এই বান্দর তুই কি করতেছিস, পরে তো মেরেই ফেলবি, পরে আমরা ফেসে যাব। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় সংবাদের জন্য একটা বিরতি নিতে চাই। আপনাদের সবাইকে একটু অ্যাটেনশন করছি। আজকের এই জীবনের গল্পটা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে, ইভেন ইউ কান্ট ইমাজিন। আপনি চিন্তাও করতে পারবেন না যে এই ছেলেটি কোথায় এখন আছে এবং কি করছে। ফুটপাতে যার জীবন, কাজের ছেলের জীবন, এই জায়গাটায় আপনি আছেন, হাহুতাশ করছেন। শেষ পর্যন্ত হাহুতাশ কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না। প্রিয় শ্রোতা, ছোট্ট একটি বিরতি সংবাদের, এবং একটু পরে আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে ঠিক 12:06। এই ফাঁকে আপনাকে বলছি প্রিয় শ্রোতা, আপনি চাইলে চলে আসতে পারেন ওকে দেখার জন্য আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি hello 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি একটু পর, সাথেই থাকুন। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, 12:06 হচ্ছে সময়। শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আরজি কিবরিয়া আপনার সঙ্গে আছি, এবং সঙ্গে আছে আরজে শাকিল, খালিদ এবং লোবান। প্রিয় শ্রোতা, হ্যালো 8920-তে নতুন একটি সেগমেন্ট যোগ হচ্ছে। সেটা হচ্ছে আমাদের হ্যালো 8920-তে যারা ফোন করছেন জীবনের গল্প বলার জন্য, এবং আমাদের সিলেকশন বোর্ড যাদের জীবনের গল্পগুলোকে প্রচার করার যোগ্য মনে করবে, তাদের ভিতর থেকে 3 জনকে প্রতি সপ্তাহে আমরা দিচ্ছি ক্লোজ আপের সৌজন্যে বিশেষ গিফট হ্যাম্পার। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আবারও বলছি 91156668। মুঠোফোন থেকে ফোন করলে 02 যোগ করতে হবে, এবং ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। তারপরে আপনার জীবনের গল্পের সারাংশ 2 মিনিটে বলে শেষ করে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমরা অনুষ্ঠানের শেষে গিয়ে জানিয়ে দেব কোন 3 জন বিজয়ী পাচ্ছেন আজকে ক্লোজ আপের সৌজন্যে গিফট হ্যাম্পার। প্রিয় শ্রোতা, আজকে হ্যালো 8920 গেস্টের চেয়ারটাতে বসে আছেন আমাদের বন্ধু, আমাদের অতিথি আমান, যিনি একজন পবিত্র কোরআনের হাফেজ, এবং তার জীবনের যে ঘটনাগুলো সেগুলো তিনি তুলে ধরছেন। আমরা এমন একটি জায়গাতে ছিলাম যে আমান তখন ঢাকা শহরের পুরন ঢাকার কোন একটি বাসায় কাজের ছেলে, এবং তার উপরে যে অমানসিক অত্যাচার করা হচ্ছে সেটি আমরা ছোটবেলায় দেখেছি। তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক ছিলেন। এই যে 7টা ছেলে মেয়ে তাদের মুখে অন্ন তুলে দিতে পারতেন না, এবং সেই যে টানাপোড়েনের সংসার, সেই সংসার থেকে আমান দুমুঠো ভাতের জন্য, একটু ভালো করে পড়াশোনা করার জন্য পরিবার ছেড়েছে, সংসার ছেড়েছে, এবং রাজধানীর বুকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সেই সময়ের সাথে আমানের যে জীবন, সেই জীবনটি আজকে কোথায় দাঁড়িয়ে আছে আমি বারবারই বলছি, ইভেন ইউ কান্ট ইমাজিন। আজকে আমানকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যাবেন, অবশ্যই লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি hello 8920 মেম্বার হয়ে যাবেন। আমার যেখানটায় ছিলাম আমরা, আপনি বলছিলেন যে আপেলের বোন এসে আপেলকে বলছে যে ওকে মেরে ফেলবি কিনা। ওকে মেরে ফেলিস না, ওকে ছেড়ে দে। পরে ও আমাকে ছেড়ে দেয়। তখন এত কান্নাকাটি করি, এক পর্যায়ে গিয়ে আমার আর কান্না থাকে না, আমি স্বাভাবিক হই। স্বাভাবিক হওয়ার পরে আমি তখন ওই যে বাজার করতাম, প্রতিদিন বাইরে বের হতাম। ওই পথে ইংলিশ রোডে একটা মাদ্রাসা আছে, বর্তমানে ওই মাদ্রাসাটার নাম হচ্ছে বাগে জান্নাত মাদ্রাসা। বাগে জান্নাত এখনো আছে। ওখানে হুজুর ছিলেন। ওই হুজুরের কাছে আমি গিয়ে বললাম যে হুজুর, আমি তো এই কয়পারা পড়েছিলাম, আমার এখন বাকিটাও পড়তে ইচ্ছে করে, হুজুর আমি এখন কি করব, আপনি আমাকে বলেন। পরে হুজুরে বললো যে ঠিক আছে, তুমি সামনে রোজা আসতেছে, রোজার পরে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ফ্রি ভর্তি করাবো, এবং প্রথম মাসে দেখবো যদি তুমি ভালো করতে পারো তাহলে তোমার জন্য থাকা খাওয়া ফ্রি। আমি ঠিক ওখানে ভর্তি হই, এবং ওখানে ক্লাসে 40 জন ছাত্র ছিল হেফজখানায়, এবং সবার থেকে আমি 1 মাস পরে যখন পরীক্ষা হয় তখন আমি ফার্স্ট হই, এবং হুজুরে দেখে খুশি হয়ে আমাকে ওখানে সম্পূর্ণ ফ্রি থাকা খাওয়ায় আমাকে ওখানে রাখেন। 1 বছরের ভিতরে আমি কোরআন শরীফ
মুখস্থ করে শেষ করে ফেলি। যখন আপনি 1 বছরের মধ্যে কোরআন শরীফ মুখস্থ করে শেষ করে ফেললেন তখন আপনার বয়স কত? 14 বছর বয়স। আপনি যখন কোরআনের হাফিজ হওয়ার জন্য ভর্তি হয়েছিলেন মাদ্রাসাতে তখন আপনার বয়সটা কত? 7 বছর বয়স। 7 বছর লাগলো আপনার শুধুমাত্র এই টানাপোড়েনের কারণে। জি। এবং নরমালি কোরআনের হাফেজ হতে কত সময় লাগে? 3 বছর লাগে, 2 বছর লাগে। 3 বছর লাগে, যদি ব্রেন খুব ভালো থাকে তাহলে 2 বছর এটা কমপ্লিট হয়ে যায়। জি। প্রিয় শ্রোতা, ওর আগ্রহটা কতটা অদম্য দেখুন। ও কিন্তু চাইলে লাইনটা পরিবর্তন করতে পারতো, ও হেফজো লাইনেই পড়লো এবং 7 বছরে এত টানাপোড়েন কমপ্লিট করে মানুষের কাছ থেকে চায়া চিনতে যেভাবেই হোক না কেন ও কিন্তু কমপ্লিট করলো। হ্যাঁ, তারপর করার পরে ওখানে ওই হুজুরের নাম কি ছিল? হুজুরের নাম ছিল হাফেজ লিয়াকত। ওকে। তিনি আমাকে ওনার মাদ্রাসার মসজিদে নামাজ পড়াইতে দেন রোজায়। ছোট মানুষ নামাজ পড়াইলাম, ওখানে এলাকার গণ্যমান্য ব্যক্তি নামাজ পড়লেন। তো হেফজোখানায় যেহেতু সবকিছু ফ্রি ছিল, এরপরে ওখানে নিয়ম হলো যে হাফিজি পড়ার পরে কিতাবখানায় পড়তে হয়। আমি কিতাবখানায় ভর্তি হব। কিভাবে ভর্তি হবো? কিতাবখানা কুতুবখালী মাদ্রাসায়। জি। তো সেখানে ভর্তি হতে হলে সেখানে নিয়ম হলো যে প্রথম বছর ইবতিদায়ীতে টাকা দিয়ে খেতে হয়। কোন ওখানে ভর্তি হবো, তো আমি টাকা পাবো কোথায়? তখন এলাকার যে আমার পিছনে নামাজ পড়তো উনি একজন ছিল, উনি আবার আমাকে খুব আদর করতো। দ্রুত পড়তাম তো উনি আমাকে বলতো যে কার বা মাইক্রো এরকম বলে ডাকতো। তো ওনাকে আমি বললাম ঘটনা খুলে যে এই অবস্থা, আমি তো এখন কিতাবখানায় পড়বো, আমি কিভাবে পড়বো? তখন উনি বললেন যে ঠিক আছে, আমি তোমার খরচ দিচ্ছি, ভর্তির ফিটি, তোমার খাওয়ার টাকাও দেবো। কিতাবখানা মানে হচ্ছে এটা কি ওই আলমি লাইন বলে এটাকে? আরবি, হ্যাঁ আলিমি লাইন। মানে নরমাল স্টাডিতে বলে ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 ম্যাট্রিক। ইবতিদায়ী কি দাখিল? না, দাখিল না। তাহলে ওই প্রথম অন ক্লাস। আচ্ছা আচ্ছা, মানে আমি বলছি এই লাইনে যদি আপনি বড় ক্লাসের দিকে উঠতে থাকেন তাহলে আপনি দাখিল দিবেন, তারপরে আলিম পাস করবেন, তাই তো? এগুলোই তো? ওকে, তারপর আলিম মানে মাওলানা, দাওরা পাস। মাওলানা বলে। আমি এগুলো বুঝি না, বিকজ আমার এগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আমি জানতে চাচ্ছিলাম যে সিমিলার একটা ব্যাপার থাকে না, যে ধরেন আমরা যতদূর জানি যে ম্যাট্রিক পাস করা বা এসএসসি পাস করাটা এটা হচ্ছে মাদ্রাসা লাইনে, ঠিক একইভাবে দাখিল পাস করা, রাইট? এরকম এই লাইনটাতে আপনি ভর্তি হলেন, তাই তো? ওকে, তারপর? তো ওখানে খরচ দিলেন, ওনার নাম ছিল আসলাম সাহেব। উনি আমাকে খরচ দিয়ে ওখানে ভর্তি করালেন, ওখানে পড়লাম। 1 বছর পরে যখন ফাইনাল পরীক্ষা এলো, ফাইনাল পরীক্ষা ওখানে নিয়ম ছিল যে ইবতিদায়ীর পরে মিজান ক্লাস, ইবতিদায়ীর ফাইনাল পরীক্ষায় যারা 70 আপ নাম্বার পাবে তাদের জন্য খানা ফ্রি এবং থাকাও ফ্রি। ওই ফাইনাল পরীক্ষায় আমার নাম্বার ছিল গড়ে 88, আমার খানা ফ্রি হয়ে গেছে। আচ্ছা। তো ইবতিদায়ী পড়লাম, মিজান পড়লাম, এরপর নাহমির পড়লাম। হেদাতুন নাহুতে এসে একটা ছেলে আসতো আমার কাছে পড়া জিজ্ঞেস করার জন্য। মোটামুটি ভালো পারি, এই জন্য আমার কাছে পড়া জিজ্ঞেস করার জন্য আসতো। এটা কোন মাদ্রাসা ছিল? যাত্রাবাড়ি মাদ্রাসা। কি নাম ছিল? জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, দক্ষিণ যাত্রাবাড়ি, ঢাকা। ওরে বাবা। ওকে, তারপর? ছেলেটা এসে আমার কাছে পড়াটা জিজ্ঞেস করতো। তো ওখানে একটা ব্যাপার হচ্ছে যে কারোর সাথে কোনো সম্পর্ক হলে তারা সম্পর্কটাই খারাপ ভাবে নিত। আচ্ছা। যে অবৈধ সম্পর্ক আছে, তাদের ভিতরে সমকামিতার সম্পর্ক আছে, মাদ্রাসার ভিতরে এরকম একটা ভাবনা থাকতো। তো এই কথাটা ওর কানে যায় যে এরকম ওনার কাছে যাই পড়া জিজ্ঞেস করার জন্য বা কথা বলার জন্য, তো মানুষ এরকম ভাবে। তো ও হঠাৎ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। তখন আমি অনেক কষ্ট পাই। কষ্ট পাইয়া ওর নামে উল্টোপাল্টা লিখতে শুরু করি, যে ছলনা করে, আমাকে ফাঁকি দিয়ে, আমার সাথে প্রতারণা করে। মানে আমি তো জানতাম না যে ও কেন আমার কাছ থেকে দূরে সরে গেছে, আমি এগুলো বলতাম। এটা ঠিক বুঝলাম না, ও কিছু ছেলে ছিল না মেয়ে ছিল? ছেলে। ওখানে তো মেয়েদের কোনো স্থান নাই। আচ্ছা, তো আপনার সাথে কি সম্পর্কটাই বা কি হলো আর দূরেই বা সরে গেল? আমি ঠিক বুঝতে পারছি না। মানে ফ্রেন্ড, মানে একদম আপনার জুনিয়র ছিল, মানে আপনার নিচের ক্লাসে পড়তো? আচ্ছা, তো আপনার সাথে ফ্রেন্ডশিপ হলো কেন? মানে ওই যে নিয়মিত পড়া জিজ্ঞেস করতে আসতো। আচ্ছা, তো তারপরে ও চলেই বা গেল কেন? ও আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে, এইসব কথা শুনে যে মানুষ খারাপ বলে। ওকে খারাপ বলতো? ওকে খারাপ বলতো। তারপর কথা বলা বন্ধ করার পরে আমি অনেক কষ্ট পাই। কষ্ট পেয়ে ওর নামে ভাবনা আসে, বিভিন্ন ছড়া পড়ার যেহেতু অভ্যাস, ছোট ছোট ছড়া লিখতে শুরু করি। পরে আমার ক্লাসের একটা ছেলে, ও আবার পত্রিকায় লিখতো। ও দেখে বলে যে তুই এরকম উল্টাপাল্টা না লেখা, ভালো কিছু লেখা পত্রিকায়। কি লিখতেন আপনি? আমাদেরকে মনে আছে, একটু বলতে পারবেন? ওর নামে কি ছড়া লিখতো মোটা আমার মনে নেই। আচ্ছা আচ্ছা। পরে যখন ক্লাসমেট পরামর্শ দেয় শাকিল, আমি লেখা শুরু করি ছোট ছোট ছড়া, এবং ওই ছড়া লিখে আমি, পত্রিকা ছিল তখন কিশোর ম্যাগাজিন, ওই ম্যাগাজিনে ছোট ছোট ছড়া পাঠাতাম এবং ওখানে ছাপা হতো। আচ্ছা, প্রথম যেদিন ছাপা হলো সেই মুহূর্তে আপনার অনুভূতি কি ছিল, দেখেছিলেন? হ্যাঁ, প্রথম যেদিন ছাপা হয় সেদিন আমি পত্রিকা এনে ক্লাসে সবাইকে দেখাইছি এবং আমি অনেক খুশি হয়েছি যে আসলে আমি বন্ধুর কাছ থেকে আঘাতটা পাওয়া আমার জন্য ভালোই হয়েছে, যে আমি যার কারণে আমার লেখা এখন পত্রিকায় আসে, আমি অনেক খুশি। প্রথম ছড়াটা কি নিয়েছিল মনে আছে?
প্রথম ছড়াটা সুবর্ণ সভা নিয়েই ছিল। আচ্ছা, মানে ওটার প্রশংসা করে কিছু একটা। হ্যাঁ, ওই প্রশংসা করেই একটা ছিল। ওকে, যে ছড়াটা আমার মনে নেই, হুম, দেখলে বলা যাবে। ওটা কোথায় আছে? শাকিলের কাছে? জি। ওকে, প্রিয় শ্রোতা, অল দ্য ডকুমেন্টস যেগুলো প্রয়োজন সেগুলো সব শাকিলের কাছে রয়েছে। আমরা প্রাসঙ্গিকভাবে যেগুলো প্রয়োজন মনে করি সেগুলো আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিব। এবং ওকে আজকে এখানে নিয়ে আসা হয়েছে ওর যাবতীয় ডকুমেন্টস গুলো যাচাই করে, এবং সেই ডকুমেন্টস গুলোর যদি প্রাসঙ্গিকভাবে প্রয়োজন হয় আমরা আমাদের ফেসবুক আমরা দিয়ে দিব। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, যেটা বলছিলেন আপনি। প্রথম যে ছড়াটা ছাপা হয় সুবর্ণ সভায়, সেই ছড়াটা হচ্ছে যে সুবর্ণ সভার নীর, ভালোবাসি সুবর্ণ আমি, ভালোবাসি তোরে। একটু আমাকে দেন, আমি পড়ে শুনি। সুবর্ণ সভায় নীর, আমানুল্লাহ আমিন, ব্রাকেটে লিখতেন সাগর। এই সাগর নামটা কি আপনি নিজে থেকে দিয়েছিলেন নাকি নিজে থেকে দেয়া? না, ওকে। প্রিয় শ্রোতার নামটা একটু মনে রাখবেন, কারণ এই নামটা নিয়ে পরবর্তীতে আরেকটা ব্যাপার ঘটে যাবে আজকের এই হ্যালো 8920 জীবনের গল্পে। ও নিজে নিজে একটা নিজের নাম দিয়েছিল সাগর, হ্যাঁ, যখন লিখতো, কিন্তু নিজের নামটা লিখেছিল আমানুল্লাহ আমিন নামে। তো সুবর্ণ সভায় নীর নামে লিখেছে ভালোবাসি সুবর্ণ আমি, ভালোবাসি তোরে, সূর্য যেমন আলোর কিরণ ছড়ায় বিমল ভোরে, বাংলা জুড়ে কত কাগজ কত লেখার ভিড়, সবচেয়ে ভালো লাগে আমার সুবর্ণ সভার নীর। এটা হচ্ছে আপনার প্রথম ছাপানো লেখা। ওকে, তারপর? তো ছড়াটা ছাপা অক্ষরে দেখার পরে আমি মাদ্রাসার যে পড়াশোনাটা, সেই পড়াশোনায় আমার গ্যাপ হয়ে যায়। আমি ক্লাসে আস্তে আস্তে রেজাল্ট খারাপ করতে শুরু করি। কেন? ওই যে শুধু সারাদিন ভাবতাম, কবিতা নিয়ে ভাবতাম, শুধু ছন্দ দেওয়ার চেষ্টা করতাম, মানে আরেকটা ছাপা দেখতে চাই বা ছাপার প্রতি আগ্রহ বেড়ে গেল। আগ্রহ বেড়ে গেল এবং ক্লাসের পড়া কম করতে শুরু করলাম। আচ্ছা, একটা জিনিস যেটা বুঝতে পারি প্রিয় শ্রোতা, এখানে এসে ওর প্রপার গাইডেন্সটার অভাব আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ওর খাওয়া পড়ার অভাব ছিল, সেটা কোনো না কোনো ভাবে মিটে গেল, কিন্তু ওর যেটার এখন অভাব প্রপার গাইড করা ওকে, সেটারও কিন্তু অভাব আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি। আপনাকে প্রপার গাইড কেউ করতো? আপনাকে বলতো? কেউ আমাকে বলতো না যে তুমি পড়ো বা তুমি ভালো করো, এরকম আমার কেউ কখনো বলেও না? কেউ কখনো বলে। আচ্ছা, তারপর কি হলো? আমি পরে একটা পরীক্ষায় সবগুলো সাবজেক্টে ফেল করি। যে ছেলেটা ফার্স্ট হলো সেই ছেলেটা ফেল করলো সবগুলো সাবজেক্টে? জি। এবং এটা এরকম পত্রিকায় ছড়া দেখার পরে খালি শুধুমাত্র মন ওদিকেই থাকতো? জি, মন ওদিকেই থাকতো, 24 ঘন্টা ওদিকে থাকতো, ছড়া মেলাতেন বসে বসে? ওকে, তারপর? যখন ফেল করি তখন হুজুররা তদন্ত করলো যে আসলে ছেলেটা ভালো ছিল, এখন কেন এই অবস্থায় গেল। আচ্ছা, এইখানে যে এটা লেখা আছে রেডিয়েন্ট কিন্ডারগার্টেন, কুতুবখালী, ঢাকা, ছড়ার নিচে, এটা কোন অ্যাড্রেস? ওই যে আমার মাদ্রাসার পাশে একটা, যেহেতু স্কুলের পোলাপানের ছাড়া লেখা ছাপাবে না ওরা, একটা ডকুমেন্ট লাগে যে ওই স্কুলের ছাত্র, এই জন্য আমি ওখানে পাশে যে স্কুলটা ছিল ওই স্কুলের নামটা দিয়ে দিচ্ছি আমার নামের পরে। প্রিয় শ্রোতা দেখুন, এখানে আপনার ধারণা হয়ে গেছে মাদ্রাসার কোন ছেলেপেলেদের লেখা ওরা ছাপায় না, এবং সে কারণে আপনি নিজের মাদ্রাসার নাম এখানে ব্যবহার করেননি। আপনার পাশে যে কিন্ডারগার্টেনটা ছিল সেই স্কুলের নামটা এখানে ব্যবহার করেছেন। ওকে, মানে কি হয় প্র্যাকটিক্যালি সেটা পরের বিষয়, কিন্তু ধারণা এরকম গ্রো করছে যে মাদ্রাসার ছেলেপেলেদের লেখা সাধারণ পত্রপত্রিকায় আসে না, যে কারণে ও এত সুন্দর লিখলেও নিজের মাদ্রাসার নামটা ব্যবহার করে। মাদ্রাসার নাম ব্যবহার করলে হুজুরা দেখলে সাথে সাথে আমাকে বের করে দেবে, এবং মাদ্রাসার নাম ব্যবহার করলে হুজুররা যদি দেখে তাহলে সাথে সাথে ওকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হবে। দেখুন, বোথ সাইড প্রবলেম। একটা হচ্ছে মাদ্রাসা থেকেও প্রবলেম হতে পারে, আর একটা হচ্ছে পত্রিকাওয়ালারা ছাপাবে কিনা, এবং যে কারণে ও এখানে প্রথম একটা মিথ্যার আশ্রয় নিল। নিজের নামের পাশে সাগর তো লাগালো, সেটা ঠিক আছে নিকনেম, কিন্তু ও অন্য কোনো একটা নাম দিয়ে ব্যবহার করে ওর এটা ছাপালো। ওকে, তারপর? হুজুরা তদন্ত করে দেখলো যে ফেল করার কারণটা কোথায়। তখন তারা আমার ক্লাসের ছাত্র ফ্রেন্ডদের কাছ থেকে জানছে, তারা তাদেরকে রুমে নিয়ে জিজ্ঞেস করছে আলাদা করে যে আসলে ব্যাপারটা কি। তখন ওরা বলে দিচ্ছে যে এরকম এরকম পত্রিকায় লেখালেখি করে। আচ্ছা, সাথে সাথে মাদ্রাসা থেকে আমাকে নাম কেটে বের করে দেয়। লেখালেখি অবস্থায় আমি লিখি, এবং ওই পত্রিকায় আর একটা আমার আপু বড়, উনি লিখতেন, ওনার নাম মুনিরা, তো আমিও লিখি উনিও লেখে, ওনার লেখা বেশি বেশি ছাপা হয়। তো যার কারণে আমি অনেক জিদে সম্পাদককে প্রায় চিঠি দিতাম যে আসলে উনি মেয়ে দেখে ওনার লেখা আপনি এত ছাপান, আমার লেখা ছাপান না কেন। এই যে মুনিরা লেখা ছাপা করতো, মুনিরাও কি তার পরিচয় গোপন করতো? না না, মুনিরা তার পরিচয় গোপন, মাদ্রাসার পরিচয় দিত। উনি তো মোহাম্মদপুর থাকতেন তখন, ইডেনে পড়তেন। উনি আপনার আপু হলেন কিভাবে? পরিচয় পত্রিকার মাধ্যমে, এই পত্রিকার সুবর্ণ সভার মাধ্যমে। ও আচ্ছা, সুবর্ণ সভাতে দেখতেন যে ওনার লেখাটা বেশি বেশি ছাপানো হচ্ছে, এই হিসেবে আমি ওনাকে মুনিরা বলে চিনি। কিন্তু যখন আমি পত্রিকায় আমার ঠিকানা দিয়ে দেই, পাশে একটা দোকানের ঠিকানা দিয়ে দেয়, ওই দোকানের ঠিকানায় চিঠি আসে বিভিন্ন জনের, পত্রিকা যারা পড়ে, যাদের লেখা ভালো লাগে। তারপরে মুনির আপু একদিন, আমি একটা মসজিদে নামাজ পড়াই, রায়ের বাগ তারাবির নামাজ, তো ওই তারাবির নামাজ পড়ানোর সময় আমি চিন্তা করলাম যে সুবর্ণ সভায় সবাই লেখে, আমরা তো সবাই এক বয়সী, তো আমাদের ভিতরে একটা ফ্রেন্ডের সম্পর্ক করা যায় কিনা, কিভাবে করা যায়। তো এটা লেখে একটা লেখা দেই, লেখাটা আছে।
তো লেখাটা দেই এবং ওখানে আমি আমার ইমাম সাহেবের নাম্বারটা ব্যবহার করি। তখন মুনির আপু আমাকে ফোন দেয় যে হ্যালো সাগর, আমি মুনিরা বলছি, তুমি কেমন আছো? আমি বলি জি ভালো আছি। বলে যে তুমি কি করো? আমি বললাম যে আমি তো সত্যি বলবো? বলে হ্যাঁ সত্যি বলো। বলে আমি বললাম যে আমি মাদ্রাসায় পড়ি। আমি তো জানতাম যে তুমি স্কুলে পড়ো। না আমি স্কুলে না, আমি আসলে মাদ্রাসায় পড়ি, এখানে পত্র পত্রিকা পড়তে দেয় না, সমস্যা করে, এই জন্য আমি আর কি আমি পরিচয় গোপন করেছি। একটা জিনিস আমাকে বলেন তো, আপনাকে কি এইগুলো বের করে দেওয়ার পরের ঘটনা না বের করে দেওয়ার আগের ঘটনা? মনির আপুর সাথে পরিচয় বের করে দেওয়ার আগে। আচ্ছা, তারপর বের করে দিল, এই এক নোটিশ আপনাকে বের করে দিল? বের করে দিল। বের করে দেওয়ার পরে আমি পীরজঙ্গি মাদ্রাসায় ভর্তি হই। পীর জঙ্গি মাদ্রাসায়, মতিঝিল। এটার নাম কি? পীর জঙ্গি? পীরজঙ্গি মাদ্রাসা। আচ্ছা, ওখানে ভর্তি হই। ওই মুনির আপু হেল্প করে ভর্তির ব্যাপারে। ভর্তি ওখানে 3 মাস থাকি। 3 মাস পরে ওখানে ওই একই সমস্যা, ক্লাসে পড়া ঠিক মতো দিতে পারতেছি না। হুজুররা বারবার লক্ষ্য করছে যে পড়া পায় না ক্লাসে, দুষ্টুমিও করি না, পড়াশোনাও পারি না। আপনার হুজুররা যখন আপনাকে বের করে দিল তখন আপনাকে কি বলেছিল? বলেছিল যে তোমাকে আমরা মাদ্রাসায় রাখতে পারবো না, তোমার নামে রিপোর্ট আসছে যে তুমি নাস্তিকদের সাথে গিয়ে মিশছো, পত্র পত্রিকা লেখালেখি করো, হ্যাঁ তোমাকে মাদ্রাসায় রাখা সম্ভব নয়। মাদ্রাসায় যেহেতু পত্রিকা পড়াই নিষেধ ছাত্রদের, আচ্ছা, সেক্ষেত্রে তুমি শুধু পড়োই না, তুমি পত্রিকায় লেখো, সুতরাং তোমাকে এই মাদ্রাসায় রাখা সম্ভব না। তুমি নাস্তিকদের সাথে মেশো, এই ধরনের কথা বলা হয়েছিল? ওকে। তখন পীরজঙ্গি মাদ্রাসায় ভর্তি হই, ওখানে 3 মাস থাকি। 3 মাস পরে ওখানে হুজুর আমাকে এরকম বিভিন্ন ধরনের কথা বলতে থাকে যে পড়া পারো না কেন, তো সমস্যা কি? এখানে আবার লুকিয়ে ছাত্র পত্রিকা পড়ে, মানে হুজুরা জানলেও বেশি এটা কিছু বলে না, একটু সেইপে ইয়া করে, মানে সামনাসামনি কিছু করা যায় না। আপনি যে মাদ্রাসায় ছিলেন আগে, যেখানে থেকে লেখা, ওখানে পত্রিকা পড়া নিষেধ? একদম সম্পূর্ণ নিষেধ, সব ছাত্রদের নিষেধ। পত্রিকা পড়া সব পত্রিকা ছাত্রদের পড়া নিষেধ? নিষেধ, পত্রিকা পড়া নিষেধ, কোন পত্রিকা পড়তে আপনি পারবেন না। পড়তেন কিভাবে? আমি পড়তাম লুকাইয়া, বিকেলে আসরের পর বের হতাম। আপনি তো নিজে কেনার সামর্থ্য ছিল না? জি না, ওই যে পাশে দোকান। হ্যাঁ, তার মানে আপনি যখন লেখাটা পেলেন সেই সময় অতি আবেগে আপ্লুত হয়ে যখন এই পত্রিকাটা সব স্টুডেন্টদেরকে দেখালেন, সেই সময়টাতে আপনার এই অ্যাকশনটা আপনার বিরুদ্ধে নিল। জি। দিস ইজ দ্য রিয়েলিটি। ওকে, তারপর আমি পীরজঙ্গি মাদ্রাসায় 3 মাস পড়ার পরে আমি আবার জাতারবি মাদ্রাসায় গিয়ে, যে এক হুজুর আমাকে খুব আদর করতেন, আমি হুজুরকে বুঝাই বলি যে হুজুর আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমি আর কখনো পত্রিকায় লিখবো না, আমাকে আপনি মাদ্রাসায় নিয়ে আসেন। পরে উনি বলল যে ঠিক আছে আমি দেখি। তখন উনি অন্যান্য হুজুরদের ডেকে মিটিং করে তারপরে আমাকে আবার আগের মাদ্রাসায় নিয়ে আনি। ওকে। ওই মাদ্রাসায় পড়তে থাকি, আমি সবকিছু ছেড়ে দিই। যে লেখাটা যে আমার বিরুদ্ধে লিখছে, ওই লেখাটা হাতে পাই। কোন লেখাটা? এই যে লেখাটা, যে সাগর তুমি ফিরে এসো। এটা আপনার বিরুদ্ধে লেখা হয়েছিল? কে লিখেছিল এটা? আমাদের মধ্য থেকে কেউ, বা আমাদের ক্লাসমেট যারা ছিল তাদের মধ্যে কেউ। আচ্ছা, এটা যে পত্রিকায় লেখা হচ্ছে সেটা হচ্ছে মাসিক রহমত, এবং এখানে লেখা হলো আপনার সম্পর্কে। আমি একটু পড়ে শোনাতে চাই আমাদের শ্রোতাদেরকে। প্রিয় শ্রোতা, ও সাগর নামে ছদ্মনামে লিখতো, কিন্তু ওকে যখন বের করে দেওয়া হয় যে তুমি নাস্তিকদের পত্রিকায় লিখছো বা পত্রিকা কেন পড়ছো, পত্রিকায় লেখালেখি করলে তোমাকে বের করে দেওয়া হবে, এবং ওকে বের করে দেওয়া হলো। বের করে দেওয়ার পরে ওরই কোন এক ক্লাসমেট, এখানে মোহাম্মদ আরিফুজ্জামান হচ্ছে তার নাম, ভোলা থেকে বা ছদ্মনাম ব্যবহার করেছে, সে একটা টাইটেল দিয়ে এই পত্রিকাতে লিখেছে সাগর ফিরে এসো। লেখাগুলো হচ্ছে সাগর একটা আইকন, কোন ব্যক্তির নামও হয়তো নয়। সাগর হচ্ছে একটা প্রতীক, যাকে দিয়ে বোঝানো হচ্ছে মাদ্রাসা পড়ুয়া ওই সব শিক্ষার্থী যারা সমাজতন্ত্রের দীক্ষা নিচ্ছে। সাগর, তুমি কি জানো সমাজতন্ত্র বা কমিউনিজম তার আবির্ভাবের 100 বছরের মধ্যেই ভেঙে চুরমার হয়ে গেছে? জানো মার্কস নিজে সারা জীবন সাম্য ও ভালোবাসার বাণী প্রচার করে গেছেন, অথচ তারই বন্ধু ফ্রেডরিক এঙ্গেলস তাকে স্বার্থপর বলতেন। জানো সোভিয়েত সাম্রাজ্যের পতনের পর লেনিন, স্টালিনের মূর্তি গলায় শেকল দিয়ে টেনে নর্দমায় ফেলে দেওয়া হয়েছিল। সমাজতন্ত্র তোমাকে উপনিবেশবাদের বিরুদ্ধে বলে, কিন্তু সোভিয়েতরা যে 15টির মতো মুসলিম দেশ দখল করেছিল সেটা কি সাম্রাজ্যবাদের বা উপনিবেশবাদের পরিবর্তিত চেহারা নয়? তোমার সমাজতন্ত্রীরা আফগানিস্তানে যা ঘটিয়েছে তা তো তোমার জানা কথা। তোমার সম্পাদক শিয়া ইসলাম ও সুন্নি ইসলাম বলে ইসলামকে ব্যঙ্গ করেছিল একবার। তাকে একটু বলবে কি সোভিয়েত সমাজতন্ত্র ও চীনা সমাজতন্ত্র বলতে দুটো ভাগ কেন? কেন মাও তার প্রধান শত্রু হিসেবে সোভিয়েতকে নির্ধারণ করেছিলেন, অথচ দুটো মার্ক্সবাদের অনুসারী? তুমি বা তোমার সম্পাদক বলো তো কোন সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলে সাম্য আসবে, সোভিয়েত না চীন? এই যে আপনাকে নিয়ে এই ধরনের লেখা, সমাজতন্ত্রকে ব্যঙ্গ করে, আপনার সম্পাদককে ব্যঙ্গ করে বিভিন্ন ধরনের যে লেখাগুলো হলো, আপনি একটু আমাকে বলবেন আপনি এগুলো বুঝেন? এই সেই সময়টাতে কিচ্ছু বুঝি না। আপনি কিচ্ছু বোঝেন না? না। এই যে বড় বড় শব্দ এখানে ব্যবহার করেছে, বুর্জোয়া, তারপরে আপনি এগুলো কিচ্ছু বোঝেন না, অথচ আপনাকে নিয়ে এই ধরনের একটা লেখা করা হলো। সাগর তো এখানে বলেই দিয়েছে যে সাগর কোনো ব্যক্তির নাম নয়, এটা একটা আইকন বা এই ধরনের ছাত্রছাত্রীদেরকে বোঝানো হচ্ছে। এই পত্রিকাটা বা এই মাসিক পত্রিকাটা আপনি হাতে পেলেন কিভাবে? আমার অন্য একটা ক্লাসমেটই, সে নিয়মিত পড়তো, ও আইনে আমাকে দেখাইলো যে দেখো তোমাকে নিয়ে এটা লেখা। ওকে জানতে চাইলেন না যে এটা তুমি কি জানো কিনা, কে লিখেছে বা কিভাবে এসছে? আমি জিজ্ঞেস করছি যে এটা লিখছে কে,
কয় যে লিখছে সে সময় মতো ঠিকই তোমার সাথে দেখা করবে। তার মানে ও হয়তো ইনভলভ ছিল বা ও হয়তো জানতো বিষয়টা। জি। প্রিয় শ্রোতা, আমরা কোনো বিষয় নিয়ে কোনো কমেন্টস করতে চাই না, আমরা রিয়েলিটিটাকে তুলে ধরতে চাচ্ছি। যে ছেলেটি ঘরে খেতে পায় না, নিদারুণ অবস্থায় দিনাতিপাত করছে, ঢাকা শহরের ফুটপাতে পেট ধরে রীতিমতো মানুষের কাছে হাত পেতে কোন রকম বেঁচে থাকার জন্য চেষ্টা করছে, সেই ছেলেটি 3 বছরের জায়গায় 7 বছর ধরে চেষ্টা করে কোরআনের হাফেজ হয়েছে এবং সেই ছেলেটি মাদ্রাসাতেই পড়েছে। কোন একটা কারণে পত্রিকার ছড়া তাকে নিয়ে ভালো লেগেছে বা কোন একটা কাকতারি ভাবে সে ছড়া লেখা শুরু করেছে এবং সেই সময়টাতে পত্রিকা পড়ার কারণে তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হলো এবং পরবর্তীতে বাকি কি হয়েছে সেগুলো তো আপনি জানেনই। আমরা আরো স্টেপ বাই স্টেপ সামনের দিকে যেতে চাই। এগুলোই কিন্তু তার জীবনের গল্পের একটা অংশ। এটা কি আমরা ফোকাস করছি না, আমরা একটা রিয়েলিটি পেলাম এখানে। আমরা এখানে কারো পক্ষ বিপক্ষ নিয়ে কোনো কিছু বলছি না। দিস ইজ দ্য রিয়েল ফেস। ব্যাপারটা এরকম না যে সাগরের জীবনে যেটা ঘটেছে মাদ্রাসাতে সেরকম ভাবে প্রত্যেকটা স্টুডেন্টের জীবনেই ঘটে। ওর লাইফে এটা ঘটেছে, এটা ওর জন্যই সত্য। ওকে, তারপর কি হলো? ওই লেখাটার ভেতরে মুনিরা আপু যার সাথে কথা বলতাম আমার সাথে দেখা করলেন, ডেকে নিয়ে বললেন যে তুমি যেহেতু লেখালেখি করো তো তোমার জন্য অনেক বই পড়তে হবে, জাফর ইকবালের বই, হুমায়ুন আহমেদের বই, বাংলাদেশের বড় বড় লেখকদের বই, এই বইগুলো পড়বা। উনি আমাকে অনেকগুলো বই কিনে দিলেন এবং ফার্স্ট যেদিন ওনার সাথে আমি দেখা করি তখন তিনি আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে বসালেন। ছোটবেলায় ওই রাস্তার ফুটপাতে যখন ছিলাম তখন যে রেস্টুরেন্টের সামনে হা করে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকতাম তেমন একটা রেস্টুরেন্ট আমাকে নিয়ে ঢুকালেন। আমি তো ওগুলো ঢুকে মানে চারিদিকে চোখ ঘুরে অবাক হয়ে যাই যে আমি কোন জায়গায় আসলাম। এবং আপনি মনিরাকে আপনার জীবনের সমস্ত গল্প কি আগে বলেছিলেন? জি, ওই দিনই আমি বলি, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। মনিরা হয়তো প্ল্যান করেই আপনাকে ওরকম একটা জায়গাতে নিয়েছিল। আমাকে একটু বলবেন যে এই লম্বা সময়টাতে আপনি বাড়িতে যোগাযোগ করেছেন কিনা? যাত্রাবাড়ি মাদ্রাসায় যাওয়ার পরে 2 বছর পর বা 1 বছর পর একবার যেতাম, গিয়ে আবার সাথে সাথে চলে আসতাম। যে জঙ্গিপীর মাদ্রাসাতে যাওয়ার সময়টাতে। জি। ওকে, তখন বাবা কি বলেছিল? তারা জানতো যে আমি মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় তো লিল্লা বোর্ডিং আছে, থাকা খাওয়া ফ্রি, আমি ভালোই আছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো তারপর মুনিরা আপু আমাকে নিয়ে ওই রেস্টুরেন্টে নিলেন, বললেন যে তুমি কি খাবা। অবাক হয়ে যে আমি চায়া থাকি, চারিদিকে চোখ বুলাই যে আমি কই আসলাম। কি সুন্দর টেবিল, কি সুন্দর খাবার সাজানো, কত কিছু, আর কি সুন্দর সুন্দর মানুষগুলো ভিতরে বসে আছে। আমি দেখে মানে কিছু বলতে পারি না, আমি অবাক হয়ে থাকি। তখন তিনি বললেন যে বলো কি খাবা। তখন দেখলাম একটা লোক একটা চাট নিয়ে এলো, খাবারের চাট, মেনু নিয়ে এলো। ম্যাম কি খাবেন? তখন বলে যে আমি কিছু খাবো না, তুমি কি খাবা সাগর, বলো তুমি আজকে যা খাইতে চাও আমি তাই খাওয়াবো। আমি তখন বললাম যে আপু আমার কিচ্ছু এখন এই দেখেই আমার হয়ে গেছে, আমার খাওয়া লাগবে না, আমি একটা আইসক্রিম খাবো। তখন আপু বললো যে দেখো তো এখানে অনেকগুলো আইসক্রিম নাম দেওয়া আছে, তোমার কোন আইসক্রিমটা পছন্দ? তখন আমি দাম দেখে দেখে সবচেয়ে কম দাম যেটা আমি ওইটা বললাম যে আপু এই আইসক্রিমটা খাবো। কম দাম কেন বললেন? মানে আমি ভয় পাচ্ছিলাম যে এতগুলো টাকা, একটা আইসক্রিম দাম 250 টাকা, 300 টাকা, 500 টাকা। তো আমি দেখতেছিলাম যে সবচেয়ে কম দামের আইসক্রিম কোনটা, সর্বনিম্ন 150 টাকা, আমি এটা খাবো। ওকে, তারপর আবু আইসক্রিম খাওয়ানোর পরে ওনার কাছে সবকিছু বললাম। তার বের হয়ে আমাকে একটা গোলাপ ফুল কিনে দিলেন, লাইব্রেরিতে নিয়ে অনেকগুলো গল্প উপন্যাসের বই কিনে দিলেন। আচ্ছা, সেগুলো নিয়ে ফিরে এলাম। মাদ্রাসায় ফিরে এলেন? জি, মাদ্রাসায় ফিরে এলাম। এই ধরনের বই মাদ্রাসায় পড়লে আপনার সমস্যা হতে পারে, এটা কি আপনি জানতেন? এটা জানতাম, তারপরও আমি রাখার জায়গা ছিল না, আমি প্যাকেট করে নিয়ে আসি এবং ওই মাদ্রাসায় থাকা অবস্থায় ওই প্যাকেট খুলিনি। পরে আমার ফ্রেন্ড ছিল আতিক, পরে আমি আতিকের বাসায় বইগুলো রাখতাম। কিসের কিসের বই ছিল ওখানে আমাকে বলবেন? জাফর ইকবালের বই ছিল। সবচেয়ে যে বইটা আমাকে কাঁদিয়েছে, আমি বারবার কান্না করেছি যে বইটা পড়ে, সেটা হচ্ছে জাফর ইকবাল লেখা আমি তপু। তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই, শেক্সপিয়ারের রচনা সমগ্র, ম্যাক্সিম গর্কির আমার ছেলেবেলা। এটা আপনাকেও কিনে দিয়েছিল? আমার ছেলেবেলা, পৃথিবীর পাঠশালায়, পৃথিবীর পথে, মা, আর ডায়েরি করা। আমি যে ডায়েরি করি আমার ঘটনা সবগুলো ডায়েরিতে লেখা। আমি 2006 থেকে ডায়েরি করি। তো ওই আপু এই ডায়েরিটা কিনে দিয়েছিল। ডায়েরির ব্যাপারে একটা বই দিয়েছিল, ডায়েরি কিভাবে করতে হয়, সেটা হচ্ছে অ্যানি ফ্র্যাঙ্কের ডায়েরি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যানা ফ্র্যাঙ্ক তো ইহুদি ছিল, তো ও যে ছোট্ট একটা কুটরিতে লুকিয়ে থাকতো এবং প্রতিদিনের ঘটনা লিখতো, কিভাবে লিখতো। তো ওই ডায়েরি পড়ে আমি ডায়েরি লেখার উৎসাহ পাই এবং আমি আপুকে বলি যে আপু আমিও ডায়েরি লিখবো। তখন আপু আমাকে এই ডায়েরিটা কিনে দেন এবং আমি ডায়েরি লেখা শুরু করি। এবং আমি একটু দেখতে পারি? ওকে, প্রথম কথা হচ্ছে আপনার হাতের লেখা অদ্ভুত সুন্দর, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আপনি অনেক ভালো লেখেন। আমরা এই ডায়েরির কোন একটা অংশ আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিতে চাই, একটা পেজের কোন, যদি কারো পার্সোনাল ডায়েরি দেওয়া উচিত না, তারপর শুধুমাত্র বোঝার জন্য কোন একটা অংশ আমাদের ফেসবুকে দিয়ে দিতে চাই। প্রিয় শ্রোতা, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে ওর ডায়েরি, ওর হাতের লেখা, এগুলো দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই আপনি লাইক দেবেন।
লাইক দিলেই হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, তারপর পরে আর একবার মনির আপুর সাথে আমি দেখা করি। দেখা করার পরে মনির আপু আমাকে একটা ফোন কিনে দেন। আচ্ছা, মনির আপু আপনি তো জানতেন যে মাদ্রাসায় আপনি পড়েন, তো সেই জায়গাটা থেকে মনির আপু যে ধরনের বই আপনাকে দিচ্ছে, ম্যাক্সিম গোর্কির বই বা অন্য ধরনের বই, সেগুলো তো আপনার মাদ্রাসাতে পড়া একদম স্ট্রিক্টলি নিষেধ, জি। যে মাদ্রাসায় পড়েছেন আপনি। সেই জায়গাটা থেকে মনিরা কখনো মাদ্রাসার অ্যাক্টিভিটি নিয়ে বা কোনো কিছু নিয়ে কখনো কটাক্ষ করেছে কিনা বা কোনো ধরনের কোনো কথা বলেছে কিনা? বলেনি। ওকে, ফাইন। তারপর আপনি বইগুলো লুকিয়ে রাখলেন, তারপর কি হলো? তারপরে আরেকবার মনির আপুর সাথে আমি দেখা করি, তখন মনির আপু আমাকে একটা ফোন কিনে দেয়। আর আমি তখন ফোন ইউজ করা শুরু করি। পরে আমি বাড়িতে যোগাযোগ করি, মাঝে মাঝে মাসে একবার হয়তো ফোন দেই, বাড়িতে মার সাথে কথা বলি যে মা আমি ভালো আছি, যে আমার জন্য দোয়া করবেন, এসব বলতাম। তো একদিন আমার মা বলে যে একটা ঘটনা শুনবি? আমি বলছি বলেন। ছোটবেলায় তোর একটা মামা ছিল, যে মামা বাড়ি থেকে মা বাবার সাথে রাগ করে ছোটবেলায় চলে গিয়েছিল। সবাই ভেবে নিয়েছিল আত্মীয় স্বজন যে তিনি আর নাই। তো সেই মামার নাম্বার পাইছি আমরা, তো নাম্বারটা নিবি? সে তো কুমিল্লায় থাকে। আমি বলছিলাম হ্যাঁ, কুমিল্লা থাকলে তো ভালোই, কুমিল্লা থেকে ঢাকা অনেক কাছে, নাম্বারটা দেন। নাম্বারটা নিয়ে মামাকে ফোন দেই। তো মামা অবাক হয়ে যায় পরিচয় দেওয়ার পরে। আশ্চর্য ব্যাপার, আমি যে আমার দেশের কেউ আমার সাথে কথা বলবে এরকম আমি তো কল্পনাও করিনি। মামার সাথে কথা বলি, মামির সাথে কথা বলি, এবং মামা তো বোন ছিল, তো ওর সাথে কথা বলি। প্রথম তো মামা তো ভাই বোন হিসেবে কথা বলি, পরে এক সময় বন্ধু বন্ধু হিসেবে কথা বলি। কিছুদিন পরে দেখা গেল যে আমরা একে অপরের প্রেমে পড়ে গেছি, অর্থাৎ আমি ওকে ভালোবাসি। সেটা হচ্ছে যে 9 মে শুক্রবার 2008 সাল 12:45 এতে আমি বললাম যে আমি তোমাকে ভালোবাসি। এটা আপনি ডায়েরিতে লিখে রেখেছেন? জি, ডায়েরিতে লিখে রেখেছি। আমাকে একটু বলবেন যে মা কেন ওই মামার সাথে যোগাযোগ করতে বলেছিল, বা ওই মামার কথাটা কেন আসলো হঠাৎ করে? কোনো সাপোর্ট পাই কিনা বা কোনো সহযোগিতা। এক্স্যাক্টলি, যেহেতু আপনি বিপদে আছেন, ওনার আর্থিক অবস্থা একটু ভালো, সুতরাং ওনার কাছ থেকে কোনো ধরনের কোনো সাপোর্ট পান কিনা। আচ্ছা, মনির আপনাকে ফোন কেন কিনে দিল বলেন তো? কারণ ফোনের দাম তো তখন অনেক বেশি। যোগাযোগ করার জন্য। ওকে, হ্যাঁ, পত্রিকার অফিসে যোগাযোগ করার জন্য। উনি আপনাকে হিসেবে দেখতো, মানে বন্ধু হিসেবে দেখতো? ছোট ভাই হিসেবে দেখতো, ঠিক আছে। তারপরে ফাতেমার সাথে আপনার প্রেমের সম্পর্ক হয়ে গেল। দুজনেই দুজনকে বললাম এবং প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমরা একে অপরকে ভালোবাসি। ও তখন কোন ক্লাসে পড়তো? দাখিল পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হয়েছে। মানে আপনি ওর চেয়ে অনেক পিছিয়ে আছেন ক্লাসের দিক থেকে, কিন্তু বয়সের দিক থেকে সেম। ওকে, প্রিয় শ্রোতা, গল্পের ঠিক এই পর্যায়টিতে আমরা ছোট্ট একেবারে হাতে গুনে 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিতে চাই। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। কিবরিয়া আপনার সঙ্গে আছি। আমার সঙ্গে রয়েছে আমাদের আজকের অতিথি আমান। আমানের জীবনের গল্পের ঠিক এই জায়গাটিতে আমরা ফিরবো 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর। আর এই ফাঁকে সবাইকে বলছি আমাদের ফেসবুকে চলে আসার জন্য, তাকে দেখার জন্য, তাকে নিয়ে কমেন্টস করবার জন্য। এই কমেন্টস এবং প্রশ্নগুলো আমরা অনুষ্ঠানের শেষে পড়বো। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আরো একবার বলছি, facebook.com/HELLO8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন। লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 4 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. The closer, the better. ঠিক যেমনটা বলেছিলাম প্রিয় শ্রোতা, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আর আপনি শুনছেন এবিসি রেডিও। এবং আজকে জীবনের গল্প বলছে আমাদেরকে আমান। আমরা বিশ্বাস করি আমানের এই জীবনের গল্পটি শেষ পর্যন্ত এমন একটি জায়গায় গিয়ে ঠেকবে যেটা আপনাদেরকে 2014 সাল নিয়ে নতুন করে ভাবাবে, এবং অন্যরকম একটি উৎসাহ, অন্যরকম একটা উদ্দীপনা নিয়ে আপনারা সামনের দিনগুলোতে চলতে পারবেন, যারা সত্যিকার অর্থে আজকের এই গল্পটিকে একেবারে মস্তিষ্কে ধারণ করবেন। প্রিয় শ্রোতা, আমরা সেখান থেকেই ফিরতে চাই, তবে তার আগে বলতে চাই আপনারা চলে আসুন আমাদের ফেসবুকে তাকে দেখার জন্য, বা তাকে নিয়ে যে ডকুমেন্টস গুলোর আমরা কথা বলছি সেগুলো ওখানে দিয়ে দেওয়া হচ্ছে। এবং একই সাথে কোনো প্রশ্ন করার থাকলে আপনারা ওখানে এসে প্রশ্ন করতে পারেন। আমরা তার কাছ থেকে তার জীবনের গল্প সম্পূর্ণ জানার পরে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আরো একবার বলছি, facebook.com/HELLO8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে হবে, এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সাথে আরেকটি কথা বলতে চাই, যারা আমাদের হ্যালো 8920-তে ফোন করে জীবনের গল্প বলতে চাওয়ার জন্য এখানে আসতে চান, তাদেরকে বলতে চাই আমাদের ফোনটি এখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়, এবং এই নাম্বারটি 24 ঘন্টা আপনার জন্য খোলা থাকে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আবারও বলছি 91156668। এখানে ফোন করার পরে অবশ্যই আপনার নাম এবং আপনার সেল নাম্বারটা স্পষ্ট করে বলে 2 মিনিটের মধ্যে আপনার যে কথাগুলো আছে সেগুলো বলতে হবে। আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আচ্ছা, এবার আমরা ঠিক ওই জায়গাটি থেকে ফিরতে চাই। আমান, হ্যাঁ,
ও আর আমি দুজনে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আজকে থেকে আমরা দুজন দুজনকে ভালোবাসি। এরকম প্রায় কথা হতো ওর সাথে আমার। এর ভিতরে একদিন মামা ঢাকায় আসবে একটা কাজে। মামা আসলেন, আমার সাথে দেখা করলেন। মানে আপনি যাকে লাভ করেন তার বাবা? যার বাবা। দেখা করে মামা আমাকে ওনাদের বাড়িতে নিয়ে গেলেন কুমিল্লাতে। তো ও আমার সাথে যখন কথা বলছিল ফোনে, তখন ও ভাবতো যে আমি অনেক হ্যান্ডসাম, অনেক উঁচা লম্বা সুন্দর হব। তো যখন আমাকে ও দেখলো, তখন দেখে যে হ্যাংলা পাতলা শীর্ণকায় একটা ছেলে, কালো। তখন ও তো আশাহত হয়। পরে যখন বললাম যে দেখো, আসলে বাস্তবতা এই, আমি আসলে এরকমই, কিন্তু আসলে আমি যেরকমই হই, আমার শরীর যেরকম বা আমাকে দেখতে যেমনই লাগুক, আমি তো তোমাকে ভালোবাসি, এটা হয়ে গেল। তখন ও বলে যে হ্যাঁ, আসলে যখন কথা দিয়ে ফেলেছি তো দিয়েছি, এখন কিছু করার নেই। সকালবেলা আমরা এক প্লেটে ভাত খাই। মামি আর আমাকে বাদ দিয়ে পাশের রুমে চলে যায়, আমি ওকে ভাত খাওয়াই দিই, ও আমাকে ভাত খাওয়াই দেয়। তখন বিকেল বেলা হঠাৎ করে ও আমাকে বলে যে তোমার সাথে জরুরি কথা আছে। কি কথা, বলা যায়? ও বলে যে না, বলা যায় না, আমি লিখে দিব। তখন ও আমাকে একটা চিঠি দেয়, এবং ওই চিঠিটা পাওয়ার পরে আমি একদম দিশেহারা হয়ে যাই, এবং আমি এত আঘাত পাই যে আঘাতটা আমি জীবনে আরো কখনো পাইনি। কি ছিল চিঠিতে? আসলে আমি আপনাকে আজকে যে ব্যথাটা দেব, পৃথিবীর ইতিহাসে হয়তো আপনাকে সে ব্যথাটা কেউ দেয় নাই। আমি আপনাকে ভালোবেসেছিলাম সত্যি, কিন্তু আমি আপনার চেয়েও আমার মা বাবাকে বেশি ভালোবাসি। আমার মা বাবা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করান, সেক্ষেত্রে আমি আপনাকে আমার মা বাবার ছাপিয়ে আপনাকে আমি ভালোবাসতে পারবো না। সুতরাং আমি আপনার কাছে ক্ষমা চাই। চিঠিটা পেয়ে ওই দিন রাতে সারা রাত আর ঘুমাতে পারি না। পরদিন আমি ঢাকায় চলে আসি, আমার মাদ্রাসায় চলে আসি। ওকে বারবার ফোন দিই, মামার কাছে মামির কাছে ফোন দিই যে আমি ওর সাথে একটু কথা বলবো। ওর সাথে ওরা মামা মামিকেও বলে দেয়। যখন আমার ব্যাপারটা জানলো, তখন তারা অনেক চটে যায়, তখন ওর সাথে আর কথা বলতে দেয় না। আমি বারবার ফোন করি যে আমি কথা বলবো, তা দেয়ই না। এক পর্যায়ে আমি করলাম কি, রেল লাইনে দাঁড়াইলাম গিয়া। রেল লাইনে দাঁড়াইয়া রেলের হুইচেল দেয় না, রেলের আওয়াজ, ওই রেলের আওয়াজ শুনেই বললাম যে দেখো সামনে This track was downloaded from FusionBD.com. রেল আসতেছে, তুমি যদি আমার সাথে একটা বার দেখা করো, আমি তোমাকে কিচ্ছু বলবো না, শুধু আমার সাথে দেখা করো। ও বলে যে না, অসম্ভব, আমি দেখাই করতে পারবো না। আমি বলি দেখো, রেল আসতেছে, রেলের শব্দ পাচ্ছি, যদি তুমি দেখা না করো তাহলে আমি আত্মহত্যা করবো। এখন রেলের নিচে যে রেল আসবে, ওই রেলের নিচে পড়ে আমি আত্মহত্যা করবো। তখন রেল প্রায় 20-30 হাত দূরে রেল চলে আসছে, অনেক শব্দ হচ্ছে রেলের। তখন সেই মুহূর্তে সে বললো যে ঠিক আছে, মরতে হবে না, আমি তোমার সাথে দেখা করবো। তখন আমার সাথে ও দেখা করে। কোথায় দেখা করবে? ও হোমনায় একটা কলেজে পড়তো, যে আমার কলেজ ছুটির পরে আমি ওখানে দেখা করব। আমি 2 ঘন্টা আগেই গিয়ে ওর কলেজের সামনে দাঁড়াই থাকি ওর সাথে দেখা করার জন্য। কলেজ শেষ হওয়ার পরে বের হয়, গিয়ে এক জায়গায় বসি। আমি সাথে করে সিগারেট কিনে নিয়ে যাই, এবং ওই যে কিনে নিয়ে যাই। তো আমি ওকে সিগারেট দেখায় বলি যে দেখো, তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি সিগারেট খাবো। দেখায় বললাম যে আসলে এটা তো মদ, আমি কিন্তু নেশা করবো তুমি আমাকে ভালো না বাসলে। তখন ও বলে যে তুমি ইয়ে করছো, ছলনা, মানে জীবন নিয়ে তোমার অভিনয় করার খুব অভিজ্ঞতা দেখতে পাচ্ছি, তুমি জীবন নিয়ে অভিনয় করতেছো। তো আমি বললাম যে না, আসলে আমি জীবন নিয়ে অভিনয় করতেছি না। তখন সে বলল যে আমি তোমাকে ভালোবাসবো কেন, তোমার কি আছে, তোমার কি প্রমাণ আছে, তুমি কি লেখাপড়া করো? আমি বলছি হ্যাঁ, আমি মাদ্রাসায় পড়াশোনা করি। কি প্রমাণ আছে, তুমি কি প্রমাণ পেশ করবা, যে প্রমাণ দেখে আমি বলতে পারবো যে তুমি লেখাপড়া করো? আমি বললাম যে এখানে আরবি লাইন, তো আরবি লাইনে কোনো সার্টিফিকেট এসব থাকে না, এসবের কোনো প্রমাণও লাগে না, প্রমাণ ছাড়াই আমি পড়াশোনা করি। না, আমি যদি তোমাকে মেনে নেই, তুমি ভবিষ্যতে তোমাকে আমি বিয়ে করি, তা মানুষ যখন জিজ্ঞেস করবে যে তোমার স্বামী কি করে, তখন কি আমি বলবো যে আমার স্বামী একজন মাওলানা, আমার স্বামী একজন হাফেজ, আমার স্বামী মসজিদে ইমামতি করে? এরকম পরিচয় আমি মানুষের সামনে তুলে ধরতে পারবো না। সুতরাং তোমাকে আমি অ্যাকসেপ্ট করতে পারি না, কারণ তোমার একাডেমিক কোনো শিক্ষা তোমার নাই। আমি অনেক কষ্ট পাই ওর কাছ থেকে। তো কথাটা শেষ পর্যায়ে শেষ করতে পারি না, এই সময় 4-5টা ছেলে আসে, আমাকে ধরার পরে বলে যে এই তোর কি হয়? আমি বললাম আমার মামাতো বোন। কোত্থেকে আসছিস? ঢাকা থেকে আসছি। পরে ওরে আলাদা নিয়ে যায় এবং আমাকে আলাদা করে পরে আমার কাছে ওই যে মুনিরাপুর সেটটা, ওই সেটটা রেখে দেয়, এবং টাকা পয়সা যা থাকে সব রেখে দিয়ে পরে শুধু বাসের ভাড়াটা দিয়ে পরে আমাকে রিক্সায় উঠিয়ে দেয়। মানে আপনি চিন্তাই হলেন? জি। ওকে, তারপর ওকে দেখলাম ওই ছেলেরা সুন্দর করে নিয়ে ওর বাড়ি যাওয়ার বাসেও তুলে দিল, আর আমাকে আমার কাছ থেকে সবকিছু নিয়ে আমাকে হুমকি দুমকি দিয়ে আমাকে ঢাকার বাসে তুলে দিল। ঢাকায় চলে এসে সিদ্ধান্ত নেই যে যেহেতু আমি বাংলা পারি না, এই বাংলা না পারার কারণে আমাকে ও এভাবে ত্যাগ করলো, আমার কোনো কথাই শুনলো না।
তো আমি বাংলা পড়বো। আমার মনের ভিতরে বাংলা পড়ার একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি হলো ওই সময়টা যে আমাকে বাংলা পড়তেই হবে যে কোনো মূল্যে। প্রিয় শ্রোতা, দৃষ্টি আকর্ষণ করছি সবার, দেখুন আমি কিন্তু বারবারই বলছি যে কোনো না কোনো ভাবে মানুষ তার টিকে থাকার জন্য একটা জায়গা তৈরি করে নিতে পারে, কিন্তু মানুষের যে মনুষ্যত্ব বিকাশ, মানুষ যে জায়গাটা চায় নিজের থেকে, বা যদি বলি যে মানুষ যখন বুঝতে পারে না যে তাকে আসলে কিভাবে গাইড করা উচিত, সেটার জন্য যে গাইডেন্সের প্রয়োজনটা হয়, সেটা কিন্তু কোনোভাবে মানুষ ভিক্ষা করে হোক কিংবা জোর করে হোক কিংবা করুণা দেখিয়ে হোক আদায় করতে পারে না। ওর জীবনে হয়তোবা শিক্ষার প্রয়োজন ছিল, শিক্ষাটা সে কোনোভাবে ম্যানেজ করেছে, খাবারের প্রয়োজন ছিল, খাবারটাও কোনোভাবে ম্যানেজ করেছে, কিন্তু যে গাইডের প্রয়োজনটা দরকার ছিল সেটা কেউ ম্যানেজ করতে পেরেছে? নইলে কেনই ও সিদ্ধান্ত নিচ্ছে, মাদ্রাসা বললো পত্রিকা পড়া বন্ধ করে দিতে হবে, পত্রিকায় লেখালেখি বন্ধ করে দিতে হবে, ও লেখালেখি বন্ধ করে দিচ্ছে? নইলে বা কেনই সিদ্ধান্ত নিচ্ছে যে ছেলেটি এত ভালো করলো মাদ্রাসাতে, সে একটা মাত্র ছড়া পত্রিকার পাতায় দেখে তার সমস্ত পড়ায় শিখে উঠে গেল, এবং তাকে কেউ বলার মানুষ নেই যে এগুলো করে আপাতত পড়াশোনা নষ্ট করা যাবে না, এখন মূল কাজটা হচ্ছে পড়াশোনা, এবং সে কিন্তু পরবর্তীতে ফেল করলো। এই মুহূর্তে এসে সে একটা মেয়ের সাথে ফিল করলো নিজেকে, ফিল করার পরে মেয়েটা বলছে তোমাকে নিয়ে কি আমি ভবিষ্যতে এটা বলবো, এই পরিচয় দিব? সে তখন বুঝতে পারলো যে না, এই লাইনে আমাকে পড়াশোনা করা যাবে না। সে তখন ওই জায়গাটা থেকে বের হয়ে এসে বাংলা লাইনে পড়ার ইচ্ছা পোষণ করছে। দিস আর অল রিয়েল ফ্যাক্ট। জাজমেন্টটা পুরোপুরি আপনার হাতে। আমরা কোনো দিকেই ঘটনাকে কোনোভাবেই আপনার সামনে উপস্থাপন করব না বায়াসড ভাবে। এগুলো ওর জীবনে ঘটেছে এবং এগুলোই আসলে আমরা উপস্থাপন করছি। আমরা কারো পক্ষও নিচ্ছি না, কারো বিপক্ষেও নিচ্ছি না। আপনারাও আশা করছি আপনাদের জায়গাটা থেকে ইন জেনারেল জাজ যেটাকে বলে সেটা করবেন। ওকে, তারপর আপনি যখন সিদ্ধান্ত নিলেন যে আপনি বাংলা লাইনে পড়বেন, তারপর তখন আমি বিভিন্ন জায়গায় ফোন করলাম যে 9 রেজিস্ট্রেশন করা যাবে কিনা। যেহেতু আমি 1 থেকে 9 পর্যন্ত পড়ি নাই, ওখানে ওই ছোটকালে বাবার কাছে যতটুকু শিখেছি, তো আমি এখন 9 রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করে আমি পরীক্ষা দেব। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স হবে 17। 17 বছর বয়সে আপনি বাংলা লাইনে পড়ার সিদ্ধান্ত নিলেন? জি। OMG, বাহ, ওকে, ঠিক আছে। তারপর পরে আমাদের বাড়ি থেকে 4-5 কিলোমিটার দূরে রাজাপুর ফাজিল মাদ্রাসা, ওখানে আমি ফোন করলাম, জানলাম যে তারা এখন পর্যন্ত মানে আজকেই শেষ দিন, ওরা কাগজপত্র জমা দিয়ে দেবে কালকে অফিসে, যে রেজিস্ট্রেশন সব জমা দিয়ে দেবে, কারণ ডেট শেষ হয়ে গেছে। আমি বললাম যে আপনারা জমা দিয়ে না, আমার জন্য একটু ওয়েট করেন। আমি সাথে সাথে ওই দিন বিকেলে রাজাপুর চলে যাই। পরের দিন সকালে মাদ্রাসায় গিয়ে আমি রেজিস্ট্রেশন করি 9-এ রেজিস্ট্রেশন করে আমি আবার ঢাকায় চলে আসি। আমি তখন সরেবেকায় পড়তাম বছরের মাঝখানে। তখন আমি বছরটা শেষ করে 10-এর বছর আমি ওই মাদ্রাসায় যাই, রাজাপুর যাই। তখন আমি মামার বাসা ছিল আবার রাজাপুরে, চাচার বাসাও ছিল। তো মামার বাসায় গিয়ে বললাম, মামা এরকম ছোটকাল থেকে ঢাকায় থাকি, তা তো জানেনি, তো আমি রাজাপুর আসছি, আমি শুধু একটা বছর আমি রাজাপুর থেকে পড়াশোনা করে আমি দাখিল পরীক্ষা দেব, এখন আপনার বাসায় একটু থাকা খাওয়ার ব্যবস্থা করেন। তখন মামা তো বাই পাশ থেকে ওইটা বললো কি যে দেখ, তোরে যদি বাসায় রাখি তাহলে আমার ছোট বোন আছে, বোনের বিয়ে হবে না, মানুষ বলবে যে বাসায় ফুফাতো ভাই ছিল এতদিন, তার সাথে সম্পর্ক আছে, এই জন্য তোকে বাসায় রাখা সম্ভব না, তুই চলে যা। আমি চলে এলাম চাচার বাসায়। চাচার বাসায় দোতলায় একটা রুম চাচা দিয়েছিলেন থাকার জন্য, ওখানে চলে এলাম। চাচা চাচিরা অন্য জায়গায় থাকতো, বাসাটা পুরোটাই ভাড়া দেয়া, একটা রুম আমার জন্য ছেড়ে দিয়েছিলেন। তো আমি চলে আসি, রাস্তায় মামার সাথে দেখা, মামা দাঁড়ান একটা কথা আছে। কি কথা? বললাম, মামা ঠিক আছে আপনার বাসায় আমি থাকলে সমস্যা, তো আমি চাচার বাসায় আসি, চাচার বাসা থেকে আপনার বাসায় তো 10 মিনিটের রাস্তা, হাই হেঁটে, ওটা কোনো ব্যাপার না, থাকার না, আপনি শুধু আমার খাবার ব্যবস্থাটা করেন, আপনার বাসায় এসে খেয়ে যাই। মা বললেন যে না, সম্ভব না। আপনি মামা একটা কথা শোনেন। মামা বলল যে না, যেটা সম্ভব না সেটা নিয়ে কোনো কথাও শুনতে আমি চাই না। এই বলে মামা চলে গেলেন, এবং ওই একটা বছর মামা কোনোদিন আমার সাথে কথা বলেন না, এবং আমাকে যদি তিনি দেখতেন তিনি এমন ভান করতেন যে তিনি আমাকে চেনেন না, চলে যেতেন। তারপরে আমি কষ্ট করতেছি, পরে ওখানে আবার বোর্ডিং এর ব্যবস্থা ছিল মাদ্রাসায়, পরে মাদ্রাসায় বোর্ডিং এ টিচারের সাথে আলোচনা করে মাদ্রাসার বোর্ডিং এ খাওয়ার ব্যবস্থা করলেন, এবং ওই 1 বছর রাজাপুরের ওই ফাজিল মাদ্রাসার বোর্ডিং এ খেয়ে আমি পড়াশোনা শুরু করি। এদিক দিয়ে মনিরা আপু, তিনি আমাকে 300-600 টাকা, অর্থাৎ ইংরেজি 300 টাকা আর অঙ্ক 300 টাকা, মাসে 600 টাকা পাঠাতেন। আর ওই যে সাবান, বিভিন্ন জিনিস যা লাগে ব্যবহারের, সেগুলো কুরিয়ার সার্ভিস করে 300-600 টাকা টিচারের কাছে পড়ার জন্য, টিচারের প্রাইভেট পড়ার জন্য। আর এমনি সাবান, বিভিন্ন জিনিস যা লাগে এইসব কিছু সব প্যাকেট করে প্রতি মাসে তিনি কুরিয়ার করে দিতেন। বাহ, ওকে। দাখিল পরীক্ষা দেই, অনেক ভালোই পরীক্ষা দেই আমি আশা করি যে আমি গোল্ডেন আসবে। রেজাল্টের জন্য অপেক্ষা করতে থাকি। রেজাল্ট যখন বের হয় তখন আমি দেখি যে শুধু ইংরেজিতে আসছে, বাকি সবগুলোতে প্লাস আসছে, শুধু ইংরেজিতে আসার কারণে গোল্ডেন হয় না, প্লাস হয়। প্রিয় শ্রোতা, ওর সার্টিফিকেটটি আমার হাতে রয়েছে, ট্রান্সক্রিপ্ট যেটাকে আমরা বলি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট। সেখানে দেখতে পাচ্ছি যে কোরআন মজিদ এবং তাজবিদ, এটা কি নাম? তাজবিদ তো না? জি। এন্ড হাদিস শরীফ, এখানে আপনি A+ পেয়েছেন। আরবিকে আপনি A+, এটা কি ফিকা,
ফিকাতে আপনি পেয়েছেন A+, ইংলিশে আপনি শুধু পেয়েছেন A, বাংলাতে আপনি A+, জেনারেল ম্যাথমেটিক্সে A+, ইসলামিক হিস্ট্রিতে A+, সোশ্যাল সায়েন্সে A+, এগ্রিকালচারাল স্টাডিজে A+। তার মানে আপনি A+। জি কিন্তু গোল্ডেন এটা হয়নি। আপনি যদি ইংলিশে A+টা পেতেন তাহলে আপনার গোল্ডেন A+ হয়ে যেত। জি What a brilliant result. 4.88 out of 5. Oh my God. This is really history. তবে আপনি কোন লাইনে পড়েছেন, কিসে পড়েছেন সেটা বড় কথা না। আপনার ব্রিলিয়ান্সের আমি অবশ্যই প্রশংসা করি। সেটা ভালো ছিল না মন্দ ছিল সেটাও জাজমেন্টই আপনার এবং আমাদের শ্রোতারা জাজমেন্ট করবে। তবে আপনি যে লাইনে পড়লেন আপনার চিন্তা হলো যে আপনি বাংলা লাইনে পড়বেন, সেটা আপনি প্রেমে প্রত্যাখিত হয়েই হোক বা যে কোনো কারণেই হোক না কেন, এবং আপনি এত ভালো রেজাল্ট করলেন 4.88 out of 5। তারপর জি ভালো রেজাল্ট করে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পরে এখন আমি কি করব, আমি তো বাংলা লাইনে পড়বো, বিভিন্ন আলিয়া মাদ্রাসায় গিয়ে আলেমে ভর্তি হওয়ার জন্য দাখিল পরীক্ষা দিয়ে আসছি, আলেমে ভর্তি হবো চিন্তা ভাবনা করতেছিলাম। এখন মুনির আপু বললেন যে এত সুন্দর রেজাল্ট করছো তুমি মাদ্রাসায় পড়বা কেন, তোমার জন্য তো ঢাকায় ভালো একটা কলেজ আছে। আমি কি কলেজ? কয় ঢাকা কলেজ। তো ঠিক আছে আপনি ঢাকা কলেজে ভর্তির ব্যবস্থা করে দিন, আমি ঢাকা কলেজেই পড়বো। তখন উনি বললেন যে ঠিক আছে তুমি আমাকে ঢাকা কলেজে যায় দেখে আসো। পরে আমি একদিন ঢাকা কলেজে আসি, ঢাকা কলেজ দেখে তো অনেক সুন্দর পরিবেশ, পুকুর, তারপর মাঠ কি সুন্দর, তারপর হোস্টেল ব্যবস্থা সব দেখে আমি বলি যে ঠিক আছে আপু আমি কলেজেই পড়বো। তখন মনির আপু বললেন যে আমি তো তোমাকে পড়ার খরচ দেবই, তারপর ঢাকা কলেজে একটা টিচার আছেন উনি হচ্ছে শামীম রেজা নাম, উনি এখন জাহাঙ্গীরনগর চাকরি করেন, ওই স্যারের সাথে আগে দেখা করো। পরে স্যারের সাথে গিয়ে দেখা করলাম, উনি ভর্তির ব্যাপারে হেল্প করলেন, বাকি মনির আপু সব খরচ টরচ দিয়ে আমাকে ঢাকা কলেজে ভর্তি করে দেন। ঢাকা কলেজের নর্থ হলে ফার্স্ট ইয়ারে 325-এ ছিলাম, সেকেন্ড ইয়ারে আমি 326-এ থাকি। তো ফার্স্ট ইয়ারে 325-এ থাকা অবস্থায় খাবার টাকাটা দেন মনির আপু, তো হাত খরচ নাই। তখন আমি কি করব, তখন আমি করি কি আমার হোস্টেলের নর্থ হল, সাউথ হল, ইন্টারন্যাশনাল হল, ওই হলগুলোতে প্রত্যেক রুমে রুমে আমি যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স আছে না, প্রতি মাসে ওই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো প্রতি রুমে রুমে নিয়ে যেতাম এবং ভাইদেরকে বলতাম যে ভাই পত্রিকা লাগবে নিয়ে, এক একটা পত্রিকায় আমি 16 টাকা করে আনতাম, 20 টাকা করে বিক্রি করতাম, 4 টাকা করে লাভ হতো। তো দিস ইজ ট্রু প্রিয় শ্রোতা, এবং এই দৃশ্য আমি আমার নিজের চোখে দেখেছি। আমি যখন বিশ্ববিদ্যালয় জীবনে ছিলাম আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছেলে যারা হয়তো এখন শুনছে আমাকে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে থেকেছি টানা প্রায় 6 বছর, এবং ওখানেও আমি দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছেলে এই ব্যবসাটি করেন, ঠিক ব্যবসা বলবো না, এই পেশাটির সাথে জড়িত, এবং এখান থেকে তারা কিছু লাভ, আমি জানি না তাদের হিস্ট্রিটা আসলে কি, তবে তাদের যে ব্যাকগ্রাউন্ড সেটাও যে আসলে খুব বেশি সুখকর তা আমার মনে হয় না। ওকে, তারপরে আমি চিন্তা করলাম যে অনেক রাত্রে চারিদিকে লোডের দোকানগুলো বন্ধ থাকে, তো আমি যদি এখানে কার্ড এনে বিক্রি করি রুমে বসে তাহলে আরো কিছু টাকা ইনকাম হবে। ওই পত্রিকাটা 1000 টাকা জমিয়ে 1000 টাকার কার্ড আনলে, মোবাইলের কার্ড কিনলে 30 টাকা কম রাখে, ওখানে 30 টাকা লাভ হলো। আর প্রত্যেকটা কার্ড 20 টাকার কার্ড আমি 5 টাকা বিক্রি করতাম, 50 টাকার কার্ড 52 টাকা, 100 টাকার কার্ড 105 টাকা এরকম বিক্রি করতাম। তো বিক্রি করতাম এই যে এটা আমি লিখে ছাপিয়ে, তারপর প্রত্যেক হলে প্রত্যেক হলের ডাইনিং এ, হলের বাথরুমের সামনে এখনো এই কাজটা আছে। আপনি সারা রাত বসে বসে বিজনেসটা করতেন। প্রিয় শ্রোতা, ও যে লিফলেটটা ছাপাতো, লিফলেটটা হচ্ছে এরকম যে কথা বলতে গিয়ে ব্যালেন্স শেষ, ডোন্ট ওরি, নীলক্ষেত কিংবা সায়েন্স ল্যাব নয়, এখন রিচার্জ আপনার হাতের কাছে। এখানে ভোর 5টা থেকে রাত 12টা পর্যন্ত রিচার্জ করা হয় কার্ড। যোগাযোগ করুন, সাগরের নাম দেয়া 325 উত্তর ছাত্রাবাস, ঢাকা কলেজ, ঢাকা। ওইটা দেখে দেখে আপনার কাছে আসতো এবং যারা আসলে রাতের বেলা কথা বলে তারা এই ব্যালেন্স গুলো করতো। জি ওকে, তারপর তখন নিচের বড় ভাইরা আসতো, অন্যান্য হলের বড় ভাইরাও আসতো। তো আমার রুমের যারা ওরা ডিস্টার্ব ফিল করতো, পাশের রুমের ওরা বেশি ডিস্টার্ব ফিল করতো, তখন পাশের রুমের কয়েকজন মিলে স্যারের কাছে নালিশ দেয় গিয়ে। কতজন ছিল রুমমেট? 6 জন। 6 জন, মানে 3টা বেড? হ্যাঁ 3টা বেড, ফার্স্ট ইয়ারে 6 জন করে আর সেকেন্ড ইয়ারে 1 জন করে। ওকে। তো ওদের 6 জনের ভিতরে একটা অন্ধ ছেলে ছিল, ও সব বসে বসে শুনতো, শুনে পরে এসে আমাকে বলে দিত যে সাগর তুই একটু সাবধান হয়ে যা, কিছু করার নাই আমার, আমি ও নিষেধ করার পরে আমি কাজটা করতাম। করার পরে ওরা ঠিকই একদিন সত্যি সত্যি স্যারের কাছে বিচার দিয়ে দিছে। কার্ড বিক্রি করি, যার কারণে বিভিন্ন পোলাপানা আসে, ওদের জিনিসপত্র চুরি হয়ে যায়, নিয়ে যায়, ওদের পড়াশোনায় ডিস্টার্ব হয়, এই বিচার দিয়ে দিছে স্যারের কাছে। পরে স্যার আমাকে ডেকে নিয়ে বলে, এই তুই হলে কি ব্যবসা করার জন্য আসছিস না পড়াশোনা করার জন্য আসছিস, তোরে হল থেকে বের করে দেবো। তো আমি ভয় পেয়ে যাই, আমি আইসা পরে নিচে যায়া এক বড় ভাইয়ের কাছে বলি, লিমন ভাই, পলিটিক্স করতেন? জি। আচ্ছা। ওই ভাইয়ের কাছে যে বলি যে ভাই এই অবস্থা, তো স্যারে বের করে দেওয়ার কথা বলছে, আমি কি করব? তখন বলে যে আচ্ছা ব্যাপারটা দেখতেছি। তো ওই কার্ড বিক্রি করার সময় আরেকদিন এক বড় ভাই, উনি আর কি একটা ছেলে পাঠাইছে, তুই যে সাগর কাছ থেকে কার্ড নিয়ে আয়। আমি তো ওখানে লিখছি যে রাত 12টার পরে কার্ড বিক্রি হয় না, তিনি আসছে 12:30টার সময়। তখন আমি বলছি যে ভাই কার্ড দেওয়া যাবে না, এখন রুমে সবাই পড়তেছে, উনি চলে গেছে।
চলে গেলে কতক্ষণ পর আবার আসছে, আয়সা বলে যে মহসিন ভাই কার্ড দিতে বলছে। আমি বলছি ভাই দিতে পারবো না। মহসিন ভাই তোমারে ডাকে। আমি বলছি যান। উনি চলে গেছে, যাওয়ার পরে কতক্ষণ পর মহসিন ভাই 4-5 জন নিয়ে আসছে। আয়সা পরে বলে এই তোর এই কার্ড নিতে পারিস, তুই কার্ড দিলি না কা? আমি বলছি ভাই আমি বুঝতে পারিনি যে আপনি পাঠাইছিলেন, বুঝতে পারিনি, তোর ডাকলাম তুই গেলি না কা? বললাম যে ভাই আমি পড়তেছিলাম তো এই জন্য যাইনি। যাও না মানে এই মেশিনটা দে তো গুলি করি। আমি বললাম ভাই সরি আমার ভুল হয়ে গেছে ভাই মাফ করে দিন। পরে বলে যে তোর বাড়ি কই? চালকাঠি। রাজাপুর। রাজাপুর কোন জায়গায়? আমি বলছি যে রাজাপুর বাইপাস। কয় বাচ্চু চেয়ারম্যানের চিনিস? আমি বলছি জি চিনি। তোর নাম বললে চিনবে? আমি বলি চিনবে। মনির সাংবাদিককে চিনিস? আমি জি চিনি। তোর নাম বললে চিনবে? আমি জি চিনবে। চিনি না কিন্তু তারপর আমি ভয়ে আমি বলছি যে যদি আমাকে এইভাবে ছেড়ে দেয় এই কারণে। কয় তুই আমার এলাকার ছেলে দেখা তোকে আজকে ছেড়ে দিলাম, নাইলে আমার জায়গায় যদি সোহেল ভাই হতো তাহলে তোর এই 3 তলা থেকে তোর নিচতলায় ফেলে দিত। তুই কালকে থেকে কাঠ ব্যবসা করবি না, কাঠ বিক্রি করা তোর জন্য বন্ধ, ঠিক আছে? আর তোর মাসিক তুই কয় টাকা আয় খরচ কাঠ বিক্রি করা? বললাম ভাই জানি না কয় টাকা হয়, তবে দিনে 40-50 টাকা, কোনোদিন 30 টাকা, কোনোদিন 60 টাকা এরকম হয়। তুই মাস শেষে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবি, কালকে থেকে তোর কাঠ বেচা বন্ধ। এই উনি কাঠ বেচা বন্ধ করে দিলেন, কাঠ বিক্রি বন্ধ হয়ে গেল। তো স্যারের কাছে বিচার দেওয়ার পরে আমি কাঠ বিক্রি করতাম। ওই লিমন ভাই পরে আমাকে স্যারের কাছে নিয়ে বলে যে স্যার আসলে ওর পারিবারিক অবস্থা এরকম খারাপ, না পাইরা বিক্রি করে, তো আপনি নিষেধ করলেন কেন? স্যারে বললো যে ঠিক আছে তুমি কারো রুমে যায় না। ওরা আবার যারা বিচার দিচ্ছে ওরা বলছিল যে আমি নাকি প্রত্যেক রুমে যায় দরজা নক করে বলি এই তোদের কার্ড লাগবে কার্ড, তোদের কার্ড লাগবে কার্ড। আসলে আমি কারো রুমে যাইতাম না, ওরা এটা মিথ্যা কথা বলছে। পরে বললাম যে স্যার আমি তো এরকম কারো রুমে যাইতাম না। কারণ রুমে যাবি না, তোর জায়গায় বইয়ে তুই তোর রুমের সামনে বারান্দায় বইয়ে বিক্রি করবি, কারো রুমে যাবি না, কারো ডিস্টার্ব করবি না। আমি বললাম হ্যাঁ ঠিক আছে স্যার। কিন্তু যখন ওই বড় ভাই মুহসিন ভাই এসে আমাকে হুমকি দিলেন যে তোর কাঠ ব্যবসা বন্ধ, বিক্রি করতে দেখি তাহলে তোকে গুলি করব, তখন আমি কাঠ বিক্রি করা বন্ধ করে দিই এবং ওই পত্রিকা সেল করি। ওই যে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো, যে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো। ওকে, এটা করে আপনার কয় টাকা থাকতো মাসে? মাসে কয় টাকা থাকতো জানতো, ওই যখন হতো তখন আর কি খরচ করে ফেলতাম, সবজি কিনতাম, বিভিন্ন জিনিস, কোন রকম খাওয়া দাওয়াটা ম্যানেজ, বাড়ি থেকে কিছু দিত না? বাবা খুশি ছিল যে আপনি ঢাকা কলেজে পড়ছেন? তাদের ভিতরে যে ওরকম একটা ফিলিংস যে আমি কলেজে পড়ছি, তাও আবার ঢাকা কলেজে, ওরকম কোন ফিলিংস ছিল না তাদের। কেন ফিলিংস ছিল না বলতে পারি না। বাবার কি আগ্রহ ছিল যে আপনি মাদ্রাসা লাইনে পড়বেন বা এরকম কোনো ব্যাপার? তাদের ইচ্ছা ছিল যে আমি মাওলানা হই, তারা আমার কারণে জান্নাতে যাইতে পারবে, আমি যদি একটা আলেম হতে পারি, আমি যদি জান্নাতে যাই তাহলে তাদেরকেও জান্নাতে নিয়ে যাব, এরকম একটা উদ্দেশ্য ছিল। ওকে, সো বাবা খুশি ছিলেন না এক অর্থে? জি না। মা কিছু বলতেন? মার এই ব্যাপারে কোনো ইয়ে ছিল না। মানে সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে তাদের কোনো ইয়েই ছিল না যে আমি কোথায় পড়তেছি, কি পড়তেছি, কিভাবে পড়তেছি, কোথায় আছি, কি করছি, কি খাচ্ছি, কোনো খবর নেই। না, এরকম কোনো ইয়ে ছিল না। বড় ভাই কি চেষ্টা করতো? বড় ভাই কোনো কিছু বলতো? বড় ভাই উনি ওনার মতো করে পড়াশোনা করতেছেন, এখন চাকরি করতেছেন ওনার মতো করে। সেই সময়টাতে যখন আপনি ঢাকা কলেজে পড়ছেন তখন কোনো কিছু বলতো? আপনি কি নিয়ে পড়লেন, সায়েন্স না আর্টস? আর্টস নিয়ে পড়লেন। হ্যাঁ। ওকে, তো বড় ভাই কিছু বলতো না? বড় ভাই বলতো যে তুই হাফিজি পড়ছিস, তুই মাদ্রাসায় পড়বি, মাওলানা পড়বি, তুই আবার এই লেন্সেরা কলেজে গেলি কেন? আমি বলছি আমার আসলে ভালো লাগছে এই জন্য আমি কলেজে গেছি। আসল কারণটা তো ওই মেয়েটা? আসল কারণটা ওই মেয়েটা। তো ওই মেয়েটার সাথে আপনার পরবর্তীতে যোগাযোগ ছিল এটা করার পরে? না, ওই পরবর্তীতে ওই মেয়েটা, ওই যে যোগাযোগ বন্ধ হয়েছে, এরপর আমি কয়েকবার চেষ্টা করছি, ফোন করছি কথা বলার জন্য, ওর ছোট ভাই ফোন ধরে আমাকে গালিগালাজ করতো, তুই আর ফোন দিবি না। এই পরে ওর সাথে আর আগে আর কোনোদিন ওর কাছে ফোন দেই না। আমি যেটা প্রথমেই বলেছি, আবারও বলছি, মাঝখানেও বলেছি, প্রপার গাইডেন্স। ওর সবকিছু হয়তো বা ছিল, ও কি করবে সেটাও হয়তো বা ছিল। আচ্ছা, আপনার কি কোনো প্ল্যান ছিল লাইফ নিয়ে যে আপনি বড় হয়ে এটা হবেন, অমুক হবেন, তমুক হবেন, এরকম কোনো প্ল্যান ছিল? তখন কোনো প্ল্যান ছিল না। কোন পর্যন্ত আপনার লাইফে কোনো প্ল্যান ছিল না? কোনো ইয়ার পর্যন্ত লাইফে কোনো এইম নাই? দুবেলা দুমুঠো ভাত, খাওয়া দাওয়া করা, কোন রকম বেঁচে থাকার, লেখাপড়াটা তো লাগতে পারে যেভাবে হোক, এটাই ছিল নিত্যদিনের। একটা মানুষ আর একটা প্রাণীর মধ্যে পার্থক্য হচ্ছে যে একটা মানুষ তার জীবনে লক্ষ্য থাকে, কোনো না কোনো ভাবে সে একটা জায়গায় পৌঁছাতে চায়, সে কিছু না কিছু করতে চায়। আর একটা প্রাণী প্রতিদিন সার্ভাইভ করতে চায়। আমাদের এই সোসাইটিতে, সারা দুনিয়াতে অসংখ্য মানুষ আছে যে মানুষগুলো প্রাণীর মতো বেঁচে থাকে এবং বাঁচতে বাধ্য হয়। এই ছেলেটি ঢাকা কলেজে পড়ার আগ পর্যন্ত বা শুরু করার আগ পর্যন্ত লাইফে কোনো এম ইন লাইফ নাই, কোথায় দাঁড়াবে, কি করবে, জীবনে কি হবে, কোনো এম ইন লাইফ নাই। এবং সে হচ্ছে আজকে আমাদের অতিথি আমান। আমান যদি প্রপার গাইডেন্স পেত, আমি বলছি না যে সে বড় একজন মাওলানা হবে, সেখানে কোনো সমস্যা আছে, সে বড় একজন মাওলানাই হোক, তার লাইফের এমটা ওটাই হতে পারতো, কিন্তু সেখানে যদি প্রপার গাইডেন্স পেত তাহলে হয়তো একটা বড় মাওলানাই হতো। কিংবা যে সে বাংলা লাইনে এখন পড়াশোনা করেছে, সেখানে যদি সে প্রপার গাইডেন্স পেত তাহলে হয়তো বা সেখানে একজন খুব ভালো ডাক্তার হতে পারতো, কিংবা সে আরো অন্য কিছু হতে পারতো, বা তার মধ্যে একটা স্বপ্ন গ্রো করতো। সে ঢাকা কলেজে পড়ার আগ পর্যন্ত তার মধ্যে কোনো স্বপ্নই গ্রো করেনি যে সে আসলে কি হতে চায়, কি হতে যাচ্ছে বা কি হবে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ যেতে চাই। প্রত্যেকটা ঘাটে ঘাটে সে বাড়ি খেয়েছে, তারপরে সে দিক বদলিয়েছে। একটা ঘাটে সে বাড়ি খেয়েছে, তারপরে সে দিক বদলিয়েছে। এবং
কখনো সে মানুষের কাছ থেকে শুনেছে নাস্তিকদের কাছে কেন যাচ্ছ, কখনো তাকে মাদ্রাসা থেকে সে কারণে বের করে দেওয়া হয়েছে, কখনো মাদ্রাসাতে সে এগুলোর জন্য ভুল বলে আবার ফিরে এসছে, আবার প্রেমিকার কাছ থেকে প্রত্যাখ্যিত হয়ে সে আবার বাংলা লাইনে পড়ছে। কিন্তু আসল কথা হলো এত কিছুর পরেও সে কোরআনের হাফেজ হয়েছে, এত কিছুর পরেও সে এত ভালো রেজাল্ট করেছে। ওকে, হ্যাঁ, তারপর কি করলেন আপনি যখন আপনার সবকিছু বন্ধ করে দেওয়া হলো? জি, এভাবে ফার্স্ট ইয়ারটা শেষ হয়। ফার্স্ট ইয়ার শেষে যখন আমার আগের ব্যাচের যারা, তারা যখন ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেয়, এডমিশন দেয়, এবং তাদের প্রশ্ন দেখি, এবং তখন দেখি কি সবাই একটাই কথা বলে, যারা আর্টসে পড়ে তাদের টার্গেট ঢাকা ভার্সিটি, যারা সায়েন্সে পড়ে তাদের টার্গেট বুয়েট অথবা মেডিকেল, কমার্সে পড়ে তাদের টার্গেটও ডাবিতে পড়বে, MBA করবে, BBA করবে, এরকম টার্গেট। তো তখন আমিও ওদের বললাম যে ঢাকা ভার্সিটি আসলে তো তা আমার তো ঢাকা ভার্সিটিতে সবাই যখন বলছে, তাই ঢাকা ভার্সিটি মানে অন্যরকম একটা কিছু, আমাকে ঢাকা ভার্সিটিতে পড়তে হবে। এই তখন আমি চিন্তা করি যে আমি ঢাকা ভার্সিটিতে পড়বো। এটা কোন সময়টাতে? ফার্স্ট ইয়ারে পড়ার সময়? ফার্স্ট ইয়ারের শেষে দিকে। আচ্ছা, ওকে। এই তো আমি খুব পড়াশোনা শুরু করি। যখন সেকেন্ড ইয়ার আসে, পরীক্ষাও চলে আসে, তো এই সময় আমি পরীক্ষা দেই। পরীক্ষা দেওয়ার পরে যেহেতু আমার বেসিক নেই, ছোটকাল থেকে পড়াশোনা করি নাই, ইংরেজির বেসিক খারাপ, অর্থনীতি সাবজেক্ট ছিল, সমাজ বিজ্ঞান অনেক কঠিন সাবজেক্ট। তারপর আমার আশা ছিল যে ন্যূনতম A+ থাকবে আমার, এটা আশা করে আমি পরীক্ষা দেই। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমার প্লাসটা আসে না, 4.90 আসে। এটা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েটের রেজাল্ট, 4.90। আপনি বাংলাতে পান A, ইংলিশে পান A-, ইকোনমিক্সে A, সোশিওলজিতে পান আপনি A+, অ্যারাবিকে আপনি A+, কারণ আপনার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, সাইকোলজিতে আপনি পান A+, তো আপনি পান 4.90 আউট অফ 5। ওকে, ইটস আ ব্রিলিয়ান্ট রেজাল্ট, আই থিংক ইটস আ গুড রেজাল্ট, কোনো সন্দেহ নেই। এগুলো আপনার কি দাখিল এক্সামিনেশনের সার্টিফিকেট? আচ্ছা, এটা হচ্ছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। ওকে, আপনি যে রেজাল্ট করে ভালো করছেন, বা এই যে আপনি ঢাকা কলেজ থেকে পরীক্ষা দিয়ে এত ভালো রেজাল্ট করলেন, বাড়িতে জানার পরে কি হতো? কোনো ফিলিংস ছিল না কারো মাঝে। এই রেজাল্ট করার পরে আমি হাসতে পারিনি, আমার হাসি আসে না। চিন্তা করেছিলাম যে গোল্ডেন পাবো, গোল্ডেন পাই নাই, মন খারাপ। চিন্তা করেছিলাম A+ পাবো, 4.90 পাইছি, মন খারাপ। কেউ আমাকে বলে নাই, ওই যে শুধু মুনির আপু বলছিল যে তুমি অনেক ভালো রেজাল্ট করছো A+ পাওয়ার পরে। তখন তিনি আমাকে একটা বই গিফট করেছিলেন সুকান্তের, ওই আর কি, ওইটাই বলা। তারপরে তো আমি নিজের থেকে, বা আমাকে কেউ বলে না যে খুব ভালো রেজাল্ট বা কি আশার বিষয়, এরকম কোনো উৎসাহ বা কোনো উদ্দীপনা আমি পাইনি। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। রাত 1টার টাইম কল, টাইম চেক, এবং ঠিক 1টা বাজার পরপরই আমরা আবারও সঙ্গে সঙ্গে ফিরে আসবো। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. এলাম আবারও হ্যালো 8920-তে। আপনি শুনছেন আরজি কিবরিয়াকে, সঙ্গে রয়েছে খালিদ, লোবান এবং আরজি শাকিল আমার হাতের ডান পাশে রয়েছে। এবং প্রিয় শ্রোতা, হ্যালো 8920-তে নতুন একটি সেগমেন্ট যোগ হচ্ছে। সেটা হচ্ছে আমাদের হ্যালো 8920-তে যারা ফোন করছেন জীবনের গল্প বলার জন্য, এবং আমাদের সিলেকশন বোর্ড যাদের জীবনের গল্পগুলোকে প্রচার করার যোগ্য মনে করবে, তাদের ভিতর থেকে 3 জনকে প্রতি সপ্তাহে আমরা দিচ্ছি ক্লোজ আপের সৌজন্যে বিশেষ গিফট হ্যাম্পার। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আবারও বলছি 91156668। মুঠোফোন থেকে ফোন করলে 02 যোগ করতে হবে, এবং ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। তারপরে আপনার জীবনের গল্পের সারাংশ 2 মিনিটে বলে শেষ করে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমরা অনুষ্ঠানের শেষে গিয়ে জানিয়ে দেব কোন 3 জন বিজয়ী পাচ্ছেন আজকে ক্লোজ আপের সৌজন্যে গিফট হ্যাম্পার। প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে আজকে অতিথির সিটে বসে আছেন আমান তার জীবনের গল্প বলছেন, কিছুটা কল্পকাহিনীর মতো, কিন্তু বাস্তবতা এটাই, এবং বাস্তবতা কখনো কখনো কল্পকাহিনীকেও হার মানিয়ে ফেলে। প্রিয় শ্রোতা, আপনারা যদি ওকে দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। কোনো কমেন্টস করতে চাইলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলি facebook.com/HELLO8920। ওখানে কি অবশ্যই লাইক দেবেন। লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমি আবারও ফিরতে চাই আমানের কাছে। আপনি টার্গেট করেছিলেন গোল্ডেন A+ পাবেন, কিন্তু আপনার যে অবস্থা, আপনি নিজে নিজে পরিশ্রম করে, নিজে নিজে কাজ করে, এত কিছু করে, কষ্ট করে, লেখাপড়া করে আপনি 4.90 পেলেন। আমি তো মনে করি ইটস আ ব্রিলিয়ান্ট রেজাল্ট আমার জায়গাটা থেকে। আমার শ্রোতারাও সেটাই বিশ্বাস করে। একটা জিনিস হয় না, বলেন। কিন্তু আমি তো অনেক কষ্ট পাই যে আমার একটা প্লাস হলে কত ভালো হতো, আমি একটা বৃত্তি পাইতাম, তাহলে আমার কষ্ট করা লাগতো না, এমনিতেই পড়াশোনা করতে পারতাম। এখন এরকম মনে হয় না যে আগে যে কষ্টটা করেছেন ফুটপাতে শুয়ে থাকা, তার চেয়ে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আপনি? এরকম মনে হয় না? সেটা মনে হয়। আত্মতৃপ্তির জায়গাটা পেতে হলে কিন্তু পুরনো জিনিসটাকে খুঁজে দেখতে হবে, তাহলে আপনি দেখবেন যে আত্মতৃপ্তির একটা বিশাল জায়গা আছে। 1 আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে
ঢাকা কলেজে পড়েছেন আপনি, জি এই রকম সরকারি কলেজগুলো রাজনীতির বাইরে না। জি না। আপনি হলের সিট পাওয়া নিয়ে বা পরবর্তীতে রাজনীতিতে যেতে বাধ্য করা এই ধরনের কোনো ঘটনা কি আছে? না, ওখানে সবাই রাজনীতি করে, কিন্তু ইন্টারমিডিয়েটে যারা পড়ে বড় ভাইরা কখনো কোনো মিছিলে বা কোনো প্রোগ্রামে ডাকে না। কাউরে যদি কখনো নিচে দেখে বা সময় নষ্ট করতে দেখে, তাহলে বড় ভাইরা ধমকিয়ে পাঠাই দেখে যাও পড়াশোনা করো, কারণ ইন্টারমিডিয়েটের রেজাল্টের উপরেই ঢাকা কলেজ বেঁচে আছে। তার মানে ইন্টারে যারা পড়ে ওদেরকে রাজনীতির বাইরে রাখে? বাইরে রাখে, সম্পূর্ণ রাজনীতি নিষিদ্ধ। ওকে, কোনো বড় ভাইরাও তার মানে এটা আপনি support সেফ করে না। ছিলেন। ওকে, জি। মানে আপনি শুধুমাত্র পুরো সেকশনটা সেফ ছিল। জি। ওকে, তারপর কি হলো? তারপরে আমি পরীক্ষার পরে হঠাৎ কেন জানি মুনির আপু সে ওনার সমস্যা বা অন্য কোনো কারণে উনি আমাকে খরচ দেওয়া বন্ধ করে দেন। তখন আমি তো দিশারা হয়ে পড়ি যে আমি এখন কি করব, আমি কোথায় যাব, কার কাছে যাব। এখন সামনে কোচিং এ ভর্তি হতে হবে, থাকা খাওয়া, হলের মেয়াদও শেষ, কোথায় থাকবো, কিভাবে পড়বো। আমাকে যেহেতু ঢাকা ভার্সিটিতে পড়তে হবে, এক্ষেত্রে এডমিশন দিতে হবে, আর এডমিশনের জন্য সবাই কোচিং করে। রাইট। এইসব ভেবে আমি খুব হতাশ হয়ে পড়ি এবং আমি কোনো রাস্তা খুঁজে না পেয়ে আমি আমার কলেজের প্রিন্সিপাল ম্যামরে এসএমএস করি যে ম্যাম, আমি আপনার কলেজের ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, আমি আমার জীবনের চরম একটা পর্যায়ে উপনীত হয়েছি, তো আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি যদি আমাকে অনুমতি দেন। আপনার প্রিন্সিপাল ম্যাডামের নাম কি ছিল বলুন? আয়েশা ম্যাম, এখনো আছেন উনি। উনি আছেন এবং শি ইজ রিয়েলি গুড ওয়ান। জি। ওনার একটা ইন্টারভিউ করেছিলাম আমি টেলিভিশনে। শি ইজ রিয়েলি গুড ওয়ান, প্রিয় শ্রোতা, এবং উনি খুব ভালো মনের মানুষ। উনি ওকে, যেদিন এসএমএস করি ওই দিন রাত্রে 8টার দিকে উনি আমাকে ফোন দেন যে কে। পরে বললাম যে ম্যাম এরকম, তো আমার তো ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ, এখন আমার সামনে কোচিং এ ভর্তি হতে হবে, এখন এই ব্যাপারে মানে আমার হয়তো সামনে আর পড়াশোনাও হবে না, তো আমি আপনার সাথে একবারের জন্য একটু দেখা করতে চাই এবং কথা বলতে চাই। তিনি বললেন যে ঠিক আছে, কালকে তুমি অফিসে আসো। পরের দিন অফিসে যায়, ম্যামের সামনে দাঁড়ায় আমি সব বলি যে এরকম ম্যাম ফুটপাথ থেকে উঠে আসছি, তারপরে মনির আপু আপনাকে ঢাকা কলেজে ভর্তি করাইছে ম্যাম, এখন যে কোনো কারণে খরচ দিতে পারছেন না, এখন আমার কোচিং না করলে, এডমিশন না দিলে ম্যাম আমার পড়াশোনাই বন্ধ হয়ে যাবে। মনিরা বন্ধ করে দিল কেন? এক্সাক্ট কারণটা কি ছিল? একজাক্ট কারণটা ওনার কাছে হয়তো ফোন দিলে এখন জানা যেতে পারে। উনি আপনাকে কি বলেছিলেন? উনি আমাকে তখন কিছুই বলেন না, এমনিতেই বন্ধ করে দিয়েছেন, এবং যোগাযোগ ফোন দিলে ফোন রিসিভ করতেন না। তখন কোনো খারাপ আচরণ করেছিলেন তার সঙ্গে? সেটা কোনো খারাপ আচরণ করেনি। ওনার সাথে আপনার বয়সের পার্থক্য কত ছিল? 3 বছরের বড় হবে। 2 থেকে 3 বছরের বড় হবে। এটা কি ভাই এবং আপুর সম্পর্কই ছিল, টু বি অনেস্ট, নাকি অন্য কিছু থেকে ভাই এবং গড়িয়েছিল? আপুর সম্পর্কই ছিল। উনি আপনাকে কন্টিনিউয়াসলি কেন হেল্প করতেন? যেহেতু একটা অসহায় ছেলে, হ্যাঁ। সে সবকিছু খুলে বলেছিলেন তাকে? সবকিছু খুলে বলার কারণে উনি বলতেন না, ঠিক আমি বুঝতাম আর কি যে এই কারণেই উনি করতেছেন। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে উনি তো ইডেনে পড়তেন, রাইট? এখনো পড়েন কি? এখন উনি কি পড়েন জানি না। কতদিন যাবত যোগাযোগ বন্ধ হয়েছে আপনার সঙ্গে? ওনার সাথে যোগাযোগ বন্ধ হয়েছিল ওই যে ইন্টারমিডিয়েটের রেজাল্টের পর থেকে এই পর্যন্ত। আর যোগাযোগ হয়নি? না, আর যোগাযোগ হয়নি। ওনার ফ্যামিলি সম্পর্কে আপনি কি জানতেন? ওনার ফ্যামিলি সম্পর্কে আমি কিছুই, আমাকে কখনো জানায়নি। আর শুধু জানতাম যে ওনার বাবা ডাক্তার। এছাড়া বাকি ইনফরমেশন আপনাকে কখনো দেয়নি? না। উনি কাউকে লাভ করতেন কিনা, না। ওনার পার্সোনাল লাইফ জি না, কিচ্ছু বলেনি কখনো? কিছু নয়। আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স থাকতো, যে এরকম হতো না, টাকা পয়সা দিচ্ছে ঠিক আছে, কিন্তু পার্সোনাল শেয়ারের ব্যাপারগুলা, ভাইয়ের মতো দেখা, জি। এই রাতের বেলা কথা বলা বা অন্য কিছু, এগুলো হতো কখনো? এরকম হতো। কি হতো? টাকাটা কিভাবে আসতো? মাস শেষ হলে আমাকে ফোন দিত, তুমি শাহবাগ এসে নিয়ে যাও বা মোহাম্মদপুর এসে নিয়ে যাও, এরকম। এক ধরনের ডিস্টেন্স, বিশাল একটা দূরত্ব, কিন্তু শুধুমাত্র হেল্প করছে, এরকম একটা ব্যাপার। জি। ওকে, তারপর আপনার ম্যাডাম আপনাকে কি বললো? ম্যাডামের কাছে এসব খুলে বলার পরে ম্যাডাম আমাকে বললেন যে তুমি এটা আমাকে আগে বলো নাই কেন, তুমি যদি তখন আসতে আমার কাছে, তাহলে তোমার এই পত্রিকাও বিক্রি করতে হতো না, তোমার এই কার্ডের ব্যবসা করে স্যারদের কাছে নালিশও খেতে হতো না, আর তোমাকে কিচ্ছু করতে হতো না, আমি তোমার জন্য ঢাকা কলেজের হল এর খাবার ফ্রি করে দিতাম, আচ্ছা, তোমার রেজাল্টটা আরো ভালো হতো। রাইট। যাই হোক, যেটা হয়েছে হয়েছে, এখন তুমি কোনো টেনশন করো না, তোমার কোচিং এ ভর্তি হইতে কত টাকা লাগবে, খাওয়া দাওয়ায় কত লাগবে, এবং তুমি এই যে কয়টা মাস একটা বাইরে থাকবা হোস্টেলে, ফার্ম গেট গিয়ে, এটা অনেক খরচ, তো তুমি যে রুমে আসো ওই রুমেই তুমি থাকবা, আমি তোমার হলের যে প্রপোস্ট ওনাকে আমি বলে দিচ্ছি, তুমি ওই রুমেই থাকবা এবং ওই রুমে থেকেই তুমি কোচিং করবা এডমিশন পর্যন্ত। তো আমি এডমিশন পর্যন্ত ওই রুমে থাকি এবং ম্যাম আমার কোচিং এ ভর্তি, সবকিছু উনি দেখেন, দেখার পরে আমি এডমিশন দেই। যেহেতু আমার বেসিক একেবারেই নাই, বেসিক দুর্বল ইংলিশে, এবং দুর্ভাগ্য ইউনিভার্সিটিতে চান্স হয় নাই। পরীক্ষা দিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার চান্স হলো হয় নাই। না চান্স হওয়ার কারণে ঢাকা ইউনিভার্সিটির যে এডমিট কার্ডটা আছে গত বছরে, ওই এডমিট কার্ডটা আমি ছেড়ে টুকরো টুকরো করে ডায়েরির ভিতরে রেখে দিয়েছি, এর আগে যে আমার চান্স হয় নাই কেন। ওকে, তারপর?
এখন এডমিশন শেষ, এখন আমি কি করব? কলেজে ম্যাডাম বলছিলেন স্যারদেরকে যে এডমিশন পর্যন্ত থাকবে, স্যাররাও আমাকে এসে 1 বছরের ঝামেলা, 1 বছরের গ্যাপ। হ্যাঁ, 1 বছরের গ্যাপ। এখন ম্যাডাম বলতেছেন যে তোমার আর হলে থাকা যাবে না, তুমি এখন হল থেকে চলে যাবা, যেহেতু তোমার সাথে আমার যে চুক্তিটা হয়েছিল আমি তোমার জন্য যথেষ্ট করছি, যেহেতু স্যাররা বলতেছে ওখানে আরেকটা অসহায় ছেলেকে সিট দেওয়া লাগবে, তুমি এখন হলে থাকতে পারবে না। তখন তো আপনি ওই সময়টাতে কি পড়াশোনা করেন ঠিক মতো? চান্সটা কেন পেলেন না? চান্সটা না পাওয়ার সবচেয়ে বড় কারণ হলো বেসিক। ঢাকা ভার্সিটিতে যারা চান্স পায় তাদের জন্য সবচেয়ে বড় যে জিনিসটা, যে যাদের বেসিক ভালো, বাংলায় গ্রামার যাদের ভালো, হ্যাঁ, আর যারা ইংলিশে গ্রামারে ভালো, যারা ছোটকাল থেকে গ্রামারটা চর্চা করে আসছে তাদের জন্য। তো যারা গ্রামারে ভালো, তাদের বেসিক ভালো, তারাই ঢাকা ভার্সিটিতে পড়তে পারে। মানে আমি বুঝতে পারলাম যেটা, যে আপনার বেসিকটা ভালো ছিল না, কারণ আপনি ইংলিশে বারবার খারাপ করছিলেন এবং বাংলা বা অন্য লাইনগুলোতে আপনার তেমন একটা ভালো ছিল না। তো ওই স্বল্প সময় পড়ে আসলে ততটা কুলাতে পারি নাই। তারপর কি করলেন? কি করব, কোনো উপায় দেখি না। তারপরে আমার রুমমেট ইসুফ, ও আবার ফার্ম গেট একটা হোস্টেল থেকে লেখাপড়া করছে, তো ওর কাছে আসলাম। পরে বলল যে ঠিক আছে, এখানে তো থাকার ব্যবস্থা আছে, কিন্তু এখানে থাকতে হলে তো মাসে 4000 টাকা দিতে হবে। আমি ওই জীবন ভাই নামে একটা ঢাকা কলেজ এক বড় ভাই ছিল, উনি কি করতো, উনি আবার কোচিং এ ছাত্র ভর্তি করাইতো। তখন উনি আমাকে বলছে যে তুই যদি কোনো ছাত্র দিতে পারিস তাহলে তোকে আমি তোকে 500 টাকা করে দেবো। তো আমি করলাম কি, আমি এই কাজে নেমে পড়লাম। আমি আমার বন্ধুরা যারা চান্স পাইনি ফার্স্ট টাইমে, তাদেরকে নিয়ে গেলাম ওনার কাছে। তো 10,000 টাকা কোচিং এ ভর্তি, উনি 8,000 টাকায় ভর্তি করাই দেন। যে ছাত্র ভর্তি হচ্ছে সে সন্তুষ্ট, 2,000 টাকা কমে ভর্তি হচ্ছে। আবার উনি ওখান থেকে কিছু নিলেন এবং আমাকে প্রতি ছাত্র প্রতি 500 টাকা করে দিলেন। এরপরে উনি বলল যে হোস্টেলে যদি কোনো ছাত্র দিতে পারিস তাহলে তোর প্রত্যেকটা ছাত্রের জন্য তোকে 1,000 টাকা দেবো। আমি করলাম কি, ওনাকে হোস্টেলে ছাত্র দেয়া শুরু করলাম। সবাইকে বললাম যে এরকম আমি কোচিং এ তোদেরকে কম টাকায় ভর্তি করে দিতে পারবো। তখন অনেকে আমার সাথে যোগাযোগ করে কম টাকায় ভর্তি হওয়ার জন্য। তো আমি ওদেরকে ভর্তি করে দিই এবং ওখান থেকে টাকা নিয়ে আমি আবার পরিশ্রম করতে থাকি। দিনের বেলা ওইটা করি এবং রাতের বেলা আমি পড়াশোনা করি, যে কোনো মূল্যে আমাকে সেকেন্ড টাইমে ঢাকা ভার্সিটিতে চান্স পেতে হবে। এটা আপনার ধ্যান জ্ঞান সব। এখন আমি যে কোনো মূল্যে নাওয়া খাওয়া, তারপরে ঘুম, সবকিছু এলোমেলো করে মানে আমি পড়তে থাকি এবং ওই সবাইকে নিয়ে হোস্টেলে উঠাই দেওয়া, তারপরে ফার্ম গেট দৌড়দৌড়ি করা, তারপরে ওই বাইরের ক্লাসে যাওয়া, সবকিছু করি। প্লাস আমি পড়াশোনাও করি। পড়তে পড়তে একসময় দেখলাম, পরে এর ভিতরে আমি ইংলিশে যেহেতু এত কাঁচা, এই জন্য আমি সাইফোর্সে গেলাম। সাইফোর্সে গিয়ে সাইফুর রহমান স্যারকে বললাম যে স্যার এই অবস্থা, আমার তো ইংরেজি বেসিক এরকম একদম খারাপ স্যার, আমি তো ঢাকা ভার্সিটিতে ইংরেজির জন্য চান্স পাচ্ছি না স্যার, এখন আমি কি করব? স্যারে বললো যে তো তোমার তো এখানে ইংরেজি কোর্স করতে হবে। তখন আমি স্যারকে ঘটনা খুলে বললাম যে স্যার আমি তো এখান থেকে এইভাবে উঠে আসছি, আমার মাথায় উপরে এক এক সময় এক একজনের ছায়া ছিল, এখন তো আমি ছায়াহীন স্যার, আমাকে একটা ব্যবস্থা করেন স্যার। তখন স্যারে কি করলো, আর একজন স্যার ছিল, তাকে বললো যে ওর ব্যাপারটা একটু দেখো। পরে উনি বললো যে ঠিক আছে, তুমি কালকে থেকে আমাদের এখানে বসো, হাফ টাইম সময় দিবা, 5 ঘন্টা দিনে সময় দিবা আমাদেরকে, আর আমাদের কোর্স গুলো ফ্রি করবা। তো আমি ওখানে হাফ টাইম যেতাম, সকালে যেতাম ওনাদের অফিসে, রিসিপশনে বসতাম আর কোচিং করতাম, বিকেলে কোচিং করে তারপরে বাসায় আসতাম। তো এইভাবে ওখানে 3 মাস ইংরেজি কোচিং করার পরে তখন মানে কোন বাসায়? ম্যাচে থাকতেন। কত টাকা দিতে হতো ওখানে? ওখানে ম্যাচে 4,000 টাকা দিতে হতো মাসে। এইভাবে এগুলো করে কালেক্ট করতেন? জি। ওকে। তখন 3 মাস যাওয়ার পরে আমার মনে হলো যে না, এখন আমি যদি অন্য কোনো সাবজেক্টেও ফেল করি, ইংরেজিতে অন্তত ফেল করবো না। এই সাহসটা আমার ভিতরে চলে আসে এবং কোচিং এ আমি নিয়মিত ভালো করতে থাকি। 1, 2, 3 এরকম সিরিয়াল চলে আসতে থাকে ক্লাস টেস্ট গুলোতে। তখন আমার ভিতরে আশা জাগে যে হ্যাঁ, আমি ঢাকা ভার্সিটিতে যে কয় হাজারই পরীক্ষা দেখ, 1 লাখও যদি পরীক্ষা দেয়, তার ভিতরে আমি 100-র ভিতরে থাকবো। এরকম একটা ভিতরে একটা কনফিডেন্স তৈরি হয়। তখন পরীক্ষা চলে আসে, আমি পরীক্ষার জন্য ফর্ম তুলি। তো যখন পরীক্ষা আসে 2 দিন আগে ঢাকা ভার্সিটিতে পরীক্ষার জন্য রোল নাম্বারে SMS করতে হয় যে আমার সিটটা কোথায় পড়ছে সেটা দেখার জন্য। আমি যখন SMS করি তখন আমার রোল নাম্বারটা 429841। তো আমি SMS করার সময় ওই 98 এর জায়গায় 89 হয়ে যায়। তো যেহেতু 89 হয়ে যায়, তখন আমার সিট লোকেশনটা ভুল হয়ে যায়। অর্থাৎ আমার যেখানে সিট পড়ার কথা ছিল, যেখানে পরীক্ষা দেওয়ার কথা ছিল, সেখানে আমার পরীক্ষার হল না পড়ে আমার পরীক্ষার হল পড়ে অন্য জায়গায়। আমি তো তখন জানি না, আমি তো জানি যে আমার সিট পড়ছে উদয়নে, ঢাকা ভার্সিটি ক্যাম্পাসে উদয়ন স্কুল আছে না, ওই স্কুলে সিট পড়ছে। ওই ভুল নাম্বারের SMS-টা দেখি, নাম্বার তো ওখানে আর যাচাই করি না। তো ওই উদয়নে আমি পরীক্ষার 20 মিনিট আগে ওই উদয়নে যাই। মাই গড। ওকে, তারপর
উদয়নে যাওয়ার পরে ঢুকতে ঢুকতে আরো 5 মিনিট লাগে, 15 মিনিট আগে যখন উদয়নে যাই, তো আমি ওই 307 নম্বর রুমে গিয়ে ম্যাডামকে বলি, ম্যাম আমার তো এই রুমে সিট পড়ছে। ওই রোল নাম্বারে যাই দেখি আরেকজন বসে পরীক্ষা দিতেছে এবং ওখানে আমার ছবিও নাই। তখন আমি ম্যামকে বললাম, ম্যাম এটা তো আমার সিট, এটা কিভাবে? আমি বললাম, ম্যাম আমি SMS করছি, আমার SMS এই সিট আসছে। পরে ওই পুলাকে জিজ্ঞেস করলো ছেলেকে যে তুমি এখানে পরীক্ষা দিতে, তোমার তো এখানে সিট না। ম্যাম আমার ছবি আমার সিট না, মানে এটা তো আমার সিট ম্যাম। পরে আমাকে বলে যে তুমি নিশ্চয়ই ইনফরমেশন দেয়, ওখানে গিয়ে দেখো যে তোমার সিট আছে কিনা। আমি নিচে যেয়ে দেখি যে হ্যাঁ 4-2 দিয়ে শুরু হওয়া রোল নাম্বার গুলো এখানে আছে, কিন্তু ওই যে 9-8 আর 8-9 এইটাই যে ভেজাল, এটা আমি তখন আমার মাথায় কাজ করে না। তখন আমি নিচে যেয়ে বলি যে ম্যাম, পরে যে জিজ্ঞেস করি, হ্যাঁ তোমার এই সিরিয়ালের রোল নাম্বার তো এখানে আছে, যাও ওই 3 তলায় আবার যাও। আবার আমি 3 তলায় যাই। ওই 3 তলায় যাওয়ার পরে ওই রুম থেকে ওই পাশের রুমে যাই দেখো তোমার সিট আছে কিনা, যাই পাশের রুমে। তিনি বলেন যে ওই পাশের রুমে যাই দেখো ওখানে সিট আছে কিনা, যাই ওই পাশের রুমে। এদিকে 10 মিনিট আগে ওই মার সবাইকে দিয়ে দিয়েছে পূরণ করার জন্য। আমি সিট খুঁজে পাচ্ছি না, আবার নিচে আসি, বিভিন্ন জনকে বলি যে আমার রোল নাম্বার এই, আমার সিট কোথায়। তারা বলে যে ঠিক আছে আমরা দেখতেছি, বসাই রাখে ওদিকে পরীক্ষার ঘন্টা দিয়ে দেয়, পরীক্ষা শুরু হয়ে যায়। আমি তখন ওএমআরও হাতে পাইনি। তখন আমি আবার 3 তলায় যাই, যা আমার 307 নাম্বার রুমে না যাই, 308 নাম্বার রুমে যাই। যাওয়ার পরে ওখানে একটা টিচার, ওনাকে বলি যে স্যার এই অবস্থা, আমার তো রোল নাম্বার খুঁজে পাইতেছি না। উনি দেখে যে পরীক্ষাও শুরু হয়ে গেছে, রোল নাম্বারও পাইতেছে না ছেলেটা। তো আরো আমার সেকেন্ড টাইম, আর আমার জীবনে এইরকম এতটা পর্যায়ে অতিক্রম করে আসছে, আমার তো তখন আমি অজ্ঞান হয়ে যাবো এমন অবস্থা, মানে আমার আর মাথায় কোনো কাজই করতেছে না। তখন আমি কি করব, দাঁড়ায় কাঁপতাছি। তখন ওই টিচারটা বললো, আয়শা পিঠে হাত দিয়ে বললো যে বাবা তুমি তো অজ্ঞান হয়ে যাবে, তোমার যে অবস্থা দেখতেছি এই অবস্থা, তুমি বসো, আগে বসো, এই শান্ত হও, একটু শান্ত হও, দেখি আমি কি করা যায়। তখন উনি করলো কি, ফোন দিল কাকে জানি। তখন ও অপর প্রান্ত থেকে বললো যে ওই ছেলের রেজাল্ট কি। তখন আমি বললাম রেজাল্ট। তখন তো রেজাল্ট ভালো শুনছে। শোনার পরে উনি বললো যে করে হোক ছেলেটার পরীক্ষা নেন, আপনারা আগে পরীক্ষা নেন, তারপর দেখা যাবে কি হয়েছে। তখন ওনার কাছে বাড়তি বা ওইমার নাই, কারণ ওইমার গুলো হিসেব করে দেওয়া হয়। তখন উনি পাশের রুমে গেলেন, পাশের রুমে যাওয়া ওই 10 মিনিট পরে, 10 মিনিট কিন্তু চলে গেছে, 1 ঘন্টা 10 মিনিট চলে গেছে। হ্যাঁ, তখন উনি ওনার রুমে সবাই ওইমার দিয়ে দিছে, ওইমার নাই। পাশের রুমে গিয়ে জিজ্ঞেস করে ওইমার আছে। তখন উনি পাশের রুম থেকে বললো যে হ্যাঁ একটা ছিল অনুপস্থিত আছে, ওর ওইমারটা আছে, ওইমারটা তাড়াতাড়ি দেন। উনি আইসে আমাকে ওইমারটা দিয়ে বলে যে হ্যাঁ পরীক্ষা দাও। তখন আমি ওইমার দিয়ে তখন আমি পরীক্ষা দিছি। পরীক্ষা দিতেছি তখন ওই টিচার উনি আসলেন মানে ওইমারে সাইন করতে। আইসে দেখে যে আমার SMS এর যে রোল নাম্বার, সেই রোল নাম্বার না লিখে আমি অন্য একটা লিখছি। তখন স্যারে বলে যে কি ব্যাপার, তুমি এখানে ভুল করলা। আমি তো তখন আরো হতাশ যে সত্যি মনে আমার ভুল হয়ে গেছে, আমার তো তাইলে শেষ, ঢাকা ভার্সিটি আর পড়া হলো না, মানে আমার জীবনটা লাইফটাই শেষ। তখন আমি করলাম যে স্যার আমি তো মানে আমার এডমিট কার্ড দেখে আমি রোল নাম্বার লিখছি। তখন দেখা গেল যে হ্যাঁ আমার এডমিট কার্ডের যে রোল নাম্বার আর SMS এ করার সময় যে রোল নাম্বার আসছে সে রোল নাম্বার দুটো ভিন্ন। তখন বললো যে তোমার সিট তো এই হলে না, অন্য জায়গায়। তখন আমি অলরেডি বাংলা দাগাই ফেলছি, সাধারণ জ্ঞানও দাগাই ফেলছি, এখন ইংরেজিটা বাকি আছে, আর পরীক্ষার সময় বাকি আছে 15 মিনিট। তো 8-10 মিনিট ছাড়ে চলে গেল, চলে যে অনেকের সাথে কথা বললো, ফোনে কথা বললো। তারপর 5 মিনিট আগে আইসা উনি আমাকে, তখন প্যাসেজটা পড়ে আমি অ্যান্সার করবো এই সেই সময়টা আমার নাই, মানে আমি একটা অ্যান্সার দেখে যে একটু ভেবে তারপর উত্তর দেবো এই সময়টা আমার হাতে ছিল না। আমি শুধু প্রশ্ন পড়ে আমার যেটা মনে হয়েছে, মানে একবার পড়ছি চোখ বুলে যেটা মনে হয়েছে অ্যান্সার আমি ওইটাই দাগাইছি, তাড়াতাড়ি করে দাগাইছি। পরে প্যাসেজের আনসার গুলো দিতে পারিনি। 5 মিনিট আগে উনি আবার ওখান থেকে বলে তুমি ওই রুমে চলো। সেখান থেকে উঠে আমাকে অন্য রুমে নিয়ে বসাইছে, ওই রুমে একটা ম্যাডাম ছিল, ওখানে নিয়ে বসাইছে। পরে সবাই পরীক্ষা দিয়া টাইম শেষ, ওই মান নিয়ে গেছে। আমার ইংরেজি পুরো দাগানো হয়নি, 4টে বাকি ছিল। পরে করলো কি, ওই ম্যাডাম বললো যে ঠিক আছে তুমি বসো। পরে আমাকে নিয়ে সব টিচাররা বসে মিটিং করলো যে এই ছেলেকে কি করা যায়। পরে বলে যে তোমার এডমিট কার্ড দেখে আবার SMS করো। তখন আমি এডমিট কার্ড দেখে SMS করলাম। SMS করার পরে দেখি আমার সিট পড়ছে ইঞ্জিনিয়ারিং স্কুল কলেজ বুয়েট। আমার কোনো কিছু বলার নেই। লাইফ ইজ রিয়েলি 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 প্রিয় শ্রোতা মোর দ্যান ড্রামা। জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়, ইমপ্রুভড। তারপর কি হলো, ওনারা কি করলেন? যেহেতু আমার ওখানে সিটই পড়ে নাই, এই জন্য আমার ওএমআর কোনো সাইন করেন নাই এবং আমার কাছ থেকে কোনো সাইন নেন নাই। ওনারা সব টিচাররা মিলে একটা সাদা কাগজে এনে আমার যে পুরো ঘটনা হয়েছে পুরো ডিটেলস একটা কাগজে, সাদা কাগজে লেখা, আমার রোল নাম্বার লেখা, সবকিছু লেখা, আলাদা আমার ওএমআরটা আলাদা প্যাকেট করে আলাদা ভাবে রেখে দিছে, আর অন্য সবগুলো আলাদা।
আলাদা করে ঢাকা ভার্সিটিতে পাঠাই দিছে। তো যেদিন রেজাল্ট আসছে ওনারা বলছে যে রেজাল্ট আসবে, যদি না আসে তাহলে তুমি উদয়নে যোগাযোগ করো। কিন্তু যেদিন রেজাল্ট দিয়েছে সেদিন আমি SMS করার পরে দেখি যে আমার রেজাল্ট আসছে ইউ আর অ্যাবসেন্ট ফ্রম এক্সামিনেশন, অর্থাৎ যেখানে আমার পরীক্ষার হল পড়েছিল সেখান থেকে আমাকে অ্যাবসেন্ট দেখাইছে কম্পিউটারে। ওরা ওই অ্যাবসেন্টটাকে রিসিভ করছে এবং আমাকে অ্যাবসেন্টটা দিয়ে দিছে যে ইউ আর অ্যাবসেন্ট ফ্রম এক্সামিনেশন। তো যখন আমার রেজাল্টটা আসছে তখন আমি তো আমি বসা ছিলাম, বসা থেকে আমি পড়ে যাই যে কি হলো, আমার কি হলো যে আমার রেজাল্ট আসলো না। পরীক্ষা তো আমি ভালো দিচ্ছি, আমার বিশ্বাস আমি চান্স পাবো। তো তখন আমি কিচ্ছু বলতে পারি না। তখন অনেকক্ষণ পরে যখন আমি স্বাভাবিক হই তখন আমি আমার ঢাকা ভার্সিটির কামাল ফ্রেন্ড আছে, ওর কাছে ফোন দিই যে কামাল আমার তো এই অবস্থা। তখন ও বলে যে ঠিক আছে আমি এক্ষুনি আমি ডিন অফিসে যাচ্ছি। ও ডিন অফিসে যায়, ডিনের সাথে কথা বলে যে এরকম এরকম আমার ফ্রেন্ডের এই অবস্থা হয়েছে, এখন কি করা যায়। তখন ডিন বলল যে ঠিক আছে ওকে আসতে বলো, আইসা ওকে দরখাস্ত দিতে বলো। তখন আমি করলাম কি, ঢাকা ভার্সিটিতে আইসা আমি যাইয়া ডিন অফিসে আমি দরখাস্তের ফর্ম পূরণ করলাম। ফর্ম পূরণ আমি করি নাই, ওই কামাল ওই ফ্রেন্ড ও ফর্ম পূরণ করে দিয়েছে। ও ফর্ম পূরণ করার সময় করছে কি সরাসরি আমানুল্লাহ লিখে দিছে। আমি বললাম কি মোহাম্মদ লেখলা না, করার দরকার নেই। ফর্ম পূরণ করে জমা দিয়ে দিছে। তো 16 তারিখ জমা দিছে। 21 তারিখ আমার কাছে আমি বসে বসে পড়তেছিলাম, যেহেতু আমি চিন্তা করে ফেলছি যে আমার ঢাকা ভার্সিটিতে হচ্ছে না, অন্যান্য ভার্সিটিতে আমাকে পড়তে হবে। তো আমি ট্রাই করতেছিলাম বরিশাল ভার্সিটির জন্য। আমি বসে বসে সাধারণ জ্ঞান পড়তেছিলাম। 21 তারিখ 10টার দিকে আমি সাধারণ জ্ঞান পড়তেছি। ওই সময় আমার কাছে একটা ফোন এলো TNT নাম্বার থেকে। ফোনটা রিসিভ করছি, রিসিভ করার বলে যে আমি ঢাকা ভার্সিটির ডিন অফিস থেকে বলছি। আর যেই বলছি ঢাকা ভার্সিটির ডিন অফিস থেকে, তখন তো আমি কাইবা যাই। তখন আমি বললাম যে জি স্যার বলেন। বলছে তুমি কি আমানুল্লাহ? আমি বলছি জি। তোমার নামের শুরুতে মোহাম্মদ কোথায়? মোহাম্মদ নাই, ফর্ম পূরণ করছে কে? এটা তো ভুল হয়েছে। আমি বলছি স্যার আমি তো ফর্ম পূরণ করি নাই, আমার এক ফ্রেন্ড ঢাকা ভার্সিটিতে পরে ও পূরণ করে দিছে। পরে বলে যে তো মোহাম্মদ আছে নামের শুরুতে? আমি বলছি জি আছে। বলে যে ঠিক আছে রাখি, এটা বলে রাখে দিছে। একটু পরে আবার ফোন দিছে, ফোন দিয়ে বলে যে আচ্ছা তোমার যে রেজাল্ট আসে নাই কেন আসে নাই? আমি বললাম যে স্যার আমার এরকম ভুল হয়েছে রোল নাম্বার পাঠানোর সময়, যার কারণে আমার যেখানে পরীক্ষা দেওয়ার কথা ছিল সেখানে না দিয়ে অন্য জায়গায় যাই এবং সেখানকার টিচার আমার পরীক্ষা নিয়ে নেন। পরে বলছে যে ও আচ্ছা ঠিক আছে, রেখে দিছে। একটু পরে আবার ফোন দিছে, ফোন দিয়ে বলে যে তোমার SSC HSC রোল নাম্বার বলো। আমি বললাম, ওনারা ফোন রেখে দিলেন। একটু পরে আবার ফোন দিছে, ফোন দিয়ে বলে যে তোমার SSC HSC রেজাল্ট বলো উইথ অপশনাল সাবজেক্ট। আমি বললাম যে এত এত পয়েন্ট, রেখে দিছে। একটু পরে আবার ফোন দিছে, ফোন দিয়ে বলে যে বোর্ড বলো। আমি বললাম যে একটা মাদ্রাসা বোর্ড আর একটা ঢাকা বোর্ড। তখন ওনারা ফোন রেখে দিলেন, আর কিছু বললেন না। 21 তারিখ 5 বার ফোন দিলেন আমাকে। যেহেতু এতবার ফোন দিল, 22 তারিখ আবার এই 10টা বাজে আমি পড়তেছি বসে বসে, তখন হঠাৎ মনে হল যে কালকে এতবার ফোন দিল, তো আমি আমার রোল নাম্বারে একটা SMS করে দেখি কি অবস্থা। তখন আমি SMS করলাম। SMS করার পরে সাথে সাথে আমার রেজাল্ট চলে আসছে। দেখি যে আমার পজিশন হচ্ছে 957 ঢাকা ভার্সিটিতে B ইউনিটে। তো প্রথম যখন আসছে তখন আমার বিশ্বাস হয় না যে আমার রেজাল্ট আসছে। আমি ওই একই SMS আবার করি। আপনি কি ফোনটা অন করছেন? ফোনটা অন করছেন আমাদের রেজাল্ট টেক্সটটা দেখানোর জন্য, রাইট? দেখার জন্য। ওকে, ঠিক আছে, ইউ ক্যান অন দ্যাট ফোন। তো আমার বিশ্বাস হচ্ছে না যে আমার রেজাল্ট আসছে। দেখেন একই SMS পরপর 3 বার পাঠাইছি, পরপর 3 বারই একই রেজাল্ট আসছে। তারপরে আমি আবার আমার পাশে ফ্রেন্ড বসা, ওকে বলি তোর মোবাইল দিয়ে পাঠা। ওকে, রোল নাম্বার এত, রেজাল্ট পাস্ট, জি, মেরিট স্কোর হচ্ছে 135 পেয়েছেন আপনি আউট অফ 200। ওকে, মেরিট পজিশন হচ্ছে 957। 957 ইজ এ ভেরি গুড পজিশন। আপনার জায়গাটা থেকে ইটস এ ভেরি গুড পজিশন ফর ঢাকা ইউনিভার্সিটি B ইউনিট। ও মাই গড, বলিউড না হলিউড না কোন কিসের মুভি দেখছি চোখের সামনে ঠিক জানি না, বাট ওই যে বারবারই বলি লাইফ ইজ মোর দ্যান ড্রামা। তারপর কি হলো, আপনি কি করলেন? আপনার অনুভূতিকে এক্সপ্লেন করার মতো। তারপরে ভাই আমি আমি কি করব, তখন আমি কিচ্ছু বুঝতে পারছি। আমি তো তখন হাওয়ায় উঠতেছিলাম, কি অবস্থা যে কি। তখন আমার এখানে যতগুলো নাম্বার আছে আমি সবগুলো নাম্বারে ডায়াল করে সবাইকে বলে দিলাম যে আমার রেজাল্ট আসছে, আমি ডাবিতে চান্স পেয়েছি। তখন আর কি আমি আমার তখন আর আনন্দ ধরে না। তখন আমি, এটা তো খুব সম্প্রতি ঘটনা, কমাস আগে ঘটনা। এই যে কয়দিন আগে, কমাস না, এই কিছুদিন আগে। So you are really really happy man right now. কোনো কমেন্টস নাই প্রিয় শ্রোতা, শুধু একটা কথা বলার আছে যে পৃথিবীতে কখনো কখনো আনন্দ মুহূর্ত আসলে এত বেশি মানুষকে আনন্দিত করে তোলে যখন আসলে কিছু বলার থাকে না। আই এম রিয়েলি ফিলিং লাইক দিস, এবং ইটস রিয়েলি অ্যামেজিং। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, ওর মতো জায়গাটা থেকে একটা ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এবং একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে। আপনার প্রথম চয়েস কি? ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। তারপরে চয়েস? সোশিয়াল ওয়ার্ক। আমি একটু আপনার চয়েস গুলো আমি কি দেখতে পারি একটু? জি, ওকে, এখানেই তো আছে না? ওকে, প্রথম চয়েস হচ্ছে আপনার আন্তর্জাতিক সম্পর্ক, তারপরটা হচ্ছে সমাজ কল্যাণ ও গবেষণা, তারপরে হচ্ছে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি।
1 নম্বর এবং 2 নম্বর সাবজেক্টের ক্ষেত্রে কি হবে আমি জানি না, তবে 3 নম্বর সাবজেক্ট আপনি পাবেন, এটা আমার বিশ্বাস। আমি 2 নাম্বারটা পাবো, কারণ গত বছর 2 নাম্বারটা যেটা 1 নাম্বারটা শেষ হয়ে গেছে 500-700 এরকম পজিশনের ভিতরে, আর 2 নাম্বারটা প্রায় 1200 পর্যন্ত গিয়েছিল গতবার। তার মানে আপনি 2 নম্বরটা পাচ্ছেন, পাচ্ছি। 3 নম্বরটা আপনি পাবেন, 4 নম্বরটা আপনি পাবেন, 5 নম্বর এগুলো যেগুলো আছে এগুলো আপনি ইজিলি পাবেন। জি। তার মানে আপনি সেকেন্ড পজিশনে দিলেন সমাজ কল্যাণ ও গবেষণা। এটা নিয়ে পড়ার ইচ্ছা কেন আপনার? এটা নিয়ে বা আমার প্রথম যেটা আপনি ইন্টারন্যাশনাল রিলেশন, এটা নিয়ে আপনার পড়ার ইচ্ছা কেন হলো? এটা নিয়ে পড়ার ইচ্ছা হলো যে আমি ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে পড়লে আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হতে পারবো। এটা আপনার আগ্রহ? জি। এখন আপনার লাইফের এইমটা কি? এখন আমার লাইফের এম হলো যেহেতু যে- আপনি আইআর নাও পেতে পারেন, নাও পেতে পারি, তো সেক্ষেত্রে আমার লাইফের এম হলো যে আমি সমাজ কল্যাণ পড়বো এবং আমি ডিপার্টমেন্টে ভালো করব, আর ডিপার্টমেন্টে ভালো করলে আমি ঢাকা ভার্সিটির টিচার হতে পারবো। আমার লাইফের এখন এম হচ্ছে আমি ঢাকা ভার্সিটির টিচার হব, যে কোনো মূল্যে। সাবাস। যেভাবে পড়াশোনা করতে হয় আমি প্রথম থেকেই আমি পড়াশোনা শুরু করব, এমন ভাবে পড়াশোনা করব যাতে ডিপার্টমেন্টে আমাকে ছাপিয়ে কেউ ভালো না করতে পারে। ফাইন, ফার্স্ট অফ অল আমি আপনাকে স্যালুট জানাই প্রথমত আপনার এইমের জন্য, কিন্তু এটাকে আপনি আবার এমন চাপ হিসেবে নিয়েন না যে চাপে আপনি নিজেই পিষ্ট হয়ে যান, কারণ অনেক সময় দেখা যায় ওভারলোড হয়ে যায়। আপনি তো আজকে এখানে বললেন লাখো মানুষের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির সব ছেলেরাই আপনাকে শুনছে, আই বিলিভ দিস, এবং এটা মানুষের মুখে মুখে চলে যাবে এবং তারা আপনাকে ফলো করবে। প্রথম কথা হচ্ছে এটা, আপনার এইমের জন্য আপনি অনেক ভালো স্টুডেন্ট পাবেন আপনার চারপাশে যারা আপনার ফ্রেন্ড হবে, এবং খুব ভালো রেজাল্ট করবেন, সেজন্য সবার দোয়াও থাকবে। কিন্তু এটাকে এত বেশি চাপ হিসেবে নিয়েন না, যত বেশি দেখা যাবে যে আপনি অনেক বেশি ওভারলোডেড হয়ে যাচ্ছেন। আপনার যতটা ভালো করার কথা ছিল ততটা বেশি আপনি ভালো করতে পারছেন না, শুধুমাত্র ওভারলোড হওয়ার কারণে। আল্লাহ আপনার সাথে আছে, এটা প্রুভড। এখন আপনার ইকোনমিক কি অবস্থা? আপনি কিভাবে ভর্তি হবেন? হননি তো এখন পর্যন্ত? না। কি অবস্থা? বাকি দিনগুলো কিভাবে চলবে? প্ল্যানটা কি? এখন আমার প্ল্যান হচ্ছে যে আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হব। আর কত টাকা লাগবে? 11,000 টাকা লাগবে। 11,000 টাকা লাগবে, ওকে। তো ঢাকা ভার্সিটি ভর্তি হওয়ার জন্য আমি প্রিন্সিপাল ম্যামের সাথে দেখা করেছিলাম। ম্যাম বলছে যে ভর্তির সময় আসুক। তারপরে জাহাঙ্গীরনগরের টিচার শামীম রেজা স্যার, ওনার সাথে আজকে কথা হয়েছে ফোনে, যে উনি তো শুনে বলেছে কনগ্রেচুলেশন, তুমি সত্যি ঢাকা ভার্সিটিতে চান্স পাইছো? আমি বলছি জি। পরে বলে যে জাহাঙ্গীরনগর পরীক্ষা দিবা না? আমি বললাম যে জি না স্যার। উনি ঢাকা কলেজ থেকে জাহাঙ্গীরনগর চলে যান ভার্সিটিতে, তো জাহাঙ্গীরনগর পরীক্ষা দিবা না? আমি বললাম যে জি না স্যার, আমি তো ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, ভর্তির আগে যোগাযোগ করো। মানে এনারা হয়তো আপনাকে আর্থিকভাবে হেল্প করবেন, এনারা দুজন আপনাকে ব্যক্তিগতভাবে চেনেন, রাইট? জি। আমরা এই অনুষ্ঠানের সাথে তাদের সাথে যোগাযোগ করতে চাই। জি। প্রিয় শ্রোতা, আমরা শাকিলের সাথে এখন এই পার্টি ছেড়ে দিচ্ছি। শাকিল এবং আমাদের এই আজকের যে অতিথি, তার সম্পর্কে আমরা তাদের মতামত একটু তুলে ধরছি। কিবরি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা প্রথমেই কথা বলবো ঢাকা কলেজের অধ্যক্ষ ডক্টর আয়েশা বেগমের সাথে। ম্যাম, আমার নাম হচ্ছে শাকিল, আমি এবিসি রেডিও থেকে বলছিলাম। আপনাদের একজন প্রাক্তন ছাত্র আমানুল্লাহ আমান ও আপনার কথা বিশেষ করে বলছিল যে ম্যাম আমাকে হেল্প করেছিল বিধায় ওই সময়টাতে উনি আমাকে আশ্রয় না দিলে আমি হয়তো আজকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতাম না। আমরা ভাবলাম আপনার সাথে একটু কথা বলি। হ্যাঁ, তো সত্য। আপু একদিন আমার কাছে এলো, যে বললো যে ম্যাডাম আমি তো ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, তো আমাকে একজন হেল্প করতো, সে আর করছে না। তো আমি এখন ভীষণ বিপদে, আমি যদি হোস্টেল ছেড়ে যাই আমার থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। সুপারদের সঙ্গে কথা বলি, বললাম যে ছেলেটা এত অসহায়, যতদিন তোমার কোনো ব্যবস্থা না হয় ততদিন তুমি হোস্টেলে থাকো, এবং আমি তাকে মান্থলি 2,000 টাকা করে দিতে থাকি ব্যক্তিগত ভাবে। আবার ভর্তির সময়ও প্রায় 12,000 টাকার ব্যবস্থা করে দিই আর কি, যতটা আর কি সম্ভব হয় চেষ্টা করি ছাত্রদের। আচ্ছা আচ্ছা, সে তার অদম্য ইচ্ছের কারণে সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তো এটা আসলে আপনি কিভাবে দেখছেন, ওর এই ইচ্ছেটা যখন হচ্ছে ফলে রূপ নিল তখন? ইচ্ছা তো অবশ্যই মানে একটা দৃষ্টান্ত হবে আর কি, ইচ্ছা থাকলে মানুষ কত দূর আসতে পারে। যাদের সামর্থ্য আছে আমরা সকলে যাতে ওদের প্রতি হাত বাড়াই, সহযোগিতা। অবশ্যই। এই যে ওর এই অবস্থা, এখন সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, এই ব্যাপারে ওকে এই মুহূর্তে আপনার যদি কোনো পরামর্শ থাকে কিছু বলতে চান কিনা? এই সময়টা আমি ওকে যা পরামর্শ দিয়েছি যে এখন তুমি নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো, এবং তুমি যেভাবে উঠে এলে তুমি অন্যদেরকেও সেভাবে সাহায্য করবে, এটাই ওর জন্য বক্তব্য আছে। তাকে আমি পরামর্শ দিয়েছি যে এখন কিন্তু তুমি চাইলে একটা নিজের পায়ে দাঁড়াতে পারো, অন্য সাহায্যের দরকার নেই। একটা পার্ট টাইম জব করতে পারে, টিউশন করতে পারে। অবশ্যই ম্যাম, আপনার পরামর্শ অবশ্যই মেনে চলবে, আমরাও সেটাই চাই। আমাদের পক্ষ থেকে ওর জন্য দোয়া থাকছে, আশীর্বাদ থাকছে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এপিস রেডিওর পক্ষ থেকে, আমাদের হ্যালো ইট 92 অনুষ্ঠানের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, এতক্ষণ কথা হচ্ছিল ডক্টর আয়েশা বেগমের সাথে, ঢাকা কলেজের অধ্যক্ষ যিনি। এ পর্যায়ে আমরা কথা বলবো আমানের আরেকজন শিক্ষক, যিনি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, জনাব শামীম রেজার সাথে। স্যার, আমার নাম হচ্ছে শাকিল, আমি এবিসি রেডিও থেকে বলছিলাম।
আপনার একজন প্রাক্তন ছাত্র আর কি, আমানুল্লাহ আমান, ও আপনার নাম উল্লেখ করেছে যে আপনি ওকে বিভিন্ন সময়ে সাহায্য করেছেন ওর লেখাপড়ার। এই আমান সম্পর্কে আপনার কাছ থেকে কিছুটা জানতে চাচ্ছিলাম স্যার। আমি আমান সম্পর্কে যতটুকুই জানি, মনিরা নামে আমাদের এক ছোট বোন, ও পলিটিক্স করতো, এক মাদ্রাসার স্টুডেন্ট নিয়ে আসে, ওর নামই আমান, মানে আমরা ডাকতাম সাগর নামে হয়তো, নিয়ে আসে ভর্তির জন্য। ছেলেটা মেধাবী, আয়েশা আপার কাছে নিয়ে যাওয়া হয়, ভর্তি করানো হয়, ভর্তির সময় হয়তো কিছু হেল্প করেছে, এরপর মাসে মাসে টিউটর নিয়োগ করার সময় তাদেরকে বলে দেয়া বা কিছু আর্থিক সাহায্য করা, এটা মানে তখন করেছিলাম। ছেলেটার আগ্রহ এবং পড়াশোনার প্রতি সদিচ্ছার কারণেই ও সেটা করতে পেরেছিল। জি অবশ্যই। এই আমান ঢাকা ইউনিভার্সিটিতে চান্সও পেয়েছে, এত কষ্টের পরে এই হচ্ছে ফল, এটা জানবার পরে আপনার কেমন লেগেছে স্যার? আমি খুব খুশি হয়েছি। আমি আমার বন্ধুদেরকে বললাম যে অনেকেই মানে ভালো রেজাল্ট করে আসা কিন্তু কোথাও ভালো চান্স পায়নি, সে এই জায়গায় উত্তীর্ণ হতে পেরেছে, এটা শুনে খুব ভালো লেগেছে। ওর সামনের জীবনটা যাতে ভালো মতো চালাতে পারে, ও যাতে পথভ্রষ্ট না হয়, সেই ক্ষেত্রে আপনার কি পরামর্শ রয়েছে? ওর এই মুহূর্তে মানে টাকা পয়সার ব্যাপারটা কি করবে? একটা ছেলে টিউশনি করে, আমরাও টিউশনি করিয়েছি, কিন্তু সেটা না করে যখন হাত পাতে তখন একটু বিরক্ত লাগে। নিজেকেই স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে নিতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে একটু সুবিধাই আছে, আশেপাশে বিভিন্ন রকমের কাজ করার সুযোগ আছে। তো স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এবিসি রেডিওর পক্ষ থেকে, আমাদের হ্যালো 8920 অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনি অনেক বেশি ভালো থাকবেন। আমার ধন্যবাদ। প্রিয় শ্রোতা, দুজন শিক্ষকের কাছ থেকে আমরা পরামর্শ শুনলাম আমানের ব্যাপারে। আমরা এ পর্যায়ে আবারও চলে যাব কিবরিয়া এবং আমানের কাছে। ধন্যবাদ শাকিল। আপনার যে লাইফ, সে লাইফ অনেকের জন্য অনুকরণীয় হবে, অনেকের জন্যই মডেল হবে। হ্যাঁ, এবং আমি বিলিভ করি সমাজে এরকম অনেক মানুষ আছে যারা ঠিকমতো খেতে পারে না, পড়তে পারে না, তাদের ভেতরে অসম্ভব প্রতিভা দিয়ে সৃষ্টিকর্তা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সেই প্রতিভাগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারতাম, সেটা আমাদের সমাজের উপকার হতো। কারণ আমরা বিশ্বাস করি একজন মানুষ সামনে এগিয়ে যাওয়া মানে কিন্তু সমাজটা এগিয়ে যাওয়া। আপনার জন্য অনেক শুভকামনা থাকবে এবং আমি বিলিভ করি যে আজকে যারা হ্যালো 8920 শুনলে বা শুনলেন, তাদের অনেকের আইডল হবেন আপনি। ইউ আর রিয়েলি রিয়েলি অসাম এবং আপনার জন্য শুভকামনা। আপনি অনেক ভালো করেন। শেষে কি আপনার কিছু বলার আছে? এই যে এতটা দূর অতিক্রম করতে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে হয়েছে, পত্রিকা বিক্রি করতে হয়েছে, তো এইসব কিছু করতে গিয়ে তারপরে একাডেমিক পড়ার এত চাপ ছিল, যেহেতু বেসিক নাই, এইসব করতে গিয়ে আমি যে 7টা বছর কষ্ট করে যে কোরআন শরীফটা আমি হাফেজ হয়েছিলাম, সেটা অনেকটা ভুলে যাই। আর এই জন্য আমি অনেক অনেক দুঃখ প্রকাশ করি এবং অনেক অনেক আফসোস করতেছি। এবং অলরেডি আমি প্রতিদিন তেলাওয়াত করা শুরু করে দিছি, যে আমি প্রতিদিন তেলাওয়াত করে আমি আবার সেই কোরআনটাকে আমি আমার ভেতরে আমি নিয়ে আসতে চাই এবং এই কোরআনটাকে ভেতরে নিয়ে আমি আবার সারা জীবন বাঁচতে চাই। আর এই জন্য আমি সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে আমি আবার পুনরায় পুরো কোরআন শরীফ একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারি। তো এই কোরআনের শক্তি যতদিন আমার সাথে আছে, কোরআনের সাপোর্ট যতদিন আমার সাথে আছে, ততদিন পৃথিবীর কোন শক্তি মানে আমাকে আমার এইম থেকে দূরে সরাতে পারবে না। এটা আপনার বিলিভ? এটা আমার বিশ্বাস এবং দৃঢ় বিশ্বাস। প্রিয় শ্রোতা, শেষ হোক আজকের হ্যালো 8920। অনেক আত্মতৃপ্তির একটা জায়গাটা থেকে আমরা একটা ছেলেকে এখানে তুলে ধরেছি। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে এবং ওর যে সংকল্প, সেই সংকল্পের প্রতি শুভকামনা জানিয়ে, কিন্তু যে পথ ও পাড়ি দিয়েছে, সেই পথ কতটা কঠিন ছিল বা এখনো কতটা কঠিন আপনারা নিশ্চয়ই জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু পড়তে যাচ্ছে, ওর পড়াশোনা ঠেকবে না। ও কোনো না কোনো ভাবে ওর দৈনন্দিন যে জীবিকা, ওর দৈনন্দিন যে অর্থ এবং ওর পড়াশোনার জন্য যা দরকার হয় সেটারও সাপোর্ট পেয়ে যাবে, ও ম্যানেজ করতে পারবে। এতদিন যাবতও পেরেছে। ঢাকা ইউনিভার্সিটিতে এটা অনেক সহজ। আমরা সামনের দিকে যেতে চাই এবং এই ধরনের উদাহরণগুলো আমাদের সামনে দাঁড়াক, যে ধরনের উদাহরণগুলো আমাদের এই সমাজে, আমাদের এই চলার পথে, আমাদের বন্ধুর পথকে, আমাদের শক্ত মানে আমাদের